আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ঘরে আমার স্কুল। আজকে আমরা গণিতের অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত সম্পর্কে জানব। আমাদের আজকের পাঠের বিষয় হলো তথ্য, বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত এবং গড়। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তথ্য ও উপাত্ত কি তা ব্যাখ্যা করতে পারবে, অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করতে পারবে এবং সারণী তৈরি করতে পারবে, অবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয় করতে পারবে, অনুশীলনী থেকে পাঠ সংশ্লিষ্ট সমস্যা সমাধান করতে পারবে। তথ্য কথাটি আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। বলতো কখন তথ্য ব্যবহার করি? একটু খেয়াল করে দেখো। এ বিষয়ে তথ্য, সে বিষয়ে তথ্য, বিভিন্ন বিষয়ে আমরা তথ্য জানতে চাই। প্রতিদিনের জীবনে আবহাওয়া, পরিবেশ, বাজার দর, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে অনেক তথ্য আমরা জেনে থাকি। আর এত তথ্যের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে থাকি। মনে করো তোমাদের স্কুলের নোটিশ বোর্ডে জ্যৈষ্ঠ মেলার বিজ্ঞাপন দেখলে। তোমরা সেখানে যেতে চাও। তোমাদের শ্রেণী শিক্ষক জানালেন তিনি তোমাদের সবাইকে নিয়ে যাবেন, কিন্তু তার আগে তিনি জানতে চাইলেন মেলা কবে হবে, কতদিন চলবে, কয়টি দোকান থাকবে ইত্যাদি। কেন তিনি এগুলো জানতে চাইলেন? কারণ তাহলে তোমাদের মেলায় যাওয়ার দিন ঠিক করতে সুবিধা হবে। এমন কোনো দিন যেতে হবে যেদিন তোমাদের ছুটি। আবার প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত মেলা চলবে, অর্থাৎ মেলার সময় জানাও গুরুত্বপূর্ণ, কারণ তাহলে তোমাদের পরিকল্পনা করতে সুবিধা হবে। তো এ সবকিছুই তোমরা বিজ্ঞাপন দেখে খুঁজে বের করলে। যেমন মেলা কতদিন চলবে তোমরা তা বিজ্ঞাপন দেখে খুঁজে বের করলে। বিজ্ঞাপনে দেখলে মেলা চলবে জ্যৈষ্ঠ মাসের 1 থেকে 10 তারিখ। সেখানে ইংরেজি তারিখও দেওয়া আছে। 15 থেকে 24 মে পর্যন্ত মেলা চলবে। তোমরা বিজ্ঞাপন থেকে মেলার সময়ও খুঁজে বের করলে। মেলা চলবে প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মেলায় কি কি পাওয়া যাবে সেটাও তোমরা জানতে চাও। তো তোমরা বিজ্ঞাপন দেখে খুঁজে বের করলে মেলায় পাওয়া যাবে বিভিন্ন প্রজাতির ফল এবং গাছ। বিজ্ঞাপনে আরো লেখা আছে পুরো মেলায় মোট 35টি দোকান থাকবে। তাহলে দেখো, বিজ্ঞাপন দেখে তোমরা মেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারলে। এর অর্থ হলো বিজ্ঞাপন থেকে তোমরা মেলা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পেয়েছো। এখন তোমরা একটি দিন ঠিক করে মেলায় গেলে। তোমাদের শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থী আছে। তোমরা প্রত্যেকেই তোমাদের শিক্ষকের সাথে মেলায় গেলে। মেলায় যেয়ে তোমরা দেখলে মেলায় বিভিন্ন জাতের দেশি ফল আছে, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, তরমুজ, পেয়ারা ইত্যাদি। তো তোমরা প্রত্যেকেই নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ফল কিনলে। তুমি এবং তোমার বন্ধু সাদিয়া, তোমরা দুজনেই মেলা থেকে আম কিনলে। আবার রাহাত কিনেছে আনারস আর ফাহিম কিনেছে তরমুজ। তো মেলায় ঘুরতে ঘুরতে তোমরা এরকম কয়েকজনের ব্যাপারে জানতে পারলে, কিন্তু সবার ব্যাপারে জানা সম্ভব হলো না। আবার এতজনের মধ্যে কে কি ফল কিনেছে সেটা মনে রাখাও সম্ভব না। তো তোমরা পরদিন ক্লাসে মেলা নিয়ে গল্প করছো। মেলায় তোমাদের কেমন লাগলো সেটা তোমাদের শিক্ষককে জানালে। তিনি জানতে চাইলেন সবচেয়ে বেশি শিক্ষার্থী কোন ফল কিনেছে এবং সবচেয়ে কম শিক্ষার্থী কোন ফল কিনেছে। তিনি তোমাদের এসব প্রশ্ন করলেন, কিন্তু চট করে তোমরা বলতে পারলে না, কেননা তোমরা কে কোন ফল কিনেছো বা বন্ধুরা কি ফল কিনেছে সেগুলো তোমরা জানো, কিন্তু তা থেকে চট করে এসব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। তাই শিক্ষক বোর্ডে ফলগুলোর নাম লিখে ফেললেন। তারপর প্রতিটি ফল যে কিনেছে তাদের হাত তুলতে বললেন, তাহলে সহজেই জানা যাবে কে কতগুলো ফল কিনেছে। তিনি বোর্ডে এরকম একটি ছক আঁকলেন। দেখো, বোর্ডের এই ছক থেকে এখন খুব সহজেই বোঝা যাচ্ছে তোমাদের ক্লাসে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী আম কিনেছে, মোট 13 জন আম কিনেছে। আর সবচেয়ে কম শিক্ষার্থী কিনেছে লিচু, মাত্র 3 জন লিচু কিনেছে। দেখো, এগুলো কিন্তু তোমরা আগেও জানতে, শুধু পার্থক্য হলো আগে আলাদাভাবে জানতে, এভাবে গোছানো ছিল না।
আর এখন সবকিছু এক জায়গায় একটি নির্দিষ্টভাবে সাজানো আছে। তাই আমরা সহজেই এগুলো থেকে বিভিন্ন জিনিস জানতে পারছি। এখন এগুলোকে আমরা বলতে পারি তথ্য। ইংরেজিতে একে বলা হয় ইনফরমেশন। কিন্তু এই তথ্যগুলো কি তোমরা আগেও জানতে না? জানতে, কিন্তু এরকম ভাবে সাজানো ছিল না। তখন তোমরা শুধু বিচ্ছিন্নভাবে কিছু সংখ্যা জানতে। এই যে বিচ্ছিন্নভাবে কিছু সংখ্যা জানতে, এদেরকে বলা হয় উপাত্ত। ইংরেজিতে বলা হয় ডেটা। তাহলে দেখো, যখন আমরা বিচ্ছিন্নভাবে কিছু সংখ্যা জানি, সেগুলোকে সাজানো থাকে না, তখন সেই সংখ্যাগুলোকে বলা হয় উপাত্ত। আর যখন এসব উপাত্তকে কোনো একটি নির্দিষ্ট উপায়ে সাজানো হয় কিংবা বিশ্লেষণ করা হয়, তখন তা থেকে আমরা যে কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। এখানে যেমন আমরা বলতে পারছি সবচেয়ে বেশি শিক্ষার্থী কোন ফল কিনেছে, আবার সবচেয়ে কম শিক্ষার্থী কোন ফল কিনেছে। উপাত্তকে নির্দিষ্টভাবে সাজিয়ে তা থেকে যখন আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি কিংবা তাকে বিশ্লেষণ করতে পারি, তখন তাকে বলা হয় তথ্য। একই উপাত্তকে কিভাবে বিশ্লেষণ করা হবে বা কিভাবে সাজানো হবে, তার উপর নির্ভর করে এগুলো থেকে আরো তথ্য জানা সম্ভব। কিছু উপাত্ত জোগাড় করে তাকে আমরা বিভিন্নভাবেই সাজাতে পারি, তবে না সাজানো পর্যন্ত এসব উপাত্ত থেকে কোনো কিছু বোঝা সম্ভব হয় না। তাই এসব উপাত্ত তখন কোনো কাজে লাগে না। আর যখন এসব উপাত্তকে একটি নির্দিষ্ট উপায়ে সাজানো হয়, তখন তা থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাই। তাহলে আমরা বলতে পারি উপাত্ত হলো তথ্যের উপাদান। একে বিভিন্নভাবে সাজিয়ে যে ফলাফল পাওয়া যায় তাই হলো তথ্য। শুরুতে আমরা মেলা সম্পর্কে বেশ কিছু ব্যাপার জেনেছিলাম, যেমন মেলা কবে হবে, কতক্ষণ চলবে, কোথায় হবে ইত্যাদি। সেগুলো প্রতিটিই ছিল এক একটি উপাত্ত। এরপর যখন মেলা থেকে ঘুরে এসে মেলার সম্পূর্ণ তথ্য আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিলাম, তখন আমরা আরো নতুন কিছু তথ্য পেলাম। আর এই তথ্যটিই হলো পরিসংখ্যান। এখন চলো উপাত্ত নিয়ে আরো কিছু কাজ করি। মনে করো রেবেকাদের লাইব্রেরি ক্লাসে শিক্ষক জিজ্ঞেস করলেন কার সংগ্রহে কতটি করে বই আছে। তাদের ক্লাসে 15 জন শিক্ষার্থী আছে। এই শিক্ষার্থীদের বইয়ের সংখ্যা হলো এরকম। রেবেকার সংগ্রহে আছে 40টি বই। এই যে প্রত্যেক শিক্ষার্থীর কাছে কতটি করে বই আছে তা আমরা জানলাম। এগুলো হলো এক একটি উপাত্ত। তো রেবেকা বাসায় যাওয়ার পর তার মা তার কাছে কিছু তথ্য জানতে চাইলেন, যেমন রেবেকার কোনো বন্ধুর বইয়ের সংখ্যা তার কাছে থাকা বইয়ের সংখ্যার সমান কিনা, কিংবা কয়েকজনের কাছে একই সংখ্যক বই আছে কিনা। কিন্তু রেবেকা তার মায়ের এসব প্রশ্নের উত্তর দিতে পারল না। সে পরের দিন ক্লাসে গিয়ে আবার সবার বইয়ের সংখ্যা জিজ্ঞেস করলো। তবে এবার সে বইয়ের সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজালো। তো চলো এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজালে কেমন হয় তা দেখি। সবচেয়ে ছোট সংখ্যা হলো 25, তারপর 30, তারপর দেখো 35টি করে বই আছে দুজনের কাছে, তারপর 37, 38টি করে বই আছে তিনজনের কাছে, তারপর 39, 40, 42, 46, 50, 52, 55। তাহলে দেখো এই উপাত্তগুলোকেই এবার রেবেকা মানের ছোট থেকে বড় ক্রমে সাজালো। এভাবে সাজানোর কারণে সহজেই সে তার মায়ের প্রশ্নের উত্তর পেয়ে গেল। দেখো এগুলো দেখে এখন বোঝা যাচ্ছে দুজন শিক্ষার্থীর বইয়ের সংখ্যা 35টি করে, আবার তিনজন শিক্ষার্থীর বইয়ের সংখ্যা 38টি করে। এখানে 40 আছে একবার, যেটি রেবেকার বইয়ের সংখ্যা, অর্থাৎ তার কোনো সহপাঠীর বইয়ের সংখ্যা তার সমান নয়। তাহলে দেখো প্রথমে এই উপাত্তগুলো অবিন্যস্ত অবস্থায় ছিল, অর্থাৎ গোছানো ছিল না। এ কারণে এ ধরনের উপাত্তকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত থেকে প্রয়োজনীয় তথ্য বের করা খুবই কষ্টসাধ্য ব্যাপার।
অন্যদিকে রেবেকা যখন বইয়ের সংখ্যাগুলো নির্দিষ্টভাবে অর্থাৎ মানের ছোট থেকে বড় ক্রমে সাজালো, তখন উপাত্তগুলো দেখে একবারে সহজেই অনেক কিছু জানা যাচ্ছে। যখন কোনো উপাত্তকে এরকম মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয় কিংবা মানের অধক্রমে সাজানো হয়, অধক্রমে সাজানো মানে হলো বড় থেকে ছোট ক্রমে সাজানো, তখন এদেরকে বলা হয় বিন্যস্ত উপাত্ত, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট উপায়ে সাজানো উপাত্ত। বিন্যস্ত মানে হলো সাজানো। তাহলে দেখো, উপাত্ত আসলে দুই ধরনের হতে পারে। একটি হলো অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত মানে হলো যখন উপাত্তগুলো সাজানো নেই। ইংরেজিতে একে বলা হয় আনঅর্গানাইজড। আরেক ধরনের উপাত্ত হলো বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত মানে হলো কোনো একটি নির্দিষ্ট উপায়ে সাজানো উপাত্ত। যখন অবিন্যস্ত উপাত্তকে ঊর্ধ্বক্রম অনুযায়ী অথবা অধক্রম অনুযায়ী সাজানো হয় তাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। ইংরেজিতে একে বলা হয় অর্গানাইজড ডেটা। অবিন্যস্ত উপাত্ত থেকে কোনো তথ্য জানা খুবই কঠিন ব্যাপার, কিন্তু অবিন্যস্ত উপাত্তকে যখন আমরা বিন্যস্ত উপাত্তে পরিণত করি তখন তা থেকে সহজেই যে কোনো ধরনের তথ্য জানা যায়। আবার তোমরা চাইলে এভাবেও সারণী তৈরি করতে পারো। দেখো, এখানে শিক্ষার্থীদের ক্রমিক সংখ্যা লেখা আছে, আর তার নিচে এখানে তাদের বইয়ের সংখ্যা মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো আছে, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে। এখানে প্রথম শিক্ষার্থীর বইয়ের সংখ্যা হলো সবচেয়ে কম, আর 15তম শিক্ষার্থীর বইয়ের সংখ্যা হলো সবচেয়ে বেশি। আবার বিন্যস্ত উপাত্তে পরিণত করার জন্য বইয়ের সংখ্যাকে আমরা মানের অধক্রম অনুযায়ী সাজাতে পারতাম, অর্থাৎ বড় থেকে ছোট ক্রমেও সাজানো যেত। যেমন দেখো, বড় থেকে ছোট ক্রমে সাজালে প্রথমে আমরা সবচেয়ে বেশি সংখ্যক বই আছে এমন শিক্ষার্থীকে রাখবো। সবচেয়ে বেশি সংখ্যক 55টি বই আছে একজন শিক্ষার্থীর কাছে, তাহলে এজন্য এখানে প্রথমে আছে 55 আর শেষে আছে সবচেয়ে কম সংখ্যক বই অর্থাৎ 25টি বই। এভাবে সারণী অর্থাৎ ছকে যে কোনো অবিন্যস্ত উপাত্তকে সহজে বিন্যস্ত করা যায় এবং তা থেকে সহজে যে কোনো তথ্য জানা যায়। আচ্ছা, এখন খেয়াল করো, রেবেকাদের ক্লাসে 15 জনের বইয়ের সংখ্যা ছিল এরকম। দেখো, এক একজনের কাছে এক এক সংখ্যক বই আছে। এই বড় তালিকা থেকে একজন শিক্ষার্থীর কাছে কতগুলো বই থাকতে পারে বলতে পারবে? এটা ধারণা করা বেশ কঠিন হয়ে যাচ্ছে, কেননা সবার কাছে থাকা বইয়ের সংখ্যা সমান না, তোমরা দেখতেই পাচ্ছ। তাই এখানে আমাদের অনেকগুলো বইয়ের সংখ্যা নিয়ে চিন্তা করতে হবে। তো আমি যদি জানতে চাই রেবেকাদের ক্লাসে 15 জন শিক্ষার্থীর বইয়ের সংখ্যা কেমন ছিল, তা সহজে বলা যাবে না। আবার দেখো, 3 জনের কাছে আছে 38টি করে বই। তো এই 3 জনের ক্ষেত্রে না হয় বলা যায় যে 3 জনের প্রত্যেকের কাছে 38টি করে বই আছে, কিন্তু সবার জন্য কি তা বলা যায়? সবার জন্য তা বলা যায় না, কারণ কারো কাছে আছে 55টি বই, কারো কাছে 42টি, কারো কাছে আবার 25টি বই আছে। তাই তুমি যদি রেবেকাদের ক্লাসে 15 জন শিক্ষার্থীর কাছে কেমন বই আছে সে সম্পর্কে একটি ধারণা করতে চাও, তাহলে 15টি সংখ্যা থেকে চট করে একজনের কাছে কতটি বই থাকতে পারে সেই ধারণা করতে পারবে না। তাহলে এখন দেখো, আমরা এমন একটি সংখ্যা খুঁজে বের করতে চাই যেন সবার কাছে মোটামুটি ভাবে কতগুলো বই থাকতে পারে তা নিয়ে আমরা একটি ধারণা পেতে পারি। নির্দিষ্টভাবে প্রত্যেকের কাছে কতগুলো করে বই আছে তা আমি জানতে চাই না। তো কিভাবে ধারণা করা যায়? দেখো, আমি যদি সবার কাছে থাকা বইয়ের সংখ্যা যোগ করি তাহলে কত হয়? 25 যোগ 30 যোগ 35 যোগ 35। দেখো, যেহেতু এখানে অনেকগুলো সংখ্যা আছে তাই খুব সাবধানে করতে হবে যাতে কোনো সংখ্যা বাদ না যায়। 38 তিনবার আছে, তারপর আছে 39। তোমরাও আমার সাথে যোগ করতে থাকো, তারপর দেখো ফলাফল মেলে কিনা। 46, 50, 52, 55। দেখো, এই 15টি সংখ্যা যোগ করে আমি যোগফল পাবো 600। তাহলে আমি বলতে পারি রেবেকাদের ক্লাসে 15 জন শিক্ষার্থীর কাছে মোট বইয়ের সংখ্যা হলো 600টি। এটি হলো সবার বইয়ের সংখ্যার যোগফল। দেখো, সবার কাছে কিন্তু সমান সংখ্যক বই নেই। কারো কাছে 30টি বই আছে,
কারো কাছে 37টি, কারো কাছে 40টি, কিন্তু সবার কাছে মোট বই আছে 600টি। এখন এই মোট বই অর্থাৎ 600টি বই যদি আমি 15 জন শিক্ষার্থীর কাছে সমান ভাগে ভাগ করে দেই, তাহলে প্রত্যেকে কতটি করে বই পাবে? অর্থাৎ আমি জানতে চাইছি 600টি বইকে 15 জন শিক্ষার্থীর মাঝে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকের কাছে কয়টি করে বই থাকবে। তোমরা আমার সাথে একটু ভাগ করে দেখো ভাগফল কত হয়। 600কে 15 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 40। অর্থাৎ যদি সবার কাছে সমান সংখ্যক বই থাকতো তাহলে প্রত্যেকের কাছে 40টি করে বই থাকতো। এখন দেখো আমি এমন একটি বইয়ের সংখ্যা পেলাম যা কারো কাছে থাকা বইয়ের সংখ্যা থেকে বেশি, আবার কারো কাছে থাকা বইয়ের সংখ্যা থেকে কম। কিন্তু এখন আমি এমন একটি সংখ্যা পেলাম যা থেকে আমি ধারণা করতে পারি যে রেবেকাদের ক্লাসে সবার বইয়ের সংখ্যা এই সংখ্যার কাছাকাছি। কারো কাছে হয়তো 50টি বই আছে, কারো কাছে 35টি বই আছে, কিন্তু সবার বইয়ের সংখ্যা আলাদাভাবে না জানলেও আমি ধারণা করে নিতে পারি যে তাদের বইয়ের সংখ্যা 40টি বইয়ের আশেপাশে। অর্থাৎ সবার কাছে মোটামুটি ভাবে হয়তো 40টির মতো করে বই আছে। এই যে আমি বিভিন্ন সংখ্যাকে একটি সাধারণ সংখ্যা দিয়ে প্রকাশ করলাম, যা আসলে কারো থেকে কম আবার কারো থেকে বেশি, কিন্তু মোটামুটি ভাবে সবার কাছে থাকা বইয়ের সংখ্যার কাছাকাছি, একেই বলা হয় গড়। এই 40টি বই আসলে 15 জন শিক্ষার্থীর বইয়ের সংখ্যার গড়, যা দিয়ে আমি ঠিকঠাক সবার বইয়ের সংখ্যা না জানলেও সবার বইয়ের সংখ্যা সম্পর্কে একটা ধারণা করতে পারি। ধরো রেবেকা তার শিক্ষককে জানালো যে তাদের ক্লাসে 15 জন শিক্ষার্থীর বইয়ের সংখ্যার গড় হলো 40টি বই। তাহলে শিক্ষক সবার কাছে কতগুলো করে বই আছে তা জানবেন না, কিন্তু তিনি তোমাদের বইয়ের সংখ্যা সম্পর্কে একটি ধারণা পাবেন। তাহলে বুঝতেই পারছো কতগুলো তথ্য থেকে একটি সাধারণ তথ্য বের করার উপায় হলো গড়। তো গড় কিভাবে নির্ণয় করা যায়? সাধারণত গড় নির্ণয়ের নিয়ম হলো যতগুলো উপাত্ত আছে তাদের যোগফলকে উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করা। যেমন দেখো এখানে আমি 15 জন শিক্ষার্থীর বইয়ের সংখ্যা যোগ করেছি, যোগ করে আমি যোগফল পেয়েছি 600। তারপর যেহেতু আমি 15 জন শিক্ষার্থীর বইয়ের সংখ্যা যোগ করেছি, এ কারণে 600কে আমি 15 দিয়ে ভাগ করেছি। তাহলে আমি বলতে পারি কতগুলো রাশির যোগফলকে আমি যদি রাশির সংখ্যা দিয়ে ভাগ করি, রাশির সংখ্যা, তাহলে আমরা যে ফলাফল পাবো তাই হলো গড়। অর্থাৎ গড় নির্ণয়ের সূত্র হলো উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। এখন চলো অনুশীলনীর সমস্যাগুলো দেখি। দেখো এখানে কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন আছে। নিচের তথ্যের আলোকে 9 থেকে 12 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 6 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল 8, 10, 16, 14, 16, 20। এই পাঠে আমরা গড় পড়েছি, তাহলে আমরা 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারি। এখানে জিজ্ঞেস করা হয়েছে গড় কত। দেখো গড় নির্ণয় করতে হলে এই 6 জন শিক্ষার্থীর নম্বর যোগ করতে হবে। তাহলে আমরা এই উপাত্তগুলো লিখতে পারি 8 যোগ 10 যোগ 16 যোগ 14 যোগ 16 যোগ 20। এদের যোগফল কত হয় দেখো, এদের যোগফল হলো 84। যেহেতু এখানে 6 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে, তাই এখন 84কে আমাদের 6 দিয়ে ভাগ করতে হবে। 84কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 14, অর্থাৎ এখানে উত্তর হলো 14। 13 নম্বর প্রশ্ন দেখো, তথ্য ও উপাত্ত কি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। এটি তোমরা বাড়ির কাজ হিসেবে বাসায় করবে। 14 নম্বর দেখো, কালামের ওজন 50 কেজি, আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি। এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায় ব্যাখ্যা করো। দেখো কালামের ওজন যে 50 কেজি, এটি হলো শুধুমাত্র একটি উপাত্ত, আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ওজনের গড় নির্ণয় করা হয়েছে। তার মানে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সবার ওজনের যোগফলকে শিক্ষার্থী সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এখানে অনেকগুলো উপাত্ত কাজে লাগানো হয়েছে।
এ কারণে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি এই তথ্যটি দ্বারা পরিসংখ্যান বোঝায়। তারপরে দেখো 15 নম্বরে কি বলা হয়েছে, তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, সেখান থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। কতে জিজ্ঞেস করা হয়েছে এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত কিনা। দেখো এখানে প্রথমে আছে 30, তারপরে 40, তারপরে 35। তার মানে এই উপাত্তগুলো ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট ক্রমে সাজানো নেই, অর্থাৎ উপাত্তগুলো বিন্যস্ত নয়। খতে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করতে বলা হয়েছে। অবিন্যস্ত উপাত্তকে কিভাবে বিন্যস্ত করা যায়? অবিন্যস্ত উপাত্তকে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাতে পারি, অথবা বড় থেকে ছোট ক্রমে সাজাতে পারি। ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে উপাত্তকে বিন্যস্ত করা যায়। তাহলে এভাবে ক্ষয়ের উত্তর দেবে। গ নম্বরে বলা হয়েছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ গতে তোমার উপাত্তগুলোকে ছোট থেকে বড় ক্রমেও সাজাতে হবে, আবার বড় থেকে ছোট ক্রমেও সাজাতে হবে। 16 নম্বরে কি বলা হয়েছে দেখো, তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। তাহলে 16 নম্বরে কি করতে হবে? প্রথমে তোমাকে 15 জন শিক্ষার্থীর ওজন নির্ণয় করতে হবে, তারপর তাদের ওজনের যোগফল নির্ণয় করতে হবে। ওজনের যোগফলকে শিক্ষার্থী সংখ্যা অর্থাৎ 15 দিয়ে ভাগ করলে 15 জন শিক্ষার্থীর গড় পাওয়া যাবে। তাহলে এভাবে এটি সমাধান করবে। তাহলে এই পাঠে আমরা তথ্য ও উপাত্ত সম্পর্কে জানলাম, বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত সম্পর্কে জানলাম, অবিন্যস্ত উপাত্তকে কিভাবে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করতে হয় সেটা সম্পর্কে জানলাম, গড় সম্পর্কে জানলাম এবং উপাত্ত থেকে গড় নির্ণয় কিভাবে করতে হয় তা জানলাম। তোমাদের বাড়ির কাজ হবে তথ্য ও উপাত্ত কি তা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা। তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এই উপাত্তগুলো বিন্যস্ত কিনা তা খুঁজে বের করা, উপাত্তগুলো অবিন্যস্ত হলে তা বিন্যস্ত করা এবং উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজানো। এবারে বাড়িতে তোমরা তোমাদের গণিত খাতায় বাড়ির কাজগুলো করবে। স্কুল খোলার পর এই বাড়ির কাজের খাতাটি গণিত শিক্ষকের কাছে মূল্যায়নের জন্য জমা দেবে, আর এই মূল্যায়নের নম্বর ধারাবাহিক মূল্যায়নে যুক্ত হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ঘরে আমার স্কুল। আজকের পাঠে আমরা পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন অধ্যায়ের পরিবেশের বিভিন্ন উপাদান সংরক্ষণের কৌশল সম্পর্কে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা পরিবেশ দূষিত হওয়ার কারণ শনাক্ত করতে পারব, দূষণ রোধে করণীয় কি তা ব্যাখ্যা করতে পারব এবং পরিবেশের উপাদানসমূহ সংরক্ষণে করণীয় কি তা ব্যাখ্যা করতে পারব। আজকে সকাল থেকে তো তোমরা অনেক কাজ করেছো, মনে করে দেখো তো এমন কোনো কাজ করেছো কিনা যা তুমি নিজের মনের অজান্তেই সারাক্ষণ করে যাচ্ছ। এমন কোনো কাজের কথা কি মনে পড়ছে? এমন একটি কাজ আছে যা আমরা আমাদের মনের অজান্তেই সারাক্ষণ করতে থাকি, তা হলো শ্বাস নেয়া। দিন কিংবা রাত সারাক্ষণই তুমি শ্বাস নিচ্ছ, শ্বাস ফেলছো। এটা এতটাই স্বাভাবিক ব্যাপার যে আমরা খেয়ালই করি না। এখন খেয়াল করে দেখো এই শ্বাস গ্রহণের সময় আমরা কি করছি। শ্বাস গ্রহণের সময় আমরা বাতাস নিচ্ছি,
আর বাতাস থেকে নিচ্ছি অক্সিজেন। আবার নিঃশ্বাস ফেলার সময় আমরা বাতাসে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। প্রতিনিয়তই আমাদের নিজেদের অজান্তেই আমরা এই কাজটা করতে থাকি। বাতাস থেকে ক্রমাগত অক্সিজেন নিতে থাকি, আবার বাতাসে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে থাকি। বেঁচে থাকার জন্যই আমাদের শরীর এই কাজটা করছে। কিন্তু আমাদের বিপরীত কাজ করছে উদ্ভিদ বা গাছপালা। আমরা বাতাস থেকে ক্রমাগত অক্সিজেন নিতে থাকি আর বাতাসে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে থাকি। কিন্তু গাছপালা বা উদ্ভিদ আমাদের ঠিক উল্টো কাজটা করছে। গাছ বাতাসে অক্সিজেন ত্যাগ করে আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তার মানে দেখো, আমরা বাতাসে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, গাছপালা তা গ্রহণ করছে। আবার গাছপালা যে অক্সিজেন পরিবেশে ছাড়ছে, সেই অক্সিজেনই বাতাস থেকে আমরা গ্রহণ করছি। আমরা হয়তো সবসময় খেয়াল করি না, কিন্তু দেখো গাছের সাথে আমাদের কেমন সম্পর্ক তৈরি হচ্ছে প্রতিনিয়ত। শুধু গাছই যে আমাদের বেঁচে থাকায় সাহায্য করছে তা না, গাছ আমাদের থেকে সাহায্য নিচ্ছেও। অর্থাৎ গাছের সাথে আমাদের প্রতিনিয়ত এক ধরনের নির্ভরশীলতার সম্পর্ক গড়ে উঠছে। এমন ভাবেই উদ্ভিদ আর প্রাণী বেঁচে থাকার জন্য পরস্পরের উপর নির্ভরশীল থাকে। শুধু উদ্ভিদ আর প্রাণী না, পরিবেশের আলো, বাতাস, মাটি, পানির উপরেও পুরো জীবজগৎ নির্ভরশীল। এই নির্ভরশীলতার উপর ভিত্তি করেই পরিবেশ গড়ে ওঠে। মানুষ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। পরিবেশের প্রতিটি উপাদান, আলো, বাতাস, মাটি, পানির উপরেও আমরা নির্ভরশীল। তবে জীবনের তাগিদে মানুষ তার নিজের প্রয়োজনে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করছে। প্রাকৃতিক পরিবেশকে নিয়ন্ত্রণের জন্য নতুন নতুন আবিষ্কার হচ্ছে। যেমন আমরা গাছপালা কেটে বসতি নির্মাণ করছি, বাড়িঘর, দালান কোঠা, রাস্তাঘাট, কলকারখানা নির্মাণ করা হচ্ছে। আবার এই কলকারখানা থেকে উৎপন্ন হচ্ছে কলকারখানার বর্জ্য। কলকারখানা বর্জ্য হলো এমন পদার্থ যা মানুষ বা অন্য কোনো প্রাণীর কাজে লাগে না, এ কারণে এগুলোকে পরিবেশে ফেলা হয়। দেখো, এই একটা জিনিস, কলকারখানার বর্জ্য, কিভাবে প্রকৃতির কয়েকটি উপাদানকে দূষিত করে। কলকারখানার বর্জ্য পদার্থ পোড়ালে কিংবা কলকারখানা থেকেও কিছু গ্যাস ধোঁয়া আকারে বাতাসে মিশছে, ফলে বাতাস বা বায়ু দূষিত হচ্ছে। আবার এসব কলকারখানা বর্জ্যের মধ্যে কঠিন বর্জ্যগুলো খোলা স্থানে ফেলা হচ্ছে, এ কারণে দূষিত হচ্ছে মাটি। আবার তরল বর্জ্য পানিতে মিশে পানিকেও দূষিত করছে। তাহলে দেখো, কলকারখানা বর্জ্য থেকে বায়ু, মাটি, পানি, পরিবেশের তিনটি উপাদানই দূষিত হচ্ছে। এসব বর্জ্য পানিতে থাকা জলজ প্রাণীর জন্যও ক্ষতিকর। পানিতে থাকে মাছ, যা আমাদের খাদ্যের অন্যতম উৎস। এসব কলকারখানা বর্জ্য পানিতে মিশে মাছের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু দেখো, এই মাছ বেঁচে না থাকলে আমাদের খাদ্যের একটি উৎস কমে যায়, অথচ আমরা মানুষেরাই এই কলকারখানা নিজেদের প্রয়োজনে স্থাপন করছি। বেঁচে থাকার জন্য সব উদ্ভিদ এবং প্রাণী এই প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। এ কারণে এই নির্ভরশীলতা কোনো একটি জায়গায় ক্ষতি হলে তার প্রভাব সকল স্থানেই ছড়িয়ে পড়ে, আর এর ফলে আমাদের প্রাকৃতিক পরিবেশ দূষিত হয়। যেহেতু প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো একটির সাথে অন্যটি সম্পর্কিত, আবার যে কোনো প্রাণীর জীবনের সাথে এগুলো সম্পর্কিত, এ কারণে পরিবেশ দূষিত হলে আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এখন চলো আমরা ধাপে ধাপে আমাদের প্রাকৃতিক পরিবেশের প্রধান উপাদান মাটি, পানি এবং বায়ু দূষণ নিয়ে জানি। প্রথমে আমরা কথা বলতে পারি বায়ুর ব্যাপারে। আমরা দেখতে পাই না, কিন্তু বায়ুর সাগরে আমরা ডুবে আছি। এখন ভেবে দেখো তো, তোমার বাসার পাশে বা চলার পথে যদি ময়লা ফেলা হয়, তাহলে তোমার কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না, কারণ সেখান থেকে দুর্গন্ধ বের হবে, যাতে তোমার অসুবিধা হবে। এই যে দুর্গন্ধ, এটা কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলার কারণে বায়ুতে ছড়াচ্ছে, যার ফলে বায়ু দূষিত হচ্ছে। তারপর চিন্তা করে দেখো, কলকারখানা বা যানবাহন যেমন বাস, ট্রাক, রেলগাড়ি, এগুলো থেকে যে কালো ধোঁয়া বের হয়, সেটাও কিন্তু বায়ু দূষিত করছে আর আমাদের শরীরের ক্ষতি করছে। তাহলে এই বায়ু যেন দূষিত না হয়, তার জন্য কি করা যেতে পারে? আমরা যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি, বেশি করে গাছ লাগাতে পারি। এছাড়া যানবাহন ও কলকারখানার ধোঁয়া থেকে বায়ু দূষণ কমানোর জন্য চেষ্টা করা যেতে পারে। এসব ক্ষতিকর ধোঁয়া যেন বাতাসে মিশতে না পারে, সেজন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এখন চলো আমরা মাটি দূষণ নিয়ে আলোচনা করি। স্থলভাগ অর্থাৎ মাটির উপরেই আমরা বাস করি। মাটির উপরেই মানুষ বাড়িঘর, রাস্তাঘাট, কলকারখানা সবকিছু নির্মাণ করে। আবার মাটিতে চাষাবাদ করেই খাদ্যের যোগান হয়। গাছপালাও এই মাটির উপর নির্ভর করেই বেঁচে থাকে। তবে চাষাবাদের জন্য এখন জমিতে নানা প্রকারের
রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। মাঝে মাঝে এসব রাসায়নিক সার এবং কীটনাশক অতিরিক্ত ব্যবহার করা হয়, যার ফলে মাটি দূষিত হয়। তোমার আশেপাশে খেয়াল করলেও তুমি দেখবে মাটিতে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ফেলা হয়। এসব বর্জ্য পদার্থ মাটিতে মিশে মাটিকে দূষিত করছে, ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে। মাটির উর্বরতা কমে গেলে আমাদেরই ক্ষতি, কারণ মাটির উর্বরতা কমে গেলে মাটি আগের মতো ফসল ফলাতে পারবে না। তাহলে কি করা যায় মাটি দূষণ রোধ করার জন্য? অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করার পরিবর্তে যদি প্রাকৃতিক সার ব্যবহার করা হয়, প্রাকৃতিক সার হলো প্রকৃতি থেকে তৈরি করা সার, তাহলে মাটির দূষণ কমবে। সেই সাথে এসব ময়লা আবর্জনা যথাস্থানে ফেলতে হবে। যেখানে সেখানে মাটিতে ময়লা আবর্জনা না ফেলে আমরা যদি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলি, তাহলে মাটি দূষণ কমবে। এখন চলো আমরা একটু পানি দূষণ নিয়ে আলোচনা করি। পানি দূষণ আমাদের জন্য মারাত্মক এক সমস্যা। কেন বলতো? কারণ আমরা পানি পান করি, এছাড়াও দৈনন্দিন বিভিন্ন কাজে আমাদের পানির প্রয়োজন হয়। তাছাড়া একটু চিন্তা করো তো, পানি আর কি কি কাজে লাগতে পারে? কৃষিকাজে পানি ব্যবহার করা হয়, ফসল ফলাতে জমিতে পানির প্রয়োজন হয়। আমরা যেমন পানি পান করি, তেমনি অন্যান্য প্রাণীও পানি পান করে। সব ধরনের উদ্ভিদ এবং প্রাণী পানির উপরে সরাসরি নির্ভরশীল। আবার পানিতে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ এবং প্রাণী থাকে, বিভিন্ন ধরনের মাছ থাকে। তো পানি দূষিত হলে এর সবকিছুর উপরই ক্ষতিকর প্রভাব পড়বে। বর্তমানে পানির উৎসগুলো যেমন নদী, নালা, খাল, বিল, পুকুর এগুলো দূষিত হচ্ছে। যেমন দেখো, কলকারখানার তরল বর্জ্য পদার্থ নদী বা খাল, বিলের পানিতে মিশে পানি দূষিত করে। আমাদের দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, যেমন প্লাস্টিকের বিভিন্ন পদার্থ মাটি থেকে পানিতে মেশে। এসব বর্জ্য পদার্থ নদী, নালা, খাল, বিলে পড়ে পানি দূষিত করে। এই যে আমাদের পানির বিভিন্ন প্রাকৃতিক উৎস নদী, নালা, খাল, বিল এসব কিছুতে কলকারখানার বর্জ্য বা প্লাস্টিক বর্জ্য মিশে দূষিত হয়, এর ফলে আমাদের বিশুদ্ধ খাবার পানির অভাব হচ্ছে। শুধু যে আমাদের খাবার পানির অভাব হচ্ছে তা না, পানিতে থাকা বিভিন্ন ধরনের জলজ জীব এবং উদ্ভিদ, বিভিন্ন ধরনের মাছের জীবনও হুমকিতে পড়ছে। তো পানির দূষণ কমাতে কি করা যেতে পারে? এই যে কলকারখানার রাসায়নিক পদার্থ, বিভিন্ন ধরনের তরল রাসায়নিক বর্জ্য এগুলো পানিতে ফেলা হয়, সেগুলো সরাসরি পানিতে ফেলা থেকে বিরত থাকতে হবে। আমাদের ফেলা বিভিন্ন ধরনের আবর্জনা পানিকে দূষিত করে, তাই যে কোনো ধরনের প্লাস্টিক পদার্থ বা এ ধরনের আবর্জনা পানিতে ফেলা যাবে না। এগুলোকে সবসময় নির্দিষ্ট কোনো স্থানে ফেলতে হবে, যাতে এরা পানিতে মিশে পানি দূষণ না করতে পারে। মোট কথা, পানির জন্য যে কোনো ক্ষতিকারক পদার্থ যাতে নদী, নালা, খালবিল সহ প্রাকৃতিক পানির উৎসে না মিশে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের পরিবেশের উপাদান মাটি, পানি, বায়ু দূষণ কমানোর ক্ষেত্রে আমরা যদি একটু সচেতন থাকি আর নির্দিষ্ট কিছু কাজ করি, তাহলে কিন্তু এসব দূষণ কমিয়ে আনতে পারি। পরিবেশ দূষণ কমিয়ে পরিবেশকে সুন্দর আর পরিচ্ছন্ন করতে তাই আমাদের কিছু কাজ করতে হবে। যেমন ধরো, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হলো, যেটা আমরা সবসময়ই করতে পারি, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা। আমরা যদি সবসময়ই নির্দিষ্ট কোনো স্থানে ময়লা ফেলি, তাহলে সেই ময়লা থেকে মাটি, পানি বা বায়ু দূষিত হতে পারবে না। একটু চিন্তা করে দেখো, তুমি যদি তোমার বাড়ির আশেপাশে ময়লা না ফেলে কোনো একটি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলো, তাহলে কিন্তু তোমার বাড়ির চারপাশের পরিবেশ সুন্দর থাকবে। এভাবে সবাই যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে, তাহলে এসব ময়লা মাটি, পানি বা বায়ুতে মিশে এগুলোকে দূষিত করতে পারবে না, আমাদের পরিবেশ সুন্দর আর পরিচ্ছন্ন থাকবে। সেই সাথে আমরা বেশি করে গাছ লাগাতে পারি, কারণ গাছপালা আমাদের বায়ু দূষণ থেকে রক্ষা করে। তাহলে আমরা যদি আমাদের প্রতিদিনের অভ্যাসে এরকম নির্দিষ্ট কিছু কাজ করি, তাহলেই পরিবেশ দূষণ অনেকটা কমিয়ে আনা সম্ভব। মাটি, পানি বা বায়ুর দূষণ রোধ করতে পারলেই আমরা পাবো পরিচ্ছন্ন পরিবেশ এবং সুন্দর পৃথিবী। এখন চলো আমরা এই অধ্যায়ের অনুশীলন নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আছে শূন্যস্থান পূরণ, অর্থাৎ খালি ঘরে আমাদের সঠিক শব্দ বসাতে হবে। 1 নম্বর প্রশ্নটি দেখো, পরিবেশের বিভিন্ন উপাদান মানুষ সহ অন্যান্য সকল ড্যাশ প্রভাবিত করে। তো পরিবেশের বিভিন্ন উপাদান
কাদেরকে প্রভাবিত করে? মানুষকে প্রভাবিত করে। এছাড়াও পরিবেশের উপাদানগুলো পরিবেশের বিভিন্ন প্রাণীকে প্রভাবিত করে। শুধু কি প্রাণীকেই প্রভাবিত করে? না, পরিবেশের বিভিন্ন উদ্ভিদকেও পরিবেশের বিভিন্ন উপাদান প্রভাবিত করে। অর্থাৎ পরিবেশের বিভিন্ন উপাদান সকল জীবকেই প্রভাবিত করে। তাহলে দেখো, এই খালি ঘরে আমরা লিখতে পারি জীবকে। পরিবেশের বিভিন্ন উপাদান মানুষ সহ অন্যান্য সকল জীবকে প্রভাবিত করে। তারপর 2 নম্বর প্রশ্নটি দেখো, পরিবেশের ড্যাশ সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত। একটু মনে করে দেখো তো, জড় পরিবেশ কোন ধরনের উপাদান নিয়ে গঠিত? জড় পরিবেশ এমন সব উপাদান নিয়ে গঠিত যাদের প্রাণ নেই। উদ্ভিদ এবং প্রাণী নিয়ে, অর্থাৎ যাদের প্রাণ আছে তাদেরকে নিয়ে জীব পরিবেশ গঠিত, আর যাদের প্রাণ নেই তাদেরকে নিয়ে গঠিত জড় পরিবেশ। তাহলে এখানে আমরা লিখতে পারি পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত। অর্থাৎ জড় পরিবেশ এমন সব উপাদান নিয়ে গঠিত যাদের প্রাণ নেই। এ কারণে এক কথায় আমরা একে বলতে পারি প্রাণহীন সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত। তাহলে এই খালি ঘরে হবে প্রাণহীন। এভাবে চিন্তা করে করে 3, 4, 5 নম্বর তুমি বাসায় করে ফেলতে পারো। এখন দেখো, তোমার বইয়ে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, অর্থাৎ অনেকগুলো উত্তর থেকে আমাদের একটি সঠিক উত্তর বাছাই করতে হবে। তো দেখো 1 নম্বরে কি বলা আছে, নিচের কোনটি অজীব উপাদান? তো অজীব উপাদান মানে কি? অজীব উপাদান হলো সেসব উপাদান যাদের প্রাণ নেই, অর্থাৎ যেগুলো জীবন্ত নয়। এখন দেখো, এখানে কতে আছে অ্যামিবা, খতে আছে পানি, গতে গোলাপ আর ঘতে শামুক। এদের মধ্যে কোনটির প্রাণ নেই? অ্যামিবার প্রাণ আছে, গোলাপ এক ধরনের উদ্ভিদ তাই তারও প্রাণ আছে, শামুক এক ধরনের প্রাণী তাই শামুকেরও প্রাণ আছে। একমাত্র পানি হলো জড় পদার্থ, তার মানে এখানে অজীব উপাদান হলো পানি। অর্থাৎ 1 নম্বরের উত্তর হবে খতে যা আছে, অর্থাৎ পানি। 2 নম্বর প্রশ্নটি আবার দেখো, পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের 1. রাস্তাঘাট নির্মাণ করতে হবে, 2. পরিবেশকে দূষণ মুক্ত রাখতে হবে, 3. উদ্ভিদ ও প্রাণীকুলকে রক্ষা করতে হবে। তো পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের আসলে কি করতে হয়? একটু চিন্তা করে দেখো তো, রাস্তাঘাট নির্মাণ করলে পরিবেশের কি কোনো উপকার হবে? রাস্তাঘাট নির্মাণ করলে পরিবেশের তেমন কোনো উপকার হবে না। তবে 2 নম্বরে যা বলা আছে, পরিবেশকে দূষণ মুক্ত রাখতে হবে, আমরা যদি পরিবেশকে দূষণ মুক্ত রাখি তাহলে তা পরিবেশ সংরক্ষণের জন্য কার্যকরী হবে। আবার 3 নম্বরে কি বলা আছে দেখো, উদ্ভিদ ও প্রাণীকুলকে রক্ষা করতে হবে। চিন্তা করে দেখো, উদ্ভিদ আর প্রাণীকুল কিন্তু আমাদের পরিবেশেরই অংশ, তাই উদ্ভিদ ও প্রাণীকুলকে রক্ষা করলে আমাদের পরিবেশ সংরক্ষণ করা হবে। তার মানে এই দুটি কাজ, অর্থাৎ পরিবেশকে দূষণ মুক্ত রাখতে হবে এবং উদ্ভিদ ও প্রাণীকুলকে রক্ষা করতে হবে, এই দুটি কাজ করলে আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করা হবে। এখানে দেখো বলা আছে নিচের কোনটি সঠিক। কতে বলা আছে 1 ও 2। 1 হলো রাস্তাঘাট নির্মাণ করা, 2 হলো পরিবেশকে দূষণ মুক্ত রাখতে হবে। যেহেতু রাস্তাঘাট নির্মাণ করলে পরিবেশ সংরক্ষণে কোনো লাভ হবে না, তার মানে 1 আর 2 নম্বর কাজ পরিবেশ সংরক্ষণের কোনো কাজে লাগবে না। আবার খতে বলা আছে 1 ও 3, অর্থাৎ রাস্তাঘাট নির্মাণ করতে হবে, উদ্ভিদ ও প্রাণীকুলকে রক্ষা করতে হবে। যদিও উদ্ভিদ ও প্রাণীকুলকে রক্ষা করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, কিন্তু রাস্তাঘাট নির্মাণ করলে পরিবেশ সংরক্ষণ করা হবে না, তাই আমরা এই উত্তরটিও নিতে পারবো না। আবার দেখো ঘতে আছে 1, 2 ও 3, তার মানে ঘতে বলা হচ্ছে এই 3টি কাজ করলেই পরিবেশ সংরক্ষণ করা হবে। কিন্তু আমি একটু আগেই যেমন বলেছি, রাস্তাঘাট নির্মাণ করলে পরিবেশ সংরক্ষণ করা হবে না। এখন দেখো গতে বলা আছে 2 ও 3, তার মানে পরিবেশকে দূষণ মুক্ত রাখতে হবে এবং উদ্ভিদ ও প্রাণীকুলকে রক্ষা করতে হবে। যেহেতু এই 3টি কাজের মধ্যে শুধু এই 2টি কাজ করলেই পরিবেশকে সংরক্ষণ করা হবে, অর্থাৎ 2 ও 3। তোমার বইয়ে খেয়াল করো, বলা আছে নিচের চিত্র দুটি লক্ষ্য করো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এই ছবি দুটি দেখে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো ছবি দুটি কিসের? দেখো ছবি দুটির নাম লেখা নেই, চিত্র X এবং চিত্র Y লেখা আছে, কিন্তু ছবি দুটি দেখে আমরা বুঝতে পারছি চিত্র X হলো একটি গাছের ছবি আর চিত্র Y হলো একটি পাখির ছবি। এখন দেখো 3 নম্বর প্রশ্নে বলা আছে কিসের জন্য X এর উপর Y নির্ভর করে। X কি? X হলো গাছ,
আর ওয়াই হলো পাখি। তার মানে এই প্রশ্নে আসলে বলা আছে কিসের জন্য গাছের ওপর পাখি নির্ভর করে। তো একটু চিন্তা করে খাতায় লেখো গাছের ওপর পাখি কেন নির্ভর করে। আবার 4 নম্বর প্রশ্নে বলা আছে এক্স ও ওয়াই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করে 1 পানির উপর, 2 বায়ুর উপর, 3 আলোর উপর। এখন তো তোমরা জানো এক্স আর ওয়াই কি। এক্স হলো গাছ আর ওয়াই হলো পাখি। তো চিন্তা করে দেখো তো গাছ আর পাখি কিসের কিসের উপর নির্ভর করে? পানির উপর কি নির্ভর করে? বায়ুর উপর কি নির্ভর করে? আলোর উপর কি নির্ভর করে? এখানে দেখো বলা আছে 1 ও 2। যদি পানির উপর আর বায়ুর উপর নির্ভর করে তাহলে 1 ও 2 হবে। আবার যদি 3টি উপাদানের উপরই নির্ভর করে তাহলে ঘ হবে, অর্থাৎ 1, 2 ও 3। একটু চিন্তা করে দেখো গাছ আর পাখি কিসের উপর নির্ভর করে, তারপর খাতায় লেখো। এখন তোমার বইয়ের সৃজনশীল প্রশ্নের অংশ দেখো। 1 নম্বর প্রশ্নের উদ্দীপকে এক্স, ওয়াই, জেড 3টি কলাম আছে। এক্স কলামে 4টি উপাদান আছে, মাটি, পানি, বায়ু এবং আলো। ওয়াই কলামে আছে ধান গাছ এবং জেড কলামে আছে মানুষ। এই উদ্দীপকের উপর ভিত্তি করে ক, খ, গ, ঘ 4টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তো দেখো প্রথম প্রশ্ন কি, কতে বলা আছে পরিবেশ কি। এই অধ্যায়ে আমরা পরিবেশ সম্পর্কে জেনেছি। তাহলে একটু মনে করে দেখো তো পরিবেশ বলতে আসলে কি বোঝায়। খুব সংক্ষেপে সেটাই ক এর উত্তর হিসেবে লিখতে হবে। আবার খতে বলা আছে দূষণ বলতে কি বোঝায়। এই অধ্যায়ে আমরা পরিবেশ সম্পর্কে জেনেছি, আবার পরিবেশ দূষণ সম্পর্কেও জেনেছি। তাহলে খতে দূষণ বলতে কি বোঝায় তাকেই গুছিয়ে লিখতে হবে। এখন দেখো গতে কি বলা আছে, এক্স কলামের উপাদানগুলোর উপর ওয়াই কলামের জীব কিভাবে নির্ভরশীল তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এক্স কলামের উপাদানগুলো হলো মাটি, পানি, বায়ু এবং আলো, আর ওয়াই কলামের উপাদান হলো ধান গাছ। তার মানে আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে ধান গাছ কিভাবে মাটি, পানি, বায়ু এবং আলোর উপরে নির্ভরশীল। একটু চিন্তা করো তো ধান গাছ সহ যে কোনো গাছই কিভাবে এই উপাদানগুলোকে ব্যবহার করে। গাছ মাটিতে জন্মে, মাটি থেকে খাবার সংগ্রহ করে। আবার গাছের খাবার তৈরি করতে পানিও কাজে লাগে। বাতাস থেকে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এই কার্বন ডাই অক্সাইড গাছের খাবার তৈরিতে কাজে লাগে। আবার সূর্যের আলোও গাছের খাবার তৈরি করতে কাজে লাগে। তাহলে দেখো ধান গাছ কিভাবে মাটি, পানি, বায়ু এবং আলোকে ব্যবহার করবে। একটু চিন্তা করে দেখো মাটি, পানি, বায়ু এবং আলো ধান গাছের কি কি কাজে লাগে। তাহলেই বুঝতে পারবে ধান গাছ কিভাবে এই 4টি উপাদানের উপর নির্ভরশীল। তারপর একে গুছিয়ে লিখতে হবে। ঘতে বলা আছে জেড কলামের জীবটি এক্স ও ওয়াই উভয়ের উপর নির্ভরশীল। এই বাক্যকে বিশ্লেষণ করতে হবে। তো জেড কলামের জীব হলো মানুষ। আমাদের বিশ্লেষণ করতে হবে মানুষ কিভাবে মাটি, পানি, বায়ু এবং আলো আবার ধান গাছের উপরেও নির্ভরশীল। ভেবে দেখো ধান গাছ ও মানুষ উভয়ই তাদের জীবন ধারণের সব প্রয়োজনীয় উপাদান পরিবেশের এই 4টি উপাদান মাটি, পানি, বায়ু এবং আলো থেকে সংগ্রহ করে। ধান গাছ সরাসরি এসব উপাদান ব্যবহার করে খাদ্য তৈরি করতে পারে। মানুষ সরাসরি খাদ্য তৈরি করতে না পারলেও মানুষ ফসল ফলায় এবং সেখান থেকে মানুষ খাবার পায়। তাছাড়াও একটু চিন্তা করে খুঁজে বের করো তো মাটি, পানি, বায়ু এবং আলো আমাদের আর কি কি কাজে লাগে, অর্থাৎ বেঁচে থাকার জন্য এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি। এটা চিন্তা করে খুঁজে বের করতে পারলেই বুঝতে পারবে মানুষ কিভাবে এই 4টি উপাদান মাটি, পানি, বায়ু এবং আলো আর ধান গাছের উপরে নির্ভরশীল। তাহলে আমরা আজকের পাঠে যা শিখলাম, পরিবেশ দূষিত হওয়ার কিছু কারণ আছে, সেগুলো আমরা শনাক্ত করতে পারবো। দূষণ রোধে করণীয় কি তা আমরা ব্যাখ্যা করতে পারবো এবং পরিবেশের উপাদানসমূহ সংরক্ষণে করণীয় কি তা ব্যাখ্যা করতে পারবো। তাহলে তোমাদের বাড়ির কাজ হলো চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়া। কিসের জন্য এক্স এর উপর ওয়াই নির্ভরশীল? ক সালোক সংশ্লেষণ, খ খাদ্য গ্রহণ, গ শ্বসন, ঘ পরাগায়ন। এক্স এবং ওয়াই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করে 1 পানির উপর, 2 বায়ুর উপর, 3 আলোর উপর। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। এছাড়াও কিছু শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বর হলো পরিবেশের ভারসাম্য নষ্ট হলে ড্যাশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2 কোনো উদ্ভিদের ড্যাশ ঘটে কীটপতঙ্গের মাধ্যমে। 3 সকল জীব বেঁচে থাকার জন্য পরিবেশের ড্যাশ উপাদানের উপর নির্ভরশীল। এবারে বাড়িতে তোমরা তোমাদের
বিজ্ঞান খাতায় বাড়ির কাজগুলো করবে। স্কুল খোলার পর এই বাড়ির কাজের খাতাটি বিজ্ঞান শিক্ষকের কাছে মূল্যায়নের জন্য জমা দেবে, আর এই মূল্যায়নের নম্বর ধারাবাহিক মূল্যায়নে যুক্ত হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ঘরে আমার স্কুল। আজকে আমরা আমাদের বিজ্ঞান বইয়ের 12তম অধ্যায় সৌরজগৎ এবং আমাদের পৃথিবী থেকে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন এবং বার্ষিক গতি সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা বার্ষিক গতির সংজ্ঞা বলতে পারবে, সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণন কিভাবে হয় তা ব্যাখ্যা করতে পারবে, জীবজগতে পৃথিবীর ঘূর্ণনের প্রভাব উপলব্ধি করতে পারবে এবং অধ্যায়ের শেষে থাকা অনুশীলনী সমাধান করতে পারবে। পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘোরে, আবার নিজ অক্ষের উপরে ঘুরতে ঘুরতেই পৃথিবী সূর্যের চারিদিকেও ঘুরে আসে। এই যে পৃথিবী নিজ অক্ষের উপরে ঘোরে, একে বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। নিজ অক্ষের উপরে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি হলো 24 ঘন্টা। আবার নিজ অক্ষের উপরে ঘুরতে ঘুরতেই পৃথিবী সূর্যের চারদিকেও ঘুরে আসে। সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনকে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি। সূর্যকে একবার প্রদক্ষিণ করার মানেই হলো সূর্যকে কেন্দ্র করে এর চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা। 365 দিনকে আমরা কি বলি? 365 দিনে হয় এক বছর। এই এক বছরকে অনেক সময় সৌর বছরও বলা হয়। অর্থাৎ পৃথিবীর বার্ষিক গতির সময়কাল হলো 1 বছর 6 ঘন্টা। দেখো, এই 1 বছর সময়কালের মধ্যে প্রতি বছরই কিছু সময় বেশ ঠান্ডা থাকে, অর্থাৎ প্রতি বছরই কিছু সময় শীতকাল থাকে, আবার কিছু সময় বেশ গরম থাকে, অর্থাৎ বছরের কিছু সময় গ্রীষ্মকাল থাকে। 24 ঘন্টায় দিন রাতের পরিমাণও কিন্তু সমান হয় না। বছরের কিছু সময় রাত বড় থাকে আর দিন ছোট থাকে, আবার কিছু সময় ঠিক উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ দিন বড় থাকে আর রাত বেশ ছোট থাকে। কিন্তু কেন এমন হয়? পৃথিবীর আহ্নিক গতির ফলে 24 ঘন্টায় দিন রাতের পরিবর্তন হয়। দিন থেকে রাত হয়, আবার রাত থেকে দিন হয়। কিন্তু পৃথিবীর বার্ষিক গতির ফলে পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটে। অর্থাৎ বার্ষিক গতির ফলেই পৃথিবীতে কখনো রাত বড় আর দিন ছোট হয়, আর কখনো দিন বড় হয় আর রাত ছোট হয়। এসব কিছুই ঘটে বার্ষিক গতির কারণে। পৃথিবী নিজ অক্ষের উপরে লাটিমের মতো পশ্চিম থেকে পূর্বে ঘুরতে থাকে। পশ্চিম থেকে পূর্বে ঘোরার সময় পৃথিবী কিছুটা হেলান অবস্থায় থাকে। এটি হলো পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবীর নিজ অক্ষের উপরে ঘুরতে ঘুরতে সূর্যের চারপাশে ঘুরতে থাকে। এটি হলো পৃথিবীর বার্ষিক গতি।
পৃথিবীর বার্ষিক গতির কারণে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। তো বার্ষিক গতির কারণে কিভাবে ঋতু পরিবর্তন হয়, চলো আমরা বিষয়টি একটি ছবি এঁকে বোঝার চেষ্টা করি। মনে করো এটি হলো আমাদের পৃথিবী। আমরা এর মাঝ বরাবর একটি রেখা কল্পনা করি। দেখো এই রেখাটি পৃথিবীকে দুটি অংশে ভাগ করেছে। এটি হলো পৃথিবীর উত্তর গোলার্ধ আর এটি হলো পৃথিবীর দক্ষিণ গোলার্ধ। এখন খেয়াল করো যে রেখাটি পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, এই রেখাকে আমরা বলি বিষুব রেখা। বিষুব রেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করে। এখন আমরা যদি পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর একটি রেখা কল্পনা করি, তাহলে সেই রেখাটির অবস্থান হবে ঠিক এরকম। কেন বলতো? কারণ পৃথিবীর নিজ অক্ষের উপর কিছুটা হেলানো অবস্থায় থাকে। যেহেতু পৃথিবীর নিজ অক্ষের উপর হেলানো অবস্থায় থাকে, এ কারণে এই রেখাটির অবস্থান হবে এরকম। এখন দেখো পৃথিবী আহ্নিক গতির কারণে নিজের অক্ষের উপরে পশ্চিম থেকে পূর্বে ঘুরতে থাকে। আবার একই সাথে বার্ষিক গতির কারণে পৃথিবী সূর্যের চারপাশেও ঘুরতে থাকে। তো মনে করো এটি হলো সূর্য। পৃথিবী সূর্য থেকে এভাবে আলো পাচ্ছে। এখন খেয়াল করো পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে আছে আর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে আছে। যেহেতু পৃথিবীর নিজ অক্ষের উপরে ঘুরছে, তাই ঘুরতে ঘুরতে পৃথিবী এমন এক অবস্থানে আসবে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে থাকবে আর দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে থাকবে। আমরা আরেকটি ছবি আঁকতে পারি, তাহলে বিষয়টি বোঝা যাবে। মনে করো এটি হলো পৃথিবী, এর মাঝ বরাবর আছে বিষুব রেখা। এটি পৃথিবীকে উত্তর আর দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। আবারও আমরা যদি পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর একটি রেখা কল্পনা করি, তাহলে তার অবস্থান হবে এরকম। যেহেতু পৃথিবীর নিজ অক্ষের উপরে ঘুরতে ঘুরতে সূর্যের চারপাশেও ঘুরছে, তাই ঘুরতে ঘুরতে পৃথিবী এমন এক অবস্থানে আসবে যখন উত্তর গোলার্ধ থাকবে সূর্যের দিকে আর দক্ষিণ গোলার্ধ থাকবে সূর্য থেকে দূরে। দেখো এখন পৃথিবী এভাবে আলো পাচ্ছে। উত্তর গোলার্ধ সূর্যের দিকে আছে। আমি এখানে একটু লিখে ফেলি। উত্তর গোলার্ধ আছে সূর্যের দিকে আর দক্ষিণ গোলার্ধ আছে দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে আছে। তার মানে পৃথিবীর যে অংশ যখন বেশি সময় ধরে সূর্যের তাপ পেতে থাকে, সে অংশে তখন চলে গ্রীষ্মকাল। আর অন্য অংশে, অর্থাৎ যে অংশ কম সময় ধরে সূর্যের তাপ পেতে থাকে, সে অংশে তখন চলে শীতকাল। কিন্তু যেহেতু পৃথিবীর বার্ষিক গতি নির্দিষ্ট, অর্থাৎ পৃথিবী একটি নির্দিষ্ট সময় পরপরই সূর্যের চারপাশে ঘুরে আসে, এ কারণে যে কোনো নির্দিষ্ট অঞ্চলে ঋতু পরিবর্তনও নির্দিষ্ট সময় পরপর ঘটে। যেমন বাংলাদেশের কথাই চিন্তা করো। বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এ কারণে উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে বেশি হেলে থাকে, তখন আমাদের এখানে থাকে গ্রীষ্মকাল। আবার উত্তর গোলার্ধ যখন সূর্য থেকে দূরে সরে যায়, তখন আমাদের এখানে চলতে থাকে শীতকাল। যেমন এই ছবিটি লক্ষ্য করো, এখানে উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে আছে, তাই উত্তর গোলার্ধ এ সময় বেশি সময় ধরে তাপ পাচ্ছে। যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে, তখন বাংলাদেশ সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে 21 জুন তারিখে। এ কারণে 21 জুনে এই অঞ্চলে একদম খারাপভাবে সূর্যের তাপ পাওয়া যায়। এ কারণে 21 জুন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়। সবচেয়ে বড় দিন। এ সময় উত্তর গোলার্ধ বেশি সময় ধরে সূর্যের তাপ পেতে থাকে, তাই উত্তর গোলার্ধে এ সময় চলতে থাকে গ্রীষ্মকাল। অন্যদিকে দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে আছে, তাই এ সময় দক্ষিণ গোলার্ধে চলতে থাকে শীতকাল। কারণ দক্ষিণ গোলার্ধ এ সময় কম সময় ধরে সূর্যের তাপ পায়। আবার যেহেতু 21 জুন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়, তাই এদিন অর্থাৎ 21 জুন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট রাত হয়। সবচেয়ে ছোট রাত। কিন্তু আবার একটি ব্যাপার খেয়াল করো, বাংলাদেশে এ সময় প্রচন্ড গরম থাকলেও জুন মাসের দিকে মৌসুমী বায়ুর কারণে মৌসুমী বায়ু
মৌসুমী বায়ুর প্রভাবে জুন মাসের দিকে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। তাই জুন মাসের দিকে উত্তর গোলার্ধ সূর্যের দিকে মুখ করে থাকলেও বাংলাদেশে এই সময়টাকে আমরা বর্ষাকাল বলি, যেহেতু বাংলাদেশে এ সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়। 21শে জুনের পর পৃথিবী ঘুরতে ঘুরতে এই অবস্থার দিকে যেতে থাকে। তারপর 23শে সেপ্টেম্বরে পৃথিবী এমন এক অবস্থায় পৌঁছায় যখন উত্তর এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরে অবস্থিত থাকে, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ গোলার্ধ সমান সময় ধরে সূর্যের তাপ পেতে থাকে। এ কারণে 23শে সেপ্টেম্বর তারিখে দিন ও রাত সমান হয়। 23শে সেপ্টেম্বর তারিখে উত্তর গোলার্ধে ধীরে ধীরে গরম কমে যায়, আবার দক্ষিণ গোলার্ধেও ধীরে ধীরে ঠান্ডা কমে যেতে থাকে। তাই এ সময় উত্তর গোলার্ধে চলতে থাকে শরৎকাল, আবার দক্ষিণ গোলার্ধে ঠান্ডা কমে গিয়ে এ সময় দক্ষিণ গোলার্ধে চলে বসন্তকাল। তবে বিষুবীয় অঞ্চলে এ সময় সূর্য একদম খারাপভাবে তাপ দেয় বলে বিষুবীয় অঞ্চলে এ সময় বেশ গরম পড়ে। এভাবে নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে এবং সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবী এমন অবস্থায় পৌঁছায় যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে চলে আসে এবং উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যায়। 22শে ডিসেম্বর তারিখে পৃথিবী এমন এক অবস্থানে পৌঁছে যায় যখন উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে, তাই উত্তর গোলার্ধে এ সময় চলতে থাকে শীতকাল। অন্যদিকে দক্ষিণ গোলার্ধ এ সময় সূর্যের তাপ বেশি পায়, কারণ দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে থাকে। তাই 22শে ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে চলতে থাকে গ্রীষ্মকাল, কারণ দক্ষিণ গোলার্ধ এই সময় বেশি সময় ধরে সূর্যের তাপ পায়। বাংলাদেশের কথাই চিন্তা করো, ডিসেম্বরে বাংলাদেশে কিন্তু বেশ ঠান্ডা পড়ে, কারণ আমরা উত্তর গোলার্ধে থাকি। 22শে ডিসেম্বর তারিখে তাই উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়, সবচেয়ে বড় রাত এবং সবচেয়ে ছোট দিন হয়। তারপর 22শে ডিসেম্বরের পরে পৃথিবী আবার ঘুরতে ঘুরতে 21শে মার্চ তারিখে পৃথিবী আবার এমন এক অবস্থানে পৌঁছায় যখন উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরে অবস্থিত থাকে। এ কারণে 21শে মার্চ তারিখেও দিন রাত সমান হয়। দেখো, উত্তর গোলার্ধে এ সময় শীতকাল কমে গিয়ে বসন্তকাল আসে, আবার দক্ষিণ গোলার্ধে গরম কমতে থাকে এবং দক্ষিণ গোলার্ধে এ সময় চলে শরৎকাল। এরপর পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে আবার আমরা 21 জুন তারিখের দিকে এগিয়ে যেতে থাকি। অন্যদিকে দক্ষিণ গোলার্ধ আবারও ধীরে ধীরে শীতকালের দিকে এগিয়ে যেতে থাকে। এভাবে 21শে মার্চের পরে 21শে জুন তারিখে আবারও উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় আর দক্ষিণ গোলার্ধে হয় শীতকাল। তাহলে দেখো, এখানে একটি সম্পূর্ণ চক্র সম্পন্ন হলো, অর্থাৎ এক বছর সম্পন্ন হলো। এই এক বছরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসে, তাই এটিই হলো পৃথিবীর বার্ষিক গতি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই বার্ষিক গতির কারণে কিভাবে ঋতু পরিবর্তন ঘটে, আর এই পুরো সময়টা পৃথিবী নিজ অক্ষের উপরেও ঘুরছে বলে দিন রাতের পরিবর্তনও ঘটতে থাকে। পৃথিবী তার আহ্নিক গতির কারণে নিজ অক্ষের উপরে ঘুরছে, আবার বার্ষিক গতির কারণে সূর্যের চারপাশে ঘুরছে। একটু ভেবে দেখো তো, যদি পৃথিবীর বার্ষিক গতি না থাকতো তাহলে কি হতো? অর্থাৎ পৃথিবী যদি সূর্যের চারপাশে না ঘুরতো তাহলে কি হতো? যেহেতু পৃথিবীর বার্ষিক গতির কারণে পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটে, তাই যদি বার্ষিক গতি না থাকতো, অর্থাৎ পৃথিবী যদি সূর্যের চারপাশে না ঘুরতো, তাহলে আমরা ঋতু পরিবর্তন দেখতাম না।
তো ঋতু পরিবর্তন না হলে আসলে কি সমস্যা একটু ভেবে দেখো তো। বার্ষিক গতি না থাকলে পৃথিবী যে কোনো একটি অবস্থানে সবসময় থাকতো। ধরো এটি যদি হয় আমাদের পৃথিবী, আর এটি হলো সূর্য। এখন যদি বার্ষিক গতি না থাকতো তাহলে পৃথিবী এই একটি অবস্থানেই থাকতো। তখন পৃথিবীর এই অংশ সবসময় বেশি সূর্যের তাপ পেত, আর এই অংশ সবসময় সূর্যের তাপ থেকে বঞ্চিত হতো। পৃথিবীর যে অংশ সবসময় বেশি তাপ পেত সে অংশে সারাক্ষণ চলতো গ্রীষ্মকাল, তাই সেখানে সারা বছর গরম থাকতো। আর যে অংশ সূর্য থেকে দূরে থাকতো সেখানে সারা বছর শীতকাল চলতো। বিষুবরেখার দেশগুলো কিন্তু, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে যেসব দেশ আছে, সেখানে সারা বছর সূর্যের তাপ খারাপভাবে পড়তো, তাই সারা বছর সেখানে থাকতো প্রচন্ড গরম। ফলে পানির অভাব হতো, উদ্ভিদ এবং প্রাণীর পক্ষে বেঁচে থাকা কষ্টের হতো। জীবন ধারণের জন্য মানুষ যেহেতু উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল, তাই উদ্ভিদ আর প্রাণী টিকে থাকতে না পারলে মানুষের জন্য টিকে থাকা সম্ভব হতো না। আবার কোনো কোনো অঞ্চলে সারা বছর শীত থাকতো, যেমন হয়তো একদম উত্তরের কিংবা একদম দক্ষিণের দেশগুলোতে। যেমন এই ছবিতে দেখো, দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে আছে, তাই কম তাপ পাচ্ছে। তো পৃথিবী যদি সূর্যের চারপাশে না ঘুরতো, কোনো একটি অবস্থানে নির্দিষ্ট হয়ে থাকতো, তাহলে একদম উত্তর বা একদম দক্ষিণের দেশগুলোতে প্রচন্ড ঠান্ডা পড়তো, সারা বছরই বরফ পড়তো, তাই সেখানেও জীবজগৎ ব্যাহত হতো। যেমন এই অবস্থার কথাই চিন্তা করো, পৃথিবী যদি সারা বছরই এই অবস্থানে থাকতো তাহলে দক্ষিণ গোলার্ধে সারা বছরই প্রচন্ড শীত থাকতো, ফলে সেখানে সারা বছরই বরফ পড়তে থাকতো। আর যেসব জায়গায় এরকম সারা বছর বরফ পড়তে থাকে, সূর্যের তাপ একেবারেই থাকে না, সেখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব। গাছপালা প্রাণী টিকতে পারতো না, ফসল হতো না, মানুষের পক্ষেও সেখানে বাস করা সম্ভব হতো না। কিন্তু পৃথিবীর বার্ষিক গতির কারণে এমন হয় না। বার্ষিক গতির কারণে যেহেতু পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে থাকে, তাই পৃথিবীর প্রতিটি অঞ্চলেই কখনো গরম থাকে, আবার কখনো থাকে শীত। শীত শেষ হলে আবারও গরমকাল আসে, অর্থাৎ একটি চক্রের মতো চলতে থাকে। এভাবে তাপমাত্রার পরিবর্তনের কারণেই পৃথিবী বাসযোগ্য হয়ে উঠেছে। ফসল ফলানো যাচ্ছে, মানুষ সহ অন্যান্য উদ্ভিদ এবং প্রাণীও টিকে থাকতে পারছে। তাহলে এই পাঠ থেকে আমরা দৈনন্দিন জীবনের খুব গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন পৃথিবীর বার্ষিক গতি, সূর্যের চারপাশে ঘূর্ণন এবং এটি জীবজগতে কি ভূমিকা পালন করে তা অনুধাবন করলাম। তোমাদের বইয়ে কিছু সৃজনশীল প্রশ্নও আছে। যেমন 2 নম্বর প্রশ্নটি দেখো, এখানে একটি ছবি দেওয়া আছে, এটি দেখে কিসের ছবি মনে হচ্ছে? দেখো এখানে সূর্য আছে আর তাকে কেন্দ্র করে কতগুলো গোলাকার বস্তু ঘুরছে, তার মানে এটি হলো আসলে আমাদের সৌরজগতের ছবি। সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলোর ঘোরার ছবি। এখন দেখো এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, চাঁদ কতদিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে? চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, আর একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে 27 দিন 8 ঘন্টা। তারপর খ নম্বর দেখো, প্লুটোকে এখন আর সৌরজগতের সদস্য ধরা হয় না কেন? সৌরজগতে 8টি গ্রহ আছে, একসময় প্লুটোকেও সৌরজগতের গ্রহ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু 2009 সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্লুটোর আকার কিন্তু অন্যান্য গ্রহগুলোর তুলনায় বেশ ছোট। তো এই ব্যাপারটিকেই তোমার খ নম্বরের উত্তরে গুছিয়ে লিখতে হবে। তারপর দেখো গ নম্বরে কি বলা আছে, রাতের বেলায় 3 এবং 4 নম্বর গ্রহের মধ্যে কোনটি অন্ধকারাচ্ছন্ন থাকে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর দিতে হলে আগে আমাদের জানতে হবে 3 নম্বর গ্রহ কোনটি আর 4 নম্বর গ্রহ কোনটি। সৌরজগতে 3 নম্বর অর্থাৎ তৃতীয় গ্রহ হলো আমাদের পৃথিবী, আর 4 নম্বর গ্রহ মানে চতুর্থ গ্রহ হলো মঙ্গল। তো পৃথিবী সূর্যের চারপাশে যেমন ঘুরতে থাকে তেমনি নিজ অক্ষের উপরেও ঘুরতে থাকে। পৃথিবীর নিজ অক্ষের উপরে ঘোরার কারণে পৃথিবীতে দিনরাত হয়, অর্থাৎ আহ্নিক গতির কারণে পৃথিবীতে দিনরাত হয়। এ কারণেই রাতের বেলায় পৃথিবীর কোনো এক অংশ অন্ধকারাচ্ছন্ন থাকে, অর্থাৎ সূর্যের আলো পায় না।
এই ব্যাপারটিকে গ নম্বরের উত্তরে লিখতে হবে। তারপর দেখো ঘ নম্বরে কি বলা আছে, তৃতীয় গ্রহের সাথে অনেক মিল থাকা সত্ত্বেও চতুর্থ গ্রহটি জীবজগতে বসবাসের উপযোগী নয়। যুক্তিসহ ব্যাখ্যা করো। তোমার কি মনে হয় কেন মঙ্গলে কোনো জীবজগৎ নেই আর পৃথিবীতে জীবজগৎ আছে? পৃথিবী এবং মঙ্গল এই গ্রহ দুটির মধ্যে যেমন অনেক মিল আছে, তেমনি অনেক অমিলও আছে। জীবজগতে বেঁচে থাকার জন্য যে নির্দিষ্ট পরিবেশ প্রয়োজন, সেরকম উপযুক্ত পরিবেশ মঙ্গল নেই। সেরকম পরিবেশ শুধুমাত্র পৃথিবীতেই আছে। এ কারণে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব পাওয়া যায়। তাহলে মঙ্গলে কেন প্রাণের অস্তিত্ব পাওয়া যায় না, অর্থাৎ মঙ্গল কেন জীবজগতের বসবাসের উপযোগী নয়, সে সম্পর্কে তোমার যুক্তিগুলো ঘ নম্বরের উত্তরে গুছিয়ে লিখতে হবে। এই পাঠের মাধ্যমে আমাদের 12তম অধ্যায় অর্থাৎ দ্বাদশ অধ্যায় শেষ হলো। এই পাঠে আমরা পৃথিবীর বার্ষিক গতি এবং ঋতু পরিবর্তন সম্পর্কে জানলাম। এছাড়াও আমাদের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানলাম। এখন চলো দেখি বাড়ির কাজগুলো কি কি। তোমাদের বাড়ির কাজ হলো ঋতু পরিবর্তনের জন্য পৃথিবীর কোন গতি দায়ী তা যুক্তি সহকারে লেখা এবং বার্ষিক গতি না থাকলে কি হতো বলে তোমার মনে হয় তা ব্যাখ্যা করা। এবারে বাড়িতে তোমরা তোমাদের বিজ্ঞান খাতায় বাড়ির কাজগুলো করবে। স্কুল খোলার পর এই বাড়ির কাজের খাতাটি বিজ্ঞান শিক্ষকের কাছে মূল্যায়নের জন্য জমা দেবে, আর এই মূল্যায়নের নম্বর ধারাবাহিক মূল্যায়নে যুক্ত হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায় কোরআন মাজিদ ও হাদিস শিক্ষা আলোচনা থেকে আমরা আলোচনা করব। শুরু করছি আমরা কোরআন মাজিদ। এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী। কোরআন মাজিদ নাজিল করেছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটা আমাদের ধর্ম গ্রন্থ, এটা বরকতময় একটি গ্রন্থ। এটা আল্লাহ তাআলা বিশেষ একটা নিয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে কোরআন মাজিদ নাজিল হয়েছে। আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআন মাজিদ। এরপর আর কোন কিতাব আসে নাই, আর ভবিষ্যতে আসবেও না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের বিধিবিধান এই কোরআন মাজিদে দেওয়া হয়েছে। সর্বকালে সকল মানুষের জন্য দিক নির্দেশনা কোরআন মাজিদ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা আনআমে বলেছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কিতাব নাজিল করেছি যা কল্যাণময়, অতএব তোমরা এর অনুসরণ করো এবং সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে নাজিল করেছেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য নাজিল করেছেন, আর আমাদের সেই কোরআন অনুসরণ করতে বলেছেন এবং সাবধান হয়ে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলতে বলেছেন। তাহলে আমরা সফল কাম হব। কোরআন ছিল পৃথিবীর উপরে আরশে আল্লাহর নির্দিষ্ট একটা জায়গায় লাউহে মাহফুজ নামক নির্দিষ্ট ফলকে লিপিবদ্ধ ছিল, আছে এখনো। সেখান থেকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বস্তুত এটা সেই কোরআন যা লাউহে মাহফুজে সংরক্ষিত নির্দিষ্ট ফলকে লিপিবদ্ধ। কদরের রাত্রিতে পৃথিবীর নিকটতম যে আসমান, প্রথম আসমানে
বাইতুল ইজ্জা নামক জায়গায় কোরআন মাজিদ একসাথে নাজিল হয় লাইলাতুল কদরের রাত্রিতে, আমরা সেটাকে শবে কদরও বলে থাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন মক্কায়, তখনকার জন্মের সময়ের অবস্থাটা ছিল খুবই খারাপ। মানুষজন পাপাচার করত, পাপে অতল তলে নিমজ্জিত ছিল। ধর্মীয় তেমন কোনো কিছুই তাদের ইচ্ছে, ধর্ম বলতে কিছু ছিল না, আইন আদালত ছিল না, মারামারি কাটাকাটি করত। ঐতিহাসিকগণ ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়া বলে আখ্যায়িত করেছেন, যে আইয়ামে জাহিলিয়াতের যুগ বা মূর্খতার যুগ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়স হতে লাগলেন, জন্মের পরে বড় হইতে লাগলেন, আস্তে আস্তে মানুষের এই সব কাজ কারবার দেখে, ওদের ওদের সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা দেখে খুব খারাপ লাগতেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়স 40-এর দিকে যাচ্ছিলেন, তখন উনি হেরা গুহায় নির্জন ধ্যানে বসে থাকা খুব পছন্দ করতেন। উনি একাকী চলে যেতেন সেই হেরা গুহায়, সেখানে গিয়ে চুপচাপ বসে চিন্তা করতেন যে এই মানুষগুলি কেন এরকম করছে, কেন তারা এরকম মারামারি কাটাকাটি করছে, আল্লাহ তাআলা কেন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের আল্লাহর কথা অনুযায়ী আমাদের চলতে হবে, সৃষ্টিকর্তা আমাদের কোন পথে নেবেন, উনি এরকম চিন্তা করতেন। উনি নিজেও জানতেন না কোন পথে চলবেন। তখন আল্লাহ তাআলা ওই হেরা গুহায় কোন এক শুভ মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সূরা আলাকে প্রথম 5টি আয়াত নিয়ে পাঠান। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা আলাকের আয়াত দিয়ে শুরু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল। তো 5টি আয়াত নাজিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নাজিল হওয়ার পরে আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি 23 বছরের জীবনীতে কখনো কখনো একটা আয়াত, কখনো কখনো 2টি আয়াত, কখনো কখনো 3টি আয়াত, কখনো কখনো আয়াতের অংশ বিশেষ, কখনো বা ছোট একটি সূরা, পুরা কোরআন মাজিদ নাজিল শুরু হয় এবং 23 বছর জীবনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল শেষ হলো। বন্ধুরা, কোরআন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে কিভাবে সেটা সংরক্ষণ করা হয়েছে, কিভাবে সংরক্ষিত হয়, সেই ব্যাপারে আমরা এখন দেখি কি আছে আমাদের। আল কোরআনের সংরক্ষণ, আল্লাহ তাআলা নিজে আল কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর বাণী, এবং দায়িত্বটাও আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন যে আমি এর সংরক্ষণ করব। আল্লাহ তাআলা বলছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই সংরক্ষণ এবং পাঠ করার দায়িত্ব আমারই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার উপরে কোরআন নাজিল হতো, উনি সাথে সাথে ঠোঁট নেড়ে আবৃত্তি করতেন, মুখস্থ করার চেষ্টা করতেন। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে জানাই দিলেন যে এটা পাঠ করানোর দায়িত্ব এবং সংরক্ষণের দায়িত্ব আমারই। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে আমি এই কোরআন নাজিল করেছি, আমি এর সংরক্ষক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, ওনার 23 বছরের নবুয়তি জীবনে পুরা কোরআন নাজিল হয়েছে, ফলে সেই সময় গ্রন্থ আকারে ছিল না, সংকলিত করা হয়নি, আলাদা আলাদা ছিল। তখন সেই সময় হিফজ ও লেখনীর সাহায্যে আল কোরআন সংরক্ষণ করা হয়। সাহাবায়ে কেরাম লিখেছেন, মুখস্থ করেছেন। হিফজ মানে হলো কিন্তু মুখস্থ করা, এখানে হিফজ লেখাটা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, পরবর্তীতে কোরআন সংকলনের প্রয়োজনীয়তা দেখা দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যুদ্ধ হয়, এমন বিশেষ করে ইয়ামামা যুদ্ধে অনেক হাফিজে কোরআন যারা মুখস্থ পারতেন অনেকেই শাহাদাত বরণ করেছেন। তাদের সিজুশনের যুদ্ধটি হয়, সেখানে শাহাদাত বরণ করার পরে কোরআন সংকলনে খুব প্রয়োজনীয়তা দেখা দেয়। কারণ হাফিজে কোরআন শহীদ হয়ে গেলে সেখানে কোরআন বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে, যে আমরা কোরআন একসাথে কিভাবে পাবো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলনের ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিলেন। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি ওহী লেখক ছিলেন, ওনাকে দায়িত্ব দিলেন এবং একটা কমিটি গঠন করে দিলেন। ওনারা ওই প্রত্যেকের কাছে যার যেখানে ছিল লিখা, হাড্ডিতে, পাথরে, চামড়ায়, সবার সবকিছু একসাথে সংগ্রহ করে ওনারা লিখার কাজ শুরু করেন। সাহাবায়ে কেরাম লেখা শুরু করেছেন। লিখতে লিখতে যারা মুখস্থ ছিল তাদের তিলাওয়াত শুনতেন, লিখতেন। একাধিক হাফিজ যারা ছিলেন, মুখস্থ ছিল, তাদের সাথে শুনে শুনে মিলিয়ে মিলে কোরআন মাজিদ গ্রন্থাকারে 1 বছর পর্যন্ত লেগে গেছিল সময়। তখন পুরা কোরআন একসাথে লিপিবদ্ধ করলেন। লিপিবদ্ধ করার পরে এই পাণ্ডুলিপিটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে রেখে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন, তখন এটা পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, ওনার কাছে রাখা হয়।
ওনার কাছে রাখার পরে এই পাণ্ডুলিপিটা একটা পর্যায়ে উমর বলেছিলেন যে আমি যদি মারা যাই আমার পরে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রেখে দেওয়া হয়। তো ওনার ওসিয়ত অনুসারে পরবর্তী পাণ্ডুলিপি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে রেখে দেওয়া হলো। বন্ধুরা, এবার উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় আসলেন, খলিফা হলেন। ইসলামের খলিফা হওয়ার পরে ইসলামের ব্যাপক প্রসার লাভ করলো, চারিদিকে অনেক প্রচার প্রসার হলো, অনেক ছড়িয়ে গেছে, অনেক লোকজন ইসলাম গ্রহণ করেছে। তো ওই সময় আর্মেনিয়া আজারবাইজান নামক একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধে অনেক মুসলমানদের একসাথে হওয়ার পরে ওখানে তেলাওয়াতের পঠন পদ্ধতি একটু খেয়াল করা হলো। দেখা গেল কেউ কেউ আঞ্চলিক ভাষায় তেলাওয়াত করা শুরু করছে। তো এই বিষয়টি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বিষয়টি জানালেন যে আঞ্চলিক ভাষায় তেলাওয়াত নিয়ে মুসলমানদের মধ্যে একটা ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে নিজেরা একদল আরেকদলকে ভ্রান্ত পাঠকারী বলে আখ্যায়িত করে শুরু করছে এবং নিজেদের মধ্যে ঐক্য নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিল। উসমান রাদিয়াল্লাহু আনহু বিষয়টি বুঝতে পেরে উনি কোরআন ছাপানোর জন্য সংকলিত করার একটা উদ্যোগ নিলেন। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু একটা কমিটি গঠন করলেন। সেই কমিটি নতুন করে আবার হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যে মূল কপিটা সেটা এনে পরবর্তীতে লিখা শুরু করলেন। তখন 7টি প্রতিলিপি করলেন মূল কপি থেকে। 7টি প্রতিলিপি করে মূল কপিটা আবার হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে ফেরত দেওয়া হয়। 7টি প্রতিলিপি 7টা প্রদেশে গভর্নরদের নিকট পাঠিয়ে দেওয়া হয়। এভাবে উসমান রাদিয়াল্লাহু আনহু সংকলনের উদ্যোগ নিয়ে কোরআন সংকলন করার কারণে ওনাকে জামিউল কোরআন বা কোরআন সংকলনকারী বলা হয়। এবং তখন কোরআন বিলুপ্তির হাত থেকে রক্ষা পায়। আর যে কপিগুলো ওই সাহাবায়ে কেরামদের কাছে ছিল, তারা যেগুলি বিক্ষিপ্ত কপি ছিল এবং ভুল মনে হতো, সেগুলি জ্বালিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এইভাবে কোরআন সংকলন শেষ হয়। বন্ধুরা, আমরা এবার পাঠ 2 যাই। এবার কোরআন মাজিদ যে নাজিল হয়েছে, কোরআন মাজিদ আমরা কিভাবে পড়বো তার নিয়ম সম্পর্কে কিছু জানবো। এবার তাজবিদ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তাজবিদ হলো সুন্দর করা, বিন্যস্ত করা, সাজিয়ে পড়া। কোরআন মাজিদ সুন্দর করে সাজিয়ে পড়া, নিয়ম অনুযায়ী পড়া, শুদ্ধ করে পড়া, নিয়মটাই হলো তাজবিদ বলে। কোরআন মাজিদ পড়ার বেশ কিছু নিয়ম কানুন আছে। তাজবিদে কি কি আছে আমরা সেগুলি জানবো। মাখরাজ, সিফাত, ওয়াকফ, গুন্না ইত্যাদি নিয়ম সম্পর্কে তাজবিদে আমরা এগুলি জানতে পারবো। এইসব নিয়ম কানুন যদি না জানি তাহলে যে ভিন্ন ভাষা, এটা আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আরবি ভাষা, সেখানে আমাদের আরবির সঠিক উচ্চারণ জানতে হবে, আরবি পড়ার সঠিক নিয়ম জানতে হবে, লম্বা করা, গুণনা করার বেশ কিছু বিষয় আছে। এই জন্য শুদ্ধ করে আমরা এই তাজবিদটা আমাদের পড়তে হবে। পবিত্র কোরআনে অনেক ফজিলত রয়েছে। এটা নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন মাজিদ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত নফল ইবাদতের মধ্যে। এই প্রসঙ্গে আরো বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফও পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর নেকির পরিমাণটা হবে 10 গুণ বাড়িয়ে দিবেন। মানে একটি হরফ পড়লে 10টি নেকি পাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে 19টি হরফ আছে। 19টি হরফ 10টি করে নেকি যদি হয় তাহলে 190টা নেকি আমরা পাবো। তো শুদ্ধ করে আমাদেরকে কোরআন পড়তে হবে। আল্লাহ তাআলা অন্যত্র এই সম্পর্কে বলেছেন, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে, সুন্দর করে সাজিয়ে পড়তে বলেছেন। এই জন্য আমাদেরকে শুদ্ধ করে পড়ার জন্য তাজবিদের যে নিয়ম কানুন গুলো আছে এগুলো আমাদের শিখতে হবে। বন্ধুরা, এবার আমরা তাজবিদের মধ্যে প্রথম যে বিষয়টা পাঠ 3 আমরা যাচ্ছি। আমরা এবার মাদ নিয়ে আলোচনা করব। মাদ হলো লম্বা করা বা দীর্ঘ করা। পড়ার সময় কিছু কিছু আয়াত, কিছু কিছু শব্দ একটু লম্বা করতে হবে কিছু কিছু জায়গায়। এই লম্বা করার নিয়ম পদ্ধতিটাই হলো মাদ। আর মাদ বলা হয় হরকতের উচ্চারণটাকে লম্বা করে পড়া। মাদ শব্দের অর্থ লম্বা করা বা দীর্ঘ করা। মাদের হরফের সাথে আওয়াজ দীর্ঘ করে পড়াকে মাদ বলে। আমরা মাদের হরফ কয়টি সেটা আগে জানতে হবে। সংজ্ঞায় যেহেতু বলেছে যে মাদের হরফের সাথে আওয়াজ দীর্ঘ করতে হবে, আমাদের মাদের হরফ জানতে হবে। মাদের হরফ হলো বন্ধুরা 3টি। তোমরা পড়ে আসছো নিচের দিকে। জবরের বাম পাশে খালি আলিফ, এখানে যে জবরের বাম পাশে খালি আলিফ দেওয়া আছে এটা হলো মাদের হরফ, এই খালি আলিফটা মাদের হরফ। তারপরে হলো পেশের বাম পাশে জজমলা ওয়াও,
পেশের বামে যে যজনযুক্ত ওয়াওটা আছে এই ওয়াওটা মাদের হরফ, জেরের বাম পাশে যজনযুক্ত ইয়া, এই ইয়াটা মাদের হরফ। আমরা অনেকে বলে ফেলি শুধু আলিফ ওয়াও ইয়া, আসলে এটা বললে মাদের হরফ বলা হয় না। এই জন্য বন্ধুরা খুব খেয়াল করবে, তোমরা মাদের হরফ বলতে যখনই তোমাকে জিজ্ঞেস করা হবে বা পরীক্ষায় আসবে, তুমি লিখবে তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও, জেরের বাম পাশে যজমলা ইয়া, এই তিনটি হরফ হলো মাদের হরফ। বন্ধুরা আমরা যে মাদের হরফ তিনটি জানলাম, এটার উদাহরণটা আমরা সামনে প্রকারভেদে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, আর পরবর্তী আলোচনায় তোমরা এটা জানতে পারবে। এই যে প্রকারভেদ চলে আসছে বন্ধুরা। এবার মাদ হলো মোট এখানে দুই প্রকার বলা হয়েছে। প্রথমত মানে আরো অনেক প্রকারের মাদ আছে, তোমাদের প্রাথমিক দিকে আলোচনা যেহেতু, সেই জন্য এখানে শুধু দুটো প্রকার দিয়েছে। একটা হলো মাদ্দে আসলি মানে মূল মাদ, আর একটা হলো মাদ্দে ফারাই শাখা মাদ। মাদের বেশ কয়েক প্রকারের মধ্যে প্রথমত এই দুইটি আর কি। তো মাদ্দে আসলি কাকে বলে সেটা আমরা এবার আলোচনায় যাব, যে কিভাবে মাদ্দে আসলি পড়তে হয়। মাদ্দে আসলি এখানে বলেছে নুহিহা, এই শব্দটি তিনটা হরফে আছে মাদের। এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, জেরের বাম পাশে যজমলা ইয়া আছে, পেশের বাম পাশে যজমলা ওয়াও আছে। এই তিনটি হরফে এই শব্দটার মধ্যে, এটা কোরআন মাজিদের একটা ছোট শব্দ, তিনটি হরফে এখানে আছে। এখানে জবরের বাম পাশে খালি আলিফ এবং পেশের বাম পাশে যজমলা ওয়াও, জেরের বাম পাশে যজমলা ইয়া, এই প্রত্যেকটা জায়গায় একালিক পরিমাণ লম্বা করতে হবে। এরকম হইলেই একালি পরিমাণ উচ্চারণটাকে, পেশের উচ্চারণটাকে, জেরের উচ্চারণটাকে, জবর উচ্চারণটাকে লম্বা করে পড়তে হবে। এই লম্বা করে পড়াটাকে মাদ্দে আসলি বলে, মূল মাদ বলা হয়। বন্ধুরা আমরা এবার শাখা মাদে যাচ্ছি। মাদ্দে ফারাই, মাদ্দে ফারাই হলো শাখা মদ। আমরা এখানে পড়েছি মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি সুকুন, মাদ্দে লাজিম কল মুস্তাকাল, কল মুখাফফাফ, হরফি মুস্তাকাল, হরফি মুখাফফাফ, বেশ কিছু মাদ এখানে আছে, কিন্তু উদাহরণগুলি দেওয়া হয়েছে। বন্ধুরা এখানে বলা হয়েছে যে মাদের হরফের পরে যদি জজম হয় তাহলে এক প্রকার মাদ, মাদের হরফের পরে যদি তাসদিদ হয় তাহলে আরেক প্রকার, মাদের হরফের পরে যদি থামা হয় তাহলে আরেক প্রকার। এরকম বেশ কয়েক প্রকারের মাদ আছে। যেমন আল আনা, খাড়া জবর খাড়া যে উল্টা পেশ হলে ওইটাও কিন্তু মাদের হরফ। বন্ধুরা এটা তোমরা একটু দেখতে পারো, যে যখন তুমি কোরআন মাজিদ পড়তে যাবা তখন দেখবে এরকম খাড়া জবর খারাজের উল্টা পেশ আছে, এইগুলিও তোমরা লম্বা করবে। জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও, খাড়া জবর খারাজের উল্টা পেশ। এরপরে কখনো কোনো যজম আসবে, কখনো কখনো এই হামজা আসবে। তো যখন এরকম যজম আসবে তখন 4 আলিফ লম্বা করতে হবে, যখন এরকম হামজা আসবে তখন 4 আলিফ লম্বা করতে হবে, আবার যখন তাসদিদ আসবে সেখানেও একটু লম্বা করতে হবে। তাহলে আমরা এই এই দুই প্রকারের মাদের মধ্যে সবগুলি মাদে কম বেশি চলে আসছে। আমরা পড়ার সময় এগুলি খেয়াল করব যে কোথায় একালিফ লম্বা করতে হবে, আবার কোথায় কোথাও 4 আলিফ লম্বা করতে হবে। তো কখনো কখনো এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। তো এই বাঁকা চিহ্নটা 3 আলিফ আর এই মোটা চিহ্নটা 4 আলিফ করে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমরা কোরআন পড়ার সময় এই লম্বা খাটোটা খেয়াল করে পড়বো, তাহলে আমাদের উচ্চারণ ঠিক থাকবে, উচ্চারণ থাকলে অর্থ ঠিক থাকবে। এই জন্য আমাদেরকে তাজবিদ অনুযায়ী কোরআন মাজিদ পড়তে হবে। এবার আমরা যে পড়তে যাব, পড়তে গিয়ে আমরা পরবর্তীতে কিভাবে কোথায় থামবো, কোথায় কি করব, সেই সম্পর্কে আমরা পরে আলোচনা করব পার্ট 4-এ। ওয়াকফে আমরা এবার আলোচনা করব। ওয়াকফ শব্দ হলো থামা বা বিরতি। কোথায় থামবো আমরা, কোথায় আমরা বিরতি নিব? আমরা যখন কোরআন মাজিদ পড়তে যাব, পড়তে গিয়ে এক শ্বাসে তো 1 পৃষ্ঠা পড়তে পারবো না, 2 পৃষ্ঠা পড়তে পারবো না। এই জন্য আমাদেরকে কখন কোথায় কিভাবে থামতে হবে সেই থামার নিয়ম পদ্ধতিটাই হলো ওয়াকফ। কোরআন মাজিদ পড়ার সময় নিয়ম মতো একবার শ্বাস গ্রহণের জন্য যে পড়া বন্ধ করা হয় সেটাকে ওয়াকফ বলে। দেখি এখানে বলছে, হ্যাঁ, বিরতি দেওয়া, স্টেশন। আমরা অনেক সব বলে থাকি স্টেশন মানে থামে যেখানে, সেই থামাটাই হলো ওয়াকফ। এখন এখানে বলেছে 2 নিঃশ্বাসের মধ্যবর্তী, তোমাদের বইয়ে 2 নিঃশ্বাসে মানে একবার শ্বাস ছেড়ে আরেকবার শ্বাস নেওয়ার জন্য মাঝখানে যে বিরতিটা, সেটাই হলো ওয়াকফ। এই জন্য আমরা বলে থাকি তাজবিদের পরিভাষায় কোরআন মাজিদ পড়ার সময় একবার শ্বাস গ্রহণের সময় পড়া বন্ধ করা হলো ওয়াকফ। মানে নিয়ম মতো জায়গা মতো থামতে হবে। পড়তে 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 একবার চোখ উল্টে দিয়া হঠাৎ করে আটকে গেলে সেটা থামা না, নিয়ম মতো আমি থেমে যাব। সেখানে কিছু চিহ্ন ব্যবহার করা থাকে। তারপরে হলো আবার অনেক সময় হয়তো লম্বা আয়াত থাকলে শেষ পর্যন্ত যেতে পারছি না আমরা, তখন আয়াতের মাঝখানে থামতে পারবো, থামলেও সেটা আবার পিছন থেকে আমাকে আয়াত নিয়ে পড়তে হবে।
যদি আমি অক্ষের জায়গাগুলি ছাড়া, অক্ষের চিহ্নগুলি ছাড়া থামি, তাহলে আমার পিছনে একটা শব্দ নিয়ে আমাকে পড়ে যেতে হবে। এই অক্ষের চিহ্নগুলো ব্যবহার করেন আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর। আর এই অক্ষর ব্যবহার করা হচ্ছে এই জন্য যেন আয়াতের শব্দের সবকিছু ঠিক থাকে, অর্থে ঠিক থাকে, এবং মাঝখানে যেন আমরা বিরতি নিতে পারি এবং শ্বাস নিতে পারি। আমরা এবার অক্ষর কোথায় কিভাবে থামবো তা আমি আলোচনা করবো বন্ধুরা। বন্ধুরা দেখো, বাংলায় যেমন দাড়ি ব্যবহার করা হচ্ছে, আরবিতে গোল চিহ্ন ব্যবহার করা হচ্ছে। কোরআন মাজিদ পড়ার সময় এই গোল চিহ্নটা থাকলে তুমি বুঝবে যে এটা অক্ষে তাম। এখানে শেষ বুঝাচ্ছে, আয়াতের শেষ বুঝাচ্ছে। এই জায়গাটা আমি থামবো, আয়াতের শেষ, শব্দের শেষ, একটা অর্থে শেষ হয়েছে, এই জায়গাটা আমরা থেমে পড়বো। পরে আমি চলে যাচ্ছি অক্ষে মিম, অক্ষে লাজিম বলা হয় এটাকে। এখানে আবশ্যক থামাটা, থামতেই হবে। তো বন্ধুরা, শ্বাস থাকুক বা না থাকুক, এই জায়গাটা আমাকে অবশ্যই থামতে হবে। ছোট আয়াত হলেও এখানে থামতে হবে। যদি না থামি তাহলে অর্থের বিকৃতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো অক্ষে মুতলাক বলে, এই চিহ্নটা দেখলে আমরা থামবো, এখানে থামা উত্তম। জিম অক্ষে জায়েজ বলে, এরকম চিহ্নিত স্থানে থামা না থামা দুটোই চলে, দুটোই করতে পারবো, তবে থামাটাই ভালো। যা একে অক্ষে মুজাওয়াজ বলে, এই চিহ্ন থামা যাবে না, আমরা থামবো না। সদ অক্ষে মুরাখস বলে, এখানে না থামা ভালো, তবে আমরা যদি দম না খোলে, আমাদের দম চলে যাচ্ছে এমন অবস্থা, তখন থামতে পারবো। কফ, এখানে থামা না থামা দুটোই মতভেদ আছে, তবে না থামাটাই ভালো। কিফ, এখানে আমরা থামবো, এখানে থামার নির্দেশ দিচ্ছে, তুমি দাঁড়াও, থামো এখানে। লা, বন্ধুরা একটু খেয়াল রাখবো, লা হলো না, টাটা দিচ্ছে, তুমি চলে যাও, থামবে না, লা বলছে। লামালিফ থাকলে আমরা কখনো থামবো না। তবে গোল চিহ্নের উপর যদি থামে, তার মানে কি একটা আয়াতের শেষে আছে, তখন থামতে পারি যদি আমাদের দম না খোলায়। তবে এখানে সদলাম বলা আছে, বিরতি বা না দেওয়াই জায়েজ আছে, থামা না থামা দুইটাই জায়েজ আছে, তবে বিরতি দেওয়াই উত্তম। সল্লে এখানে মিলিয়ে পড়া উত্তম। সাতটা খেয়াল করুন বন্ধুরা, কোরআন মাজিদে এটা খুব কম জায়গায় আছে, 4টা জায়গায় আছে। সাতটা যেখানে থাকবে সেখানে আমরা অল্প সময়ের জন্য আওয়াজ বন্ধ করে আবার পড়ে যাওয়াকে সাতটা বলা হয়। আরেকটা চিহ্ন আছে বন্ধুরা, যে মুআ বলা হয়, এরকম 3টা ফোঁটা আছে, কোন কোন আয়াতের উপরে এরকম থাকতে পারে। তো এরকম যখন 3টা ফোঁটা থাকবে, তো এই প্রথমটাই থামলে দ্বিতীয়টাই থামা যাবে না, আর প্রথমটা না থামলে দ্বিতীয়টা থামা যাবে। তো বন্ধুরা, এই অক্ষের নিয়মগুলি আমরা খেয়াল করে কোরআন মাজিদ যখন পড়বো, তখন এই আমরা অক্ষরগুলি দেখে সে অনুযায়ী সাবধান হবো এবং থামবো। যেখানে সেখানে থামা যাবে না, আর যদি থেমে যায় তাহলে আবার পেছন থেকে পড়বো। এবার তোমাদের কাছে একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সেই বাড়ির কাজটা করবে, এবং সেই বাড়ির কাজটা স্কুল খুললে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবেন। আশা করি শ্রেণী শিক্ষক সেই বাড়ির কাজটার উপর তোমাদেরকে মূল্যায়ন করবেন। একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের বইয়ের মধ্যে আছে, সেই প্রশ্নটা প্রথম প্রশ্নটা বইয়ের, সেটা দিচ্ছি, তোমরা করবে ইনশাল্লাহ। এটা তোমাদের পড়ার মধ্যে আছে, আশা করি পারবে। সেই অনুযায়ী বাড়ির কাজটা করে জমা দিবে। তাহলে এ পর্যন্ত রইল। আল্লাহ হাফিজ, ভালো থেকো সবাই। Hello students, today we are going to learn class 8 English paper 2 unit 7 sentences. Today's focus is part 3 introductory there and revision of what we learned before. In today's class
The learning outcomes are, number one, knowing about introductory there and its various types of usages. Number two, understanding the subject, predicate and structure of sentences. This is more of a revision. And number three, revising the different types of sentences and interchanging one form to another. Again, a revision. In this section, we are going to learn how the term there is used to introduce sentences as well as other uses. Let us start with a small exercise. Look at the picture and read the description. Take a note of the sentences beginning with there. This is the table where I study and work. There is a desktop computer with a large screen. I have a wireless keyboard and mouse. There is a table lamp beside the computer screen. It is white in color. I also have a laptop. There are many colorful stickers on it. The table is in front of a big window. There is a white curtain covering it. The preceding text describing the picture has quite a few sentences which starts with there. Let us see few more examples of such sentences. The example would be, there has been an accident on the highway. There were 4 people in the room. There is an exciting cricket match today. There is an important meeting tonight. There, used in the above sentences, are known as introductory there. It is used to introduce the existence or occurrence of something. In these sentences, there is used as a subject. So, we'll develop a clear understanding about introductory there if we do some practice right away. Let us try to complete the below sentences to introduce a new topic or piece of information with there. You can see each of the 8 sentences below start with there, but there are blanks at the end which you need to fill with meaningful words so that they form a complete sentence. Hopefully by now you all have completed the sentences, so let's have a quick look at the answers. Remember, you can put very different things in the blanks as long as they form meaningful sentence. The answers that we provided are, there was a big elephant in the zoo. There could be 100 people in the room. There has been almost no rain this season. There is a football match today. There may be heavy rain tomorrow. There should be strict traffic rules. There are 3 chairs in the room, and there will be a new topic added to the syllabus. So here are some more sentences with various types of uses of introductory there. Use with plural subjects. There are 5 people in the room. So you see 5 people is plural. Once upon a time, there were 6 bears in the zoo. Again, 6 bears is plural. Now, talking about numbers and quantities, this is something where we can also use introductory there. Example, there was a lot of rain yesterday. A lot is quantity. There were less than 200 people in the hall. Again, 200 people indicates numbers. We can also use there with infinitives. Like, example, there was nothing to watch on the television. Nothing to watch, and that's an infinitive. And there is a lot of work to do, very similar to the above.
So, singular verb is used if the noun phrase is singular, like there is a meeting in the evening and there is someone waiting to see you. Similarly, plural verb is used if the noun phrase is plural, like there are a lot of people working on this project. There are more than 10 people waiting outside. Hopefully, by now, you have developed a clear idea about introductory there. Look around your room and write down 10 sentences using introductory there. Get it checked by your teacher when you get a chance. By now, we have covered most of the topics of Unit 7 sentences. Let us revise the topics by revisiting the important definitions, looking at some examples, and also doing some exercises. Let's start with the very basic. What is a sentence? A sentence is a set of oral and written words in proper order that expresses a complete thought. A sentence contains a subject and a predicate. A subject is a part of a sentence that contains the person or thing performing the action or verb in a sentence, while the predicate is a part of a sentence or clause that tells us what the subject does or is. To put it another way, the predicate is everything that is not the subject. Now let's do a quick exercise. Let us identify the subjects and predicates in the below sentences. Sentence 1, the sun was shining brightly. Sentence 2, the dogs were barking loudly. Sentence 3, the pretty girl was wearing a blue frock. Sentence 4, my younger brother serves in the army. Sentence 5, the man and his wife were working in the garden. And sentence 6, my mother and my aunt are trained classical singers. And so here are the answers. Quite sure most of you would have got it right. Here the subjects are marked in green while the predicates are in red. So for sentence 1, the sun is the subject while was shining brightly is the predicate. Similarly, in sentence 2, the dogs is the subject where barking loudly is the predicate. In sentence 3, the pretty girl is the subject while was wearing a blue frock is the predicate. In sentence 4, my younger brother is the subject, serves in the army is the predicate. Sentence 5, the man and his wife is the subject, where working in the garden is the predicate. My mother and my aunt, these are the subjects, while are trained classical singers is the predicate. Now, let's look at affirmative and negative sentences. An affirmative sentence expresses the validity or truth of a basic assertion. Affirmative means a positive answer. Affirmative is defined as something that confirms the truth. Example, he has great character. On the contrary, a negative sentence or statement states that something is not true or is incorrect. In English, we create negative sentences by adding the word not after the auxiliary or helping verb. An example would be, he does not have a great character. A sentence can be written as both affirmative and negative to express the same meaning. Let us do a fun exercise. The left column A contains a list of affirmative and the right column B contains a list of negative sentences. Try to match the sentences which express the same meaning. That is, we have to match the affirmative sentences in column A with sentences that have similar meaning in column B but in negative form. There are 8 such sentences here. We have to match them. Hopefully by now you have matched the sentences having the same meaning. Let us check the answers then. Column A, affirmative sentence. The first one is, man is mortal.
A negative sentence with the same meaning is man is not immortal. The second affirmative sentence is he is honest. A negative sentence with the same meaning is he is not dishonest. The third sentence is I shall always remember you. Negative sentence for that is I shall never forget you. The fourth sentence, the affirmative sentence, is Brutus loved Caesar. The negative sentence for that is Brutus did not hate Caesar. The fifth affirmative sentence is where there is fire, there is smoke. And the negative sentence for that is there is no smoke without fire. The sixth affirmative sentence is everybody distrusts a liar. A negative sentence for that is nobody trusts a liar. The seventh affirmative sentence is he is as good as I am. The negative sentence for that is I am not better than he is. And the eighth affirmative sentence is he is too weak to walk. A negative sentence for that is he is so weak that he cannot walk. So I believe all of you have got the idea. So by introducing negative words like not, never, nobody, we are converting an affirmative sentence to a negative sentence with very similar meanings. Now let us look at assertive and interrogative sentences. An assertive sentence declares or asserts a statement, feeling, opinion, incident, event, or history. An assertive sentence ends with a full stop or period. Example, I do not like crowded places. It's a simple assertive statement. While an interrogative sentence asks a direct question and is punctuated at the end with question mark. An example would be, do you like crowded places? Now let's do a quick exercise. Do you know this lady? She is Stephanie Rice and is renowned as one of Australia's golden girls. She is an Olympic gold medalist and a world record-breaking swimmer. Stephanie knew she wanted to be a swimmer from the young age of 4. The talented swimmer first caught Australian attention in 2006. Then, at 17 years of age, she won gold at Melbourne Commonwealth. She then went on to win more medals at international levels. She showed her best at 2008 Beijing Olympic swimming when she won 3 gold medals and set a new world record. Suppose you get a chance to meet Stephanie in a meeting where she is giving advices to young athletes. What are the 5 questions you will ask Stephanie? List down your questions and discuss with your friends when and if possible. Note that all these questions will be examples of interrogative sentences. Here are a few examples of questions that could be asked. Number 1. What is the most important thing one should follow to be a good athlete? Question 2. How do I handle performance pressure in big occasions? And question 3. How should I handle failures? These are questions you could ask an accomplished sports person like Stephanie. Now let us look at a few types of interrogative sentences. We start with yes-no interrogatives, sentences which could be answered just by saying yes or no. Examples: are you hungry? Is it hot? Then there are alternative interrogatives, sentences which offer the option of giving 2 or more alternative responses. Examples: do you want to take a taxi or go by bus? Do you want tea or coffee? Then
There are WH interrogatives, which starts with the WH word and the response is open-ended. Examples: what happened last night? Why are you sad? Now let us look at imperative sentence. They are used to issue a command or instruction, make a request, or offer advice. Basically, they tell people what to do. Examples are: have a good time, feel free to call me, go and wait there, do not make noise. Generally, the subjects are missing here and the sentences begin with verb. These type of sentences are widely used in social communications, especially in conversations. Now let's look at exclamatory sentences. They express strong emotions and end with an exclamation mark. It is easy to spot this type of a sentence as they will always end with an exclamation mark. Examples are: wow, that is beautiful. That is horrible news. Hurrah, we won the match. Alas, our trip got cancelled. Can you add few more examples to this list from the exclamatory sentences which you normally use in your daily life? Give it a try. You can certainly do it. Get it checked by your teacher when you get a chance. Now let's do a quick exercise. Let us try to change the below sentences to exclamatory sentences. I'm sure this will be a fun exercise to do. The sentences are: it is very cold outside. She sings very well. What a foul weather it is. Now let's quickly recap what we learned today. Firstly, we learned what is introductory there and how to use it. Secondly, we revised the definitions of various types of sentences. And thirdly, we practiced transformation of one form of sentence to another. Now, let's look at our homework for the day. Carefully look at this picture. This would be followed by questions related to the picture. Hope you got a good look at the picture. In the picture you see a child's room. Now write a paragraph with at least 8 sentences using there, describing the room as well as the objects in it. Get your write-up reviewed by your teacher once you get a chance. The homework given in today's class needs to be answered in the respective notebook for the subject. Once the school reopens, you must submit the same to your subject teacher for evaluation. This marks will be considered for your continuous evaluation and contribute to your final performance. Hope you stay healthy and safe. Follow the rules set out by the government, stay at home, and follow the health protocols listed out by the health department. করব অম্ল, ক্ষারক, লবণ এই অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করছি অম্ল এবং ক্ষারকের কিভাবে আমরা আইডেন্টিফিকেশন প্রসেসটা রান করতে পারি। তার মানে কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করতে পারি কোনটা অম্ল কোনটা ক্ষারক। এটা আইডেন্টিফাই করার জন্য বা নির্দেশ করার জন্য খুবই সহজ একটা উপায় হচ্ছে লিটমাস কাগজ। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করছি যদি কখনো কোনো অ্যাসিডের মধ্যে নীল লিটমাস ডুবানো যায় তাহলে এটা লাল হয়ে যায়,
আর যদি কোনো ক্ষারকের মধ্যে লাল লিটমাস ডুবানো যায় তাহলে এটা নীল হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারছি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, আর লাল লিটমাসকে ক্ষারক কি করে দেয়, নীল লিটমাসে পরিণত করে। তাহলে লিটমাস কাগজ দিয়েই আমরা কি করতে পারি, অম্ল এবং ক্ষারকের যে চিহ্নিতকরণ প্রসেস এইটা আমরা রান করতে পারি। তাহলে আপনার যদি আশপাশের যে কোনো একটা পদার্থকে মনে হয় যে এটা অম্লীয় না ক্ষারীয়, এটা জানার জন্য আপনি এই লিটমাস পদ্ধতিটা অ্যাপ্লাই করতেই পারেন। মনে করেন আপনার কাছে মনে হলো যে আপনি যে কলাটা খাচ্ছেন এই কলাটা অম্লীয় না ক্ষারীয়, একটু একটা লিটমাস কাগজ ছিঁড়ে কলার উপর একটু রাখেন, দেখেন যদি এটা এরকম হয় যে লাল লিটমাসটা নীল হয়ে যাচ্ছে তাহলে সেটা ক্ষারীয়, আর নীল লিটমাস দেন, যদি সেটা লাল হয়ে যায় তাহলে বুঝবেন এইটা হচ্ছে আপনার অম্লীয়। তাই এখান থেকে আপনি এরকম ভাবে আপনার আশপাশে থাকা যে কোনো পদার্থ অম্লীয় না ক্ষারীয় সেই ব্যাপারটা টেস্ট করে নিতে পারেন। আমরা এই পর্যায়ে অনুশীলনের কিছু প্রশ্ন অনুশীলন করার চেষ্টা করব। তাহলে দেখি প্রথমে আমাদের শূন্যস্থান পূরণগুলোতে কি বলে। প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে অ্যাসিড সমূহ পানিতে কি উৎপন্ন করে। আমরা সবাই তো জানি অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে। তাহলে এখানে আমরা বলতেই পারছি অ্যাসিড সমূহ পানিতে কি প্রদান করবে, হাইড্রোজেন আয়ন প্রদান করবে। আচ্ছা, প্রশ্নটা যদি এরকম হতো, এই জায়গায় অ্যাসিড না হয়ে যদি ক্ষারক থাকতো, তাহলে ক্ষারক পানিতে কি প্রদান করে? তাহলে ক্ষারক জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন প্রদান করে। তখন তাহলে প্রশ্নের উত্তরটা কি হতো? অবশ্যই সেটা হাইড্রক্সিল আয়ন প্রদান করবে। তাহলে এই ব্যাপারগুলো ভালো করে মাথায় রাখবো। আমরা এবার একটু দেখার চেষ্টা করব 2 নম্বর প্রশ্নটা কি বলে। তাহলে 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছিল ক্ষার হলো এক ধরনের ক্ষারক যারা, তাহলে একটু মনে করে আসি ক্ষার আর ক্ষারকের গল্প। তাহলে ক্ষারক কি ছিল? ধাতুর অক্সাইড বা হাইড্রক্সাইড। যেমন উদাহরণ হিসেবে আমরা আপনাদেরকে বলছিলাম সোডিয়াম হাইড্রক্সাইডের কথা, আমরা আপনাদেরকে বলছিলাম ক্যালসিয়াম হাইড্রক্সাইডের কথা, আমরা আপনাদেরকে বলেছি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের কথা। এই যে এতগুলো ক্ষারকের গল্প আমরা বলেছি, প্রত্যেকেই দেখেন ধাতুর হাইড্রক্সাইড, তাই প্রত্যেকে ক্ষারক। এই ক্ষারকগুলোর মধ্যে এরা দুইজন পানিতে দ্রবীভূত হয়, কিন্তু ইনি পানিতে দ্রবীভূত হন না। তাহলে আমরা বলেছিলাম যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে ক্ষার হলো এক ধরনের ক্ষারক যারা পানিতে দ্রবীভূত হয়। একই রকম কথা টেনে আমরা যদি 3 নম্বর প্রশ্নটা বলতে চাই তাহলে কি বলা যায়? তাহলে এখান থেকেই তো আমরা দেখেছি যে ক্ষারকের একটা বিশেষ গোত্র হচ্ছে ক্ষার। তার মানে আমরা বলতেই পারছি সকল ক্ষার ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার না। যেরকম ভাবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এটাকে আপনি ক্ষারক বলতে পেরেছেন কিন্তু ক্ষার তো বলতে পারেননি। তা আমরা সেই আগের কথাই আরেকবার আপনাদেরকে বলছি যে সকল ক্ষার ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার না। এবার এই পরের প্রশ্নটা দেখি। অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় আমরা সবাই জানি অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়া মানেই প্রশমন বিক্রিয়া, আর প্রশমন বিক্রিয়া মানে কি তৈরি হওয়া? লবণ ও পানি তৈরি হওয়া। তাহলে অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। এর পরের প্রশ্নটা যদি একটু দেখার চেষ্টা করি, অ্যান্টাসিড। তাহলে অ্যান্টাসিড একটু ভেঙে দেখি। অ্যান্টি অ্যাসিড আমরা সবাই মনে হয় এর আগের যে পাঠগুলো ছিল সেগুলোতে দেখে এসেছি। অ্যান্টাসিড তৈরি করা হয় কি দিয়ে? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড দিয়ে। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড কি জাতীয় পদার্থ? অবশ্যই ক্ষারীয় পদার্থ। তার মানে এটা আমরা বলতেই পারি অ্যান্টাসিড হচ্ছে ক্ষারক জাতীয় পদার্থ। এবার আমরা একটু বহু নির্বাচনী প্রশ্ন দেখার চেষ্টা করব। টমেটোতে কোন অ্যাসিড থাকে? তাহলে আমরা যদি একটু পড়াশোনা করে দেখি তাহলে আমাদের বইয়ের শুরুতেই একটা চার্ট দেওয়া আছে, আর সেই চার্টের মধ্যে আমরা দেখে এসেছি যে টমেটোতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড থাকে। অবশ্য টমেটো একটা মজার জিনিস, এখানে ম্যালিক অ্যাসিডও অল্প কিছু পরিমাণ থাকে, সাইট্রিক অ্যাসিডও অল্প কিছু পরিমাণ থাকে, বাট এটাকে বেসিক্যালি বেশি পরিমাণ যেটা বলা হয় সেটা হচ্ছে এটাতে অক্সালিক অ্যাসিড আছে। এর পরের প্রশ্নটা দেখছি, কোন অ্যাসিড খাওয়া যায়? আমরা জানি কিছু অ্যাসিড আছে যেগুলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, যাদেরকে আমরা বলে থাকি জৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিড গুলোকে খাওয়া যায়, যেমন সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এই ধরনের অ্যাসিড গুলো। তাহলে ভিনেগার নামের একটা পদার্থ, সেটা ছিল ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, সেটাও কিন্তু খাওয়া যায়। তাহলে খাওয়া যাবে যে অ্যাসিডটা সেইটা অবশ্যই জৈব অ্যাসিড হবে।
আর জৈব অ্যাসিড কারা? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যারা তৈরি হয়। খুঁজেন দেখি কে কে কার্বন আর হাইড্রোজেন নিয়ে তৈরি হয়েছে। এই দেখেন প্রথম জন, হাইড্রোজেন আছে কার্বন নাই। এই যে দেখেন এইটা, হাইড্রোজেন আছে কার্বন নাই। এই যে দেখেন হাইড্রোজেন আছে কার্বন নাই। এই যে দেখেন কার্বনও আছে হাইড্রোজেনও আছে, এবং আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে আমাদের সেই ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। তাই এই অ্যাসিডটাকে কি করতে পারা যাবে? এটাকে খেতে পারা যাবে। এবার আমরা একটু একটা প্রশ্নের দিকে খেয়াল করছি। আদিল একদিন জিঙ্ক অক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালো। প্রশ্নে কি জানতে চেয়েছে সেটা যদি একটু ভালো করে দেখতে চাই, তাহলে তার আগে একটু বুঝে নেই তো জিঙ্ক অক্সাইড কি। ধাতুর অক্সাইড, তার মানে অবশ্যই ক্ষারক, তার মানে এটা হচ্ছে ক্ষারক। হাইড্রোক্লোরিক অ্যাসিড নামের শেষেই দেওয়া আছে, তাহলে এটা একটা অ্যাসিড। এবার তাহলে একটা ক্ষারক আছে, একটা অ্যাসিড আছে। তাহলে এবার প্রশ্নগুলো আমরা আস্তে আস্তে পড়ার চেষ্টা করি। প্রথমেই বলছে বিক্রিয়াটিতে উৎপন্ন যৌগ কোনটা। তাহলে অপশন কি কি দিচ্ছে? লবণ, ক্ষার, পানি। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি হয়? প্রশমন বিক্রিয়া। আর প্রশমন বিক্রিয়া কি তৈরি হয়? লবণ আর পানি। তাহলে উত্তর এমন কিছু হবে যেখানে লবণ এবং পানি এই দুটোই অপশনে থাকতে হবে। তাহলে একটু দেখে আসি, 1 আর 3 মিলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমাদেরকে বলা হচ্ছে কার্বনেট যুক্ত লবণের সাথে দ্বিতীয় যৌগটির বিক্রিয়া কি হবে। দ্বিতীয় যৌগ কোনটা? এটা। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অ্যাসিড, অ্যাসিড কার্বনেট যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে কি করেছিল? কার্বন ডাই অক্সাইড তৈরি করেছিল। তাহলে এখানে আমরা অপশন দেখতেই পারি, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ক্লোরিন। তাহলে পারে অবশ্যই এটা কোনটা? কার্বন ডাই অক্সাইড। তাহলে অ্যাসিড আমাদের সবসময় কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড তৈরি করে। যেহেতু এই প্রশ্নগুলো পড়েছি, তাহলে এবার বিক্রিয়াটা দেখলে কেমন হয় দেখি তো। একটু নিজে নিজে চেষ্টা করার চেষ্টা করি যে জিঙ্ক অক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটা কেমন হবে। আসেন বিক্রিয়াটা একটু লিখে ফেলি। এই যে দেখেন জিঙ্ক অক্সাইড, জিঙ্কের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2, তাই এটা লিখতে হলো না। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেনের যোজনীয় 1, ক্লোরিনের যোজনীয় 1, লিখতে হলো না। তাহলে আপনারা সবাই জানেন যে এইটা ক্ষারক আর এটা অ্যাসিড। তাহলে কি তৈরি হবে? লবণ আর পানি। তাহলে লবণটা কি হবে? জিঙ্ক ক্লোরাইড। তাহলে জিঙ্কের যোজনী হচ্ছে 2 আর ক্লোরিনের যোজনী 1, আর তার সাথে কি তৈরি হবে? পানি। তাহলে এই বিক্রিয়াটা কি হতো সেটাও দেখে রাখলাম। যদি অন্য কোনো প্রশ্ন কখনো কাজে দেয়, তাহলে এই বিক্রিয়া থেকে আমরা দেখে নেব যে কি ঘটনাগুলো ঘটছে। যদি আমরা এই প্রশ্নটাই দেখতে চাইতাম, তাহলে হয়তো আমরা ভেঙে চড়ে বলতাম এই যে একটা লবণ তৈরি হয়েছে, এই যে একটা পানি তৈরি হয়েছে, সুতরাং এটা কি হবে? লবণ আর পানি তৈরি করেছে। এবার আমাদের অনুশীলনীতে থাকা একটা মজার ক্রিয়েটিভ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন দেখার চেষ্টা করছি। তো প্রশ্নটাতে কি বলা হচ্ছিল? এখানে বলা হচ্ছিল একজন মাঝে মাঝে পান খান। তিনি একদিন একটি পাত্রে চুন ভিজিয়ে রাখলেন। একটু মাপ করে রাখলাম, চুন ভিজিয়ে রাখলেন। এরপর কি হলো? কিছুক্ষণ পর লক্ষ্য করলেন পাত্রটি অনেক গরম হয়ে গেছে। কিছুক্ষণ পর লক্ষ্য করলেন পাত্রটি অনেক গরম হয়ে গেছে, তাই এই ব্যাপারটাকেও একটু মার্ক করলাম। তিনি আরো লক্ষ্য করলেন পাত্র থেকে চুন নেওয়ার সময় চুনের পানিতে নিঃশ্বাস পড়ায়। এই ব্যাপারটাকে একটু মার্ক করছি। নিঃশ্বাস পড়ায়, আপনি যখন নিঃশ্বাস ছাড়েন তখন কি ছাড়েন? অবশ্যই মনে থাকার কথা কার্বন ডাই অক্সাইড। তাহলে নিঃশ্বাস পড়ার সময় পানি ঘোলা হয়ে গেল, পানি ঘোলা হয়ে গেল। তাহলে ব্যাপারটা একটু, যে কোনো প্রশ্ন যাই হোক, প্রশ্ন পড়ার আগে এই জায়গায় কি কি তথ্য আপনাকে দিতে চাচ্ছে সেটা ভালোভাবে অবজার্ভ করা উচিত। তাহলে যেটা বলছিলাম যে এইখানে কি বলেছিলেন যে একজন মাঝে মাঝে পান খান। তিনি একদিন একটি পাত্রে চুন ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করলেন পাত্রটি অনেক গরম হয়ে গিয়েছে। তিনি আরো লক্ষ্য করলেন পাত্র থেকে চুন নেওয়ার সময় চুনের পানিতে নিঃশ্বাস পড়ায় পানি ঘোলা হয়ে গেল। এবার আসেন প্রশ্নগুলো দেখার চেষ্টা করি। চুনের পানি ঘোলা হওয়ার কারণ কি? আমরা এই প্রশ্নটা খুবই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব যে চুনের পানি কেন নিঃশ্বাস পড়লে ঘোলা হয়ে যায়। এই ব্যাপারটাকে খুবই ভালোভাবে দেখার চেষ্টা করছি। তাহলে একটু শুরু থেকে বলার চেষ্টা করি। তাহলে শুরুতে আমরা কি নিয়েছিলাম? চুন। আমরা সবাই জানি চুন কি? ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে চুন। তাহলে চুনের পানি বলতে আমরা কি বুঝবো? এইটার সাথে পানি অ্যাড হবে,
তো এইখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এই বিক্রিয়াটা হওয়ার সময় হিস হিস করে শব্দ তৈরি হয় এবং প্রচুর তাপ তৈরি হয়। তাহলে এই বিক্রিয়াটা যখন হবে তখন প্রচুর পরিমাণ তাপ তৈরি হবে, তাই যে পাত্রে তৈরি হবে সেই পাত্রটা গরম হয়ে যাবে। এরপর তাহলে চুনের পানি পাওয়া গেল। তাহলে চুনের পানি বলতে আমরা কি বুঝলাম? এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। চুনের পানিতে নিঃশ্বাস আসলো, তাহলে নিঃশ্বাসের সাথে কি আসে? কার্বন ডাই অক্সাইড। এই চুনের পানিতে যখন কার্বন ডাই অক্সাইড আসলো তখন যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে তৈরি হলো ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি। এই যে ক্যালসিয়াম কার্বনেট আমরা দেখলাম, এই ক্যালসিয়াম কার্বনেটটা পানিতে অদ্রবণীয়, সেই জন্য চুনের পানিটা ঘোলা হয়ে যায়, একটা সাদা লেয়ারের মতো একটা লেয়ার দেখা যায়, স্তর দেখা যায়। তাই আমরা এখানে বলতে পারছি এই ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়ার কারণে চুনের পানিটা ঘোলা হয়ে গেছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল চুনের পানি ঘোলা হয়ে গেছে কেন? তাহলে আগে চুনের পানি তৈরি করে নিয়েছি, ক্যালসিয়াম অক্সাইড এবং পানি মিলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি করেছে, তাই চুনের পানি মূলত ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইড কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, যা পানিতে অদ্রবণীয়, সেই জন্য পানিটি ঘোলা হয়ে গেছে। এবার আমরা যদি একটু খেয়াল করি, এবার এই প্রশ্নটা প্রশ্নের সাথে একটু এক্সট্রা অ্যাড করে নিচ্ছি, একটু এই প্রশ্নের সাথে এক্সট্রা কথা বলছি। এরকম এই কার্বন ডাই অক্সাইড যদি আপনি আর বেশিক্ষণ ধরে চালান তাহলে দেখবেন এই ঘোলাটা আর থাকছে না, তখন আবার সেটা পরিষ্কার হয়ে যায়। অধিক সময় ধরে যদি কখনো কার্বন ডাই অক্সাইড চালনা করা যায় তাহলে এই চুনের পানি আর ঘোলা থাকে না, তখন সে পরিষ্কার হয়ে যায়। তা কেন পরিষ্কার হয় সেইটা বলার চেষ্টা করছি। আমরা দেখেছিলাম আমাদের কাছে এখানে ছিল অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট, সেই জন্য এই চুনের পানিটা ঘোলা হয়েছিল। এইটার মধ্যে আমি আবারও কার্বন ডাই অক্সাইড দিয়েছি, যেটাকে আমরা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের কথা বলছি। এইটা বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়াম বাইকার্বনেট, হাইড্রোজেন কার্বনেটের যোজনী 1, ক্যালসিয়ামের যোজনী 2। এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট এইটা পানিতে দ্রবণীয়, সেই জন্য তখন ওই জায়গাটা আর ঘোলা থাকে না, ওইটা তখন আবার পরিষ্কার হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে চুনের পানিতে কেন নিঃশ্বাস আসার সাথে সাথে এটা ঘোলা হয়ে গেছে। তার সাথে এক্সট্রা কিছু শিখেও ফেলেছি যে কেন অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড আসলে সেটা আবার পরিষ্কার হয়ে যায়। এবার আমরা গ প্রশ্নটা যদি দেখি তাহলে বলা হচ্ছে পাত্রে ভিজানো যৌগটির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার। তাহলে পাত্রে ভিজিয়েছিলাম কোনটা? চুন। তাহলে চুনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার। চুনের ব্যবহার তো আমরা অনেক রকম দেখেছি। আমরা বলে এসেছিলাম শুকনো ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ক্লোরিনের মিশ্রণ, এটা ব্লিচিং পাউডার। তাহলে ব্লিচিং পাউডার কি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। আমরা চুনের পানি যেটাকে লাইম ওয়াটার বলে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটাও জীবাণুনাশক হিসেবে ক্রিয়া করে। আমরা মিল্ক অফ লাইম দেখেছিলাম, যেটা পেস্ট, ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর পেস্ট, সেটাও আমরা দেখেছি পোকামাকড় দমনে ব্যবহৃত হয়। তাহলে চুনের অনেক রকম ব্যবহারের মধ্যে এই ব্যবহারগুলো যদি আমরা একটু মনে করে থাকি তাহলে এই প্রশ্নটা আমাদের এখন ইজি হয়ে যাবে। এবার আমরা কথা বলার চেষ্টা করব ঘ যে প্রশ্নটা বলেছে সেটা নিয়ে। তাহলে প্রশ্নে বলছিল أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي
التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। কাজ করবে ঠিক একই রকম ভাবে ক্ষারক হিসেবেও কাজ করবে। ক্ষার এবং ক্ষারক উভয় ধর্মই প্রদর্শন করে, এটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা প্রথম যৌগটা আগে একটু দেখে আসি। তাহলে প্রথম যৌগটা কে ছিল, একটু প্রশ্নটা পড়েন। ওই যে দেখেন, একদিন একটি পাত্রে চুন ভিজিয়ে রাখা হলো। তাহলে প্রথম যৌগটাকে চুন। তাহলে চুনকে আমরা কি বলে থাকি? ক্যালসিয়াম অক্সাইড, এটাই হচ্ছে আমাদের চুন। তাহলে ক্যালসিয়াম অক্সাইডকে কিভাবে লেখা হয় দেখি তো। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে এই যে ক্যালসিয়াম আর এই যে অক্সিজেন, অক্সিজেনের যোজনী 2, ক্যালসিয়ামের যোজনীও 2, তাহলে এটা তৈরি হলো ক্যালসিয়াম অক্সাইড। এটাকে আমরা বলছিলাম চুন। এই চুনটা ক্ষার হিসেবে যেমন ব্যবহৃত হবে, ক্ষারক হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমরা একটু ক্ষারকের কথা মনে করে দেখি। ক্ষারক কি ছিল? ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড। তাহলে ক্যালসিয়াম একটি ধাতু, তাহলে এটা ধাতুর অক্সাইড, সুতরাং অবশ্যই ক্ষারক। এখন এই ক্ষারকগুলোর মধ্যে কেউ কেউ ছিল পানিতে দ্রবীভূত, আর কেউ কেউ ছিল পানিতে দ্রবীভূত হয় না। আমরা মনে করে দেখি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু ক্ষারক, কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ধরনের যারা ছিল তারা প্রত্যেকে পানিতে দ্রবীভূত হয়, আর যারা পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলেছি? ক্ষার। তাহলে এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটা যদি আমরা একটু পানিতে ভিজিয়ে রাখার কথা বলেছিল, তার মানে যখনই আমি পানিতে দেব তখন আমাদের তৈরি হবে কি? তখনই আমাদের তৈরি হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা অবশ্যই আমাদের পানিতে দ্রবীভূত। দেখেন, ক্যালসিয়ামের যোজনী 2, হাইড্রক্সিলের যোজনী 1, তাই ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা এরকম হয়েছে। তাহলে এইটা পানিতে দ্রবীভূত হয়েছে। তাহলে যে ক্ষারকগুলো পানিতে দ্রবীভূত হয় তারা কি? অবশ্যই ক্ষার। তাহলে পরে আমরা বলেছিলাম যে যেই ক্ষারকগুলো পানিতে দ্রবীভূত হবে তারা ক্ষার। তাহলে এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটা ধাতুর অক্সাইড বলে ক্ষারক, আর এটা যেহেতু আবার পানিতে দ্রবীভূত হয় তাই অবশ্যই ক্ষার। তাই এই জায়গা থেকে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। তাহলে এই চ্যাপ্টারে আমরা যতগুলো প্রশ্ন দেখে এসেছি সবগুলোর মধ্যে খেয়াল করবেন এই ক্ষার ক্ষারকের ব্যাপারটা বারবার রিপিটেড হয়েছে। তার মানে এই ব্যাপারটা আপনার মাথার মধ্যে খুব ভালোভাবে গেঁথে রাখা উচিত। এই চ্যাপ্টারে আপনি যদি একটু ক্লোজলি তাকান তাহলে কি কি ছিল? আমাদের নির্দেশকের ব্যবহার ছিল, আমাদের অম্লের ব্যবহার ছিল, আমাদের ক্ষারকের ব্যবহার ছিল, তার সাথে সাথে আমরা লবণ যে তৈরি করতে পেরেছি সেইটা ছিল। সবগুলো প্রশ্ন মিলিয়ে আমরা দেখেন আপনাকে এই ডেটাগুলো রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। তাহলে খুব ভালো করে মনে রাখার বিষয় হচ্ছে ক্ষারক কোনগুলো, ক্ষার কোনগুলো। সেই ক্ষারকের একটা বিশেষ গোত্র হচ্ছে ক্ষার। এইটা যদি আমরা এক্সপ্লেন করতে পারি তাহলেই আমার ঘয়ের যে প্রশ্নটা বলেছিল এইটা আমরা সমাধান করতে পারছি। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়েছি সেগুলোর উপর আমরা বাসার একটা কাজ দিচ্ছি। বাসায় আমরা অবশ্যই এটা চর্চা করব। তাহলে একটু দেখি প্রশ্নটা আপনাদেরকে বলে দিই কি বলার চেষ্টা করছিলাম। আমরা এখানে বলছিলাম এ একটা পাত্র, বি একটা পাত্র, সি একটা পাত্র। একটু খেয়াল করবেন, এ পাত্রে সক্রিয় ধাতু ফেলে পাত্রের মুখে যদি জ্বলন্ত দিয়াশলাই দেওয়া যায় তাহলে পপ পপ শব্দ তৈরি হয়। এরপরে বলেছি বি পাত্রে যদি পানি ঢালি তাহলে হিস হিস শব্দ তৈরি হয় এবং পাত্রটি গরম হয়ে যায়। এরপরে বলেছি সি পাত্রে যদি নীল লিটমাস ডুবাই তাহলে বর্ণের কোনো পরিবর্তন হয় না। এরপর আমরা জানতে চেয়েছি ভিনেগারের সংকেত কি, আমরা জানতে চেয়েছি লিটমাস কাগজ কি, এটির গঠন ব্যাখ্যা করতে হবে। আমরা জানতে চেয়েছি এ এবং বি পাত্রের দ্রবণের বিক্রিয়া ব্যাখ্যা করতে হবে, এ এবং বি পাত্রের দ্রবণের বিক্রিয়া ব্যাখ্যা করতে হবে। তারপরে জানতে চেয়েছি সি পাত্রের দ্রবণের প্রকৃতি এবং বৈশিষ্ট্য কি।
আমরা এই প্রশ্নগুলো যদি সঠিকভাবে চর্চা করি তাহলে পারে আমাদের এই প্রশ্ন সমাধান করার যে দক্ষতা, এই দক্ষতা অনেক গুণ বেড়ে যাবে। আশা করছি আজকের বিষয়গুলো সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। এগুলো চর্চা করা নিজের জন্য খুব প্রয়োজন, তাই আমরা সবাই এগুলো ভালোভাবে চর্চা করব। সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। Hello dear students, welcome to English class. I'm sure you all are having sound health and mind. It's time to learn English. So let us start. Well, at the very beginning of my class, I want you all to read this following text. In fact, it is a story about a person named Raju. Let's find out. Raju is an assistant sales manager in a pharmaceutical company. He has been working there for 6 years. He had always been looking for a job related to economics as he has a master's degree in economics. Recently, he has found a suitable job advertisement for himself. He has 7 days to prepare. Let's see what the advertisement has in it. Please have a look at this advertisement. Job opportunity. Embassy of the United Arab Emirates in Dhaka invites qualified candidates for the following position: economic analyst, which our candidate Raju has in fact been looking for many days. The applicants' steps of getting a job. Let's have a look at the advertisement first. Now consider we did a checklist, but I believe still there is something very important which is missing. Yes, you are right. The CV of the candidate, which is mentioned at the end of this advertisement. Interested applicants are requested to send the CVs, academic and experience certificates within 7 days from the date of publishing this ad. So, before even applying for this job, before even going to the interview board, your CV plays a very vital role. So, what we mean by a CV? Why is it so important? This is our today's topic. Let us go through today's lecture and learn in detail what we mean by CV, why it is so important for our personal and professional life. Let us start. What is a CV? Well, a CV, which stands for Curriculum Vitae, is a document which is used for various purposes such as to get a job or scholarship. It allows you to summarize your educational skills and experience, enabling you to successfully showcase your abilities to the employers. So, first of all, to get a job, and secondly, to apply for a scholarship. And it will showcase your abilities. It will showcase your experience, about your experience, about your academic excellence. And eventually, they will decide whether you are the perfect person for this position or not. So, CV
is very important before applying for a job. Now, we will have a look at a sample CV. Please look carefully. Well, in this first portion, I gave the personal information of the person who is known as Shaukat Hussain. Now, when you apply for this job, your contact details should be there, but when you are writing it in SSC examination, you may omit this email address by using these cross marks. You can just use cross marks and hide the number because it is personal information. Now, you can either use your email address, a valid one, or again, you can add some cross marks or asterisk marks, and then you write it in your SSC examination. Now, at the very beginning, there is objective and then permanent address, mailing address. Then you have your name, your father's name, mother's name, date of birth, nationality, gender, marital status, language proficiency. And then in the second page, you have your interests, your computer skills, and then your educational qualification, which has to be in opposite chronological order, reverse chronological order. That is, the latest one should be at the very beginning, and then it will follow that way. Latest one first, and then the one which you achieved before should be at the very last. And finally, there will be references. Now we will talk in details. We will talk in details about the whole curriculum vitae in our next segment of this class. Please continue with me. Now, as I said, we will go one by one in detail what a CV includes. Now, this is the first page of our CV. Let us go one by one. First of all, objective, which is also known as profile. Now, what we have in objective or profile? Well, a CV profile, that is the objective, is a concise statement. Concise, it means you do not write a lot of things. That highlights your key attributes and helps you stand out from the crowd. It means maybe there is a lot of candidates, but you will be a very special one when your employer will look at your objective. So, this objective has to be very, very catchy. It has to be very interesting because it will single you out from the crowd. You have to make yourself special by writing this particular objective. Now you see your objective, that is the profile, is placed at the beginning of the CV, which picks out a few relevant achievements and skills, while expressing your career aims. So this particular objective is something very important because it will make you very special, and by reading your objective, the employer will decide whether you are the perfect candidate for them or not. Secondly, contact details. So this is our CV. You see we have contact details, and it will include your date of birth, your contact address, your telephone number, nationality, and other things. In case you have a permanent address which is different from your present address, then include both. See, we added both. Mailing address means your temporary address or present address, and permanent address, which is your home address, which is your hometown, which is your father's paternal house. Now, personal details can be written with smaller fonts than the rest of the CV if you want to save space, but you should write your name with bigger font. See, we have done, your name is little bit bigger font and other fonts are little bit smaller because you are the person the employer is looking for. Now, education. In this particular part, which is really very important, you should list and date all previous education, including your professional qualifications. And it has to be in reverse chronological order, which I already mentioned that your latest degree should be on the top. And thirdly, include board or university with passing year, like this way. You give passing year, board or university, at the same time the results. This is very important because the employer wants to know from which institution you obtained your degree, which year you obtained it, and what your result was. And lastly, mention the scholarship if you have received any, or other types of awards
such as Best Students Award, Best Debaters Award, Award for Poetry Recitation, Extemporary Speech, Sports and Games, and so on. So this particular part where you are mentioning about your very special academic excellences, that is your scholarships, your awards, and your extracurricular achievements, which is very important, which will definitely excite the employer. So please mention it immediately after this educational qualification part. Now comes work experience, skills and achievements, which is also very important for an employer to seek inside a candidate. List your work experience in reverse date order, making sure that anything you mention is relevant to the job you are applying for. Suppose you applied in a pharmaceutical company, and if you have a previous job experience in a pharmaceutical company, you must mention, because this particular experience matters a lot. And then skills and achievements, list all your computer skills and other skills like leadership activities, problem solving activities, etc. in this particular part of your CV, which will definitely give the employer an idea about your skills and about your achievements. A CV also includes language skills, your interests, and references. Now we will go deep into this particular part because this is also very important. Now, your language skill is very important. Suppose you know English, but what level you know? And then you also have to mention the 4 skills, that is speaking, reading, writing, and listening. So you can mention the level of your English, whether it is average, good, or very good, because this will also give the employer an idea about your communication skill. If you are excellent, then please mention it, because that helps a lot for international communications. And then interests, you may have so many interests like writing blogs, traveling, listening to music, maybe sports, maybe being a part of drama group, etc. Please mention it, because your creativity also matters. And lastly, references. Here you can mention 2 or 3 important persons, maybe your professor, maybe your mentor, maybe your ex-boss who was very closely attached with you, who can talk about you, who can write references for you, who can write recommendation letters for you. So this part is also very important. Let us watch in full. In this CV, you have your interests. See, traveling, reading, sports, you can mention other skills also, other interests also. And then lastly, references. See, you have someone very special. Here we see a professor from your department. You can also add someone very important in your educational career. Maybe your supervisor of your thesis or your ex-boss. So this is the second page of the CV. Now have a look at the first page also. So if you look here, this language proficiency is also very important. As I already mentioned, your speaking, writing and reading skill of Bengali and English. If you are expert in other languages, for example Arabic, please mention that, because this is also very important for some other particular jobs. As you saw in the very first advertisement, Arabic language was preferred. So if you know Arabic language, maybe writing, maybe speaking, maybe understanding, please mention that, because language proficiency is also very important in your future career. So dear students, I believe you have got a very vivid idea about your CV, about how you should formulate your CV. Now, why a CV is so important? Why? Let us have a look. Well, a CV should present you and your skills. It presents you and your skills in a concise and well-structured way. A well-written CV shows first what is most important but contains all relevant information. To this goal, it is advised that you adapt it suit your target. So you have to focus your target and tailor your CV that particular way. And then CVs are valuable. Why they are valuable? They are valuable and important because they are your first communication with the potential employer.
before you go to the interview board, before you talk in person about your abilities, your CV will talk. So this is the first communication of you with the employer. It should be carefully thought out, designed and written so that it makes an immediate positive impact. There has to be a positive impact on the decision makers. When readers look at your CV, they should be able to quickly gain a clear indication of your experiences and potential. So, remember, if you want to impress your employer, you have to express yourself well. So, your CV will talk on behalf of you, and your CV is going to impress your potential employer. So, your CV is really very important. Now, the size of a CV. A regular CV for business purposes should definitely not go over one A4 sized. This is the measurement, A4 sized page. If one wants to use it for academic purposes and not for a job, the CV can pass that limit. And the additional space is used to describe academic activities like conferences, publications, list, etc. So, do you think you should start preparing your CV now? I highly recommend that you should start preparing your CV right now. Why? Please have a look. Well, first of all, apart from applying for jobs, a CV is also very important because it is going to remind you of what you have done in your career. It is a kind of reminder that these are the things that you have achieved in your career. Secondly, it is helping you to identify any weakness in your skills, work experience of qualification. So when you prepare your CV, you know your lackings, you know where you want to improve. So this CV will help you plan for your future, plan for your career. And thirdly, allowing you to reflect on your career to date. For instance, seeing if you have achieved any targets you previously set yourself. Suppose you have set a goal. Now, have you achieved it? As soon as you prepare your CV, as soon as you tailor your CV, you can reflect, you can think whether you have achieved your particular goal or not. And lastly, refreshing your mind before a job interview. So if you prepare well, if you make your CV well ahead of time, then it will give you confidence. It will make you a very strong candidate. So preparing CV ahead of time, even from now, is very. So I was talking about preparing your own CV. I highly recommend that you should start working from now. But remember, a good CV profile, that is your objective, focuses on the sector you are applying to, as your cover letter will be job specific. Keep CV personal statements short and interesting. Maybe 100 words is a perfect length. Now, cover letter. Cover letter. This is the CV. This is the beginning of a CV. I think you can have a look at this and you can start planning that your CV will look like this particular one. But we have just come to know one another attribute, cover letter. What we mean by a cover letter? Is it very important? Is it an attribute of our CV? Well, let's learn. Now, writing a cover letter. A cover letter is a letter that has to accompany a CV. That means this cover letter comes with the CV. It is an inseparable part of the CV. It usually refers to the advertisement for the post a candidate is applying for, with dates and source of advertisement. Remember, dates and source of the advertisement, and a brief note on applicant's background and qualification. The applicant's CV has to be enclosed or attached with the cover letter. So cover letter is very important. In fact, it comes even before the CV. Now we will have a look at some sample cover letters. I have prepared 2 cover letters for you. Please have a look. This is the first one. See, first there should be date and then the employer. You should mention at the very beginning. Then you may start with dear sir or just sir.
Then write a very simple one. I would like to apply for the position of library assistant in your library, advertised in the Daily Star on 25th November 2020. Please see my CV. It means you are talking about your CV. You have just invited your employer to have a look at your CV and other relevant papers sent you as attachment with this mail. I'll be looking forward to your responses, best figures, and then you mention your name and you sign here. The sample cover letter too, also almost same. There should be date and the employer or the person which you have to address should be there. And then you start in that way. I'm interested in applying for the position of a weekend sales assistant advertised in the Daily Bangladesh Today on 20 July 2020. I have some experience of working as a salesperson. So you have mentioned about your experience. In supermarkets like Agora and Nandan, I have attached my CV to provide you with details of my educational qualification and experiences. Sincerely yours, and then you write your name and you sign here. So this is how you prepare your cover letter, which is really very important because it comes before the CV and it is in fact a kind of invitation to the employer so that he may have a look at your CV. So we have learned how to write cover letters and CV. Now homework. Here is an old advertisement. I have collected an old advertisement from newspaper for jobs for school students. So this is opportunity for you. You are a school student. Who knows? You may have this kind of opportunity. So prepare from now. Apply with a cover letter and a CV for a position you like. So this is the advertisement. Holiday jobs for school students, a reputed international organization dealing with different children issues is recruiting some school children for holiday jobs. The jobs will be only during school holidays. So it is preferable for you, both weekly holidays and long and short vacations. It will be an interesting experience for students. Payment will be hourly basis, but quite attractive. Positions, data collectors from schools or primary school about their opinions regarding their English textbook from different districts. Number of positions, 50 from each district, which is really nice. There are other opportunities. There were application deadlines since I told you that it is an old advertisement. So think of now. Who knows, you may have this kind of advertisement in this year, 2020 or maybe 2021. And your qualification, only students of class 9 and 10 can apply. Another interesting attribute is that a testimonial from head teacher is required. So I wish you good luck with your CV, and I'm sure you can have the best CV one can make. Wish you good luck. Keep learning English, keep working with your CV, and have a nice day. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমাদের আজকের আলোচনায় স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে চতুর্থ অধ্যায় নিয়ে।
আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার উপর জলবায়ুর প্রভাব। চলো এখন আমরা দেখে নিই যে আজকের এই আলোচনা থেকে আমরা কি কি শিখব। আজকের আলোচনায় আমরা সর্বপ্রথম যেটি শিখব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের উপরে বা জনজীবনের উপরে বাংলাদেশের যে জলবায়ু বা প্রকৃতির প্রভাব কেমন সেটি সম্পর্কে জানব। তারপর আমরা জানব ভূমিকম্পের ধারণা ও কারণসমূহ। তারপর আমরা পড়ব বিশ্বের ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত কয়েকটি দেশের পরিস্থিতি নিয়ে। এরপর আমরা পড়ব বাংলাদেশকে ভূমিকম্প প্রবণ অঞ্চল বলার কারণগুলো কি সেটা নিয়ে। চলো এখন তাহলে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। তো এখন আমরা আলোচনা করব বাংলাদেশের মানুষের জনজীবন ও জীবিকার উপর জলবায়ুর প্রভাব। প্রথমে বলে নিচ্ছি যে বাংলাদেশের মানুষের জনজীবন বা জীবিকার উপরে এই আমাদের যে প্রাকৃতিক সম্পদ বা হচ্ছে প্রকৃতি, এই দুটোরই কিন্তু ভালো এবং মন্দ দু ধরনেরই একটি প্রভাব আছে। তো এখন আমরা একে একে দেখব যে কি ধরনের প্রভাব এবং কেন কোন ধরনের ঘটনার কারণে হয়ে থাকে। তো প্রথমে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আর্থসামাজিক জীবন প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের উপর অনেক নির্ভরশীল। তার মানে বাংলাদেশের মানুষ তার জীবন জীবিকা উপার্জনের জন্য অনেকভাবে কিন্তু প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভরশীল। কিভাবে সেটি হচ্ছে যে যখন আমরা দেখি যে শীতকালে কিছুটা বৃষ্টি হচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে এই পানিটাই দরকার ছিল আমাদের যে শীতকালীন শাকসবজি, তৈলবীজ এবং ডাল, বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য, তার মানে এই বৃষ্টিটা কিন্তু আমাদের ফসল ফলাতে সাহায্য করলো। ঠিক একইভাবে যখন বর্ষাকালে আমাদের দেশে বৃষ্টি হয়, সেটিও কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে ফল উৎপাদন করতে সহায়তা করে। এই ফল চাষী যারা আছে তারা কিন্তু ব্যাপকভাবে এই বৃষ্টির উপরে নির্ভর করে। যদিও অনেক সময় ঝড় বৃষ্টি এসে এই ফসলগুলোর ক্ষতি করে, কিন্তু সীমিত আকারে বৃষ্টি যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমাদের দেশের মানুষের জীবিকা উপার্জনে অনেকখানি সহায়তা করে থাকে। এছাড়াও বিভিন্ন দিক আমরা যেমন বলতে পারি যে উপকূলে যারা থাকে তারা কিন্তু অনেকটাই প্রকৃতির উপরে নির্ভরশীল তাদের উপার্জনের জন্য। কেননা তারা জেলে হিসেবে কাজ করে, তারা নদীতে মাঝি হিসেবে কাজ করে, আবার হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মানুষ ট্রলার নিয়ে অনেক দূরে মাছ ধরতে যায়। তো তখন যদি কোনো প্রাকৃতিক ঝড় আসে, তখন দেখা যায় যে সেই ট্রলারটি ডুবে যায়, তাদের জানমালের ক্ষতি হয়। কিন্তু আবার একই সাথে বন্যায় যখন পানি আসে, ঘরবাড়ি ভেসে যায়, কিন্তু সেই যে পলিমাটি, সেই পলিমাটি কিন্তু আমাদের দেশের মাটিকে অনেক বেশি উর্বর করে তোলে। পরবর্তীতে সেই জমিতে চাষাবাদ করলে অনেক বেশি ফসল উৎপাদিত হয় এবং তাতে কৃষকের মুখে হাসি ফোটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জনজীবনের উপরে জলবায়ু বা প্রকৃতির যে যেমন আশীর্বাদ রয়েছে, তেমনি সেটি আমাদের কাছে অনেক সময় অভিশাপ রূপেও ফিরে আসে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের জনজীবনে প্রকৃতি এবং বাংলাদেশের যে জলবায়ু, তার ভূমিকা অনেক বেশি। জনজীবনের সাথে শুধু আর্থসামাজিক দিক থেকে কিন্তু নয়, আমাদের দেশে সামাজিক পরিস্থিতিতেও কিন্তু আমাদের এই জলবায়ুর ভূমিকা অনেক বেশি। কেননা মাঝে মাঝে আমরা দেখতে পাই যখন অতিবৃষ্টির জন্য বন্যা অথবা ভূমিধস হয়, তখন দেখা যায় যে অনেক মানুষ বাধ্য হয়েই বাড়িঘর ছেড়ে তারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায়। তাতে তাদের দেখা যায় পরিবারে ভাঙন আসে, তাদের পারিবারিক এবং মানসিক একটি অশান্তির সৃষ্টি হয়। পরিবেশের সাথে সাথে জীবন জীবিকার সম্পর্কটা যেহেতু অনেক বেশি গভীর, তাই হচ্ছে আমরা দেখতে পাই যে পরিবেশ পরিস্থিতির জন্য উপার্জন থেকে শুরু করে সামাজিক এবং পারিবারিক দিকেও অনেক ধরনের পরিবর্তন আসে। আবার জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের সাথে অনেকে খাপ খাওয়াতে ব্যর্থ হয়, আর সেই ব্যর্থতা থেকেই কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায় প্রাণী জগতের অনেক প্রাণী, বিলুপ্ত হয়ে যায় জীববৈচিত্র্য এবং অনেক খাদ্য উৎপাদনও কমে যায়। এতে ক্ষুধা ও দারিদ্রতা বেড়ে যায়। উপকূলীয় অঞ্চলের জেলেদের পেশাও ধীরে ধীরে বদলে যাচ্ছে।
কেননা বহু জেলে জীবিকার টানে শহরে কর্মের খোঁজে ছুটে আসছে এবং এবং তারা পরবর্তীতে দেখা যাচ্ছে যে শহরে বসবাস করা শুরু করে দিয়েছে এবং শহরে কিন্তু ঘনবসতি তৈরি হয়ে যাচ্ছে। তাই সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি যে পারিবারিক, সামাজিক এবং আমাদের আর্থসামাজিক দিকে জলবায়ুর একটি বিরাট বড় ভূমিকা রয়েছে। আমাদের আলোচনার এই পর্যায়ে আমরা এখন জানব ভূমিকম্পের ধারণা নিয়ে। ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এই ভূমিকম্পের কারণে কিন্তু যুগে যুগে অনেক নিদর্শন মাটির তলায় একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। গত 4000 বছরে প্রায় 1,50,00,000 মানুষ এই ভূমিকম্পে মৃত্যুবরণ করেছে। এখন আমরা এই ভূমিকম্প কেন হয় এবং কিভাবে হয় সেই সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞানীরা মনে করেন যে ভূত্বকের নিচের অংশে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়। এই তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং সেখানে প্রবল শক্তি উৎপন্ন হয়ে ভূত্বকের বিভিন্ন অংশে আলোড়ন ও পরিবর্তন সাধন করছে। অভ্যন্তরীণ এই শক্তি দ্বারা ভূত্বকের এই পরিবর্তন আকস্মিক প্রক্রিয়া ও ধীর প্রক্রিয়ায় সংগঠিত হয়। আকস্মিকভাবে পরিবর্তনকারী শক্তির মধ্যে ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রধান। এখানে তেজস্ক্রিয় পদার্থ বলতে এমন কিছু পদার্থকে বোঝাচ্ছে যা থেকে ক্রমাগত শক্তি নির্গত হয়। এই ব্যাপারগুলো তোমরা আগের ক্লাসে হয়তো পড়েছো, যদি না পড়ো তাহলে তোমরা যখন আরেকটু বড় হবে তখন এই বিষয়ে বিস্তারিত তোমরা জানতে পারবে। এখন আমরা জানবো যে ভূমিকম্প কাকে বলে। কখনো কখনো ভূপৃষ্ঠের কিছু অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এই কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচন্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকেই ভূমিকম্প বলে। তোমরা এখন বুঝতে পারছো যে ভূমিকম্প কাকে বলে? বললো যে এখানে বলা হয়েছে যে ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনগুলোকেই ভূমিকম্প বলে। ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বলে। ইংলিশে একে বলা হয় ফোকাস। কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের ভূপৃষ্ঠের নাম হলো উপকেন্দ্র। যেখান থেকে ভূমিকম্পের কেন্দ্রটি উৎপন্ন হয় তার ঠিক উপরে ভূপৃষ্ঠের যে অংশটি রয়েছে সেটিকে বলা হয় উপকেন্দ্র। কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে চারদিকে কমে যায়। আলোচনার এই পর্যায়ে আমরা জানব ভূমিকম্পের কারণগুলো নিয়ে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন যে নির্দিষ্ট কিছু অঞ্চল ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, কেননা এখানকার প্লেটগুলোতে কিছু এমন ব্যাপার রয়েছে যার কারণে এই ভূমিকম্পগুলো সংঘটিত হয়। এখন জেনে নিই প্লেটগুলো কি। প্লেটগুলো পৃথিবীর ভূত্বককে ব্যবচ্ছেদ করলে দেখা যায় যে বড় বড় 8টি টুকরো এবং আঞ্চলিক 6টি টুকরোতে পৃথিবী বিভক্ত। এগুলোই এক একটি প্লেট, যাকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলোর সংঘর্ষই মূলত ভূমিকম্প হওয়ার পিছনে অনেক বড় কারণ হিসেবে কাজ করে। তবে ভূমিকম্প প্রবণ এলাকার অন্য একটি বৈশিষ্ট্য যে এখানে অনেক নবীন পর্বতমালা থাকে। তো এখন আমরা দেখে নেব যে ভূমিকম্প হওয়ার পিছনে মূল কারণগুলো কি কি। প্রথমে যেটি আসছে সেটি ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল ধরার কারণে অনেক সময় আকস্মিক ভূ আলোড়ন সৃষ্টি হয়, সেই কারণে ভূমিকম্প হয়ে থাকে। আবার আমরা এটাও বলতে পারি যে আগ্নেয়গিরির যে লাভা নির্গত হয়, সেই লাভা যখন প্রচন্ড শক্তিতে বের হয়ে আসে তখনও ভূমিকম্প হয়ে থাকে। পরবর্তী কারণটি ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হয়ে যায়। সেই সময় দেখা যায় যে প্লেটের কিছু অদল বদল বা পরিবর্তন আসে, সেক্ষেত্রেও ভূমিকম্প হয়ে থাকে। এছাড়াও রয়েছে যে যদি ভূত্বকের কোন স্থানে শিরা ধসে পড়ে তাহলেও সেটি একটি শক্তি সঞ্চার করে এবং সেই শক্তি থেকেই কিন্তু ভূমিকম্পটি হয়ে থাকে। আবার দেখা যায় যে অনেক সময় পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটি অপরটি সীমানা বরাবর ঢুকে যায় এবং সেটি তলদেশে ঢুকে যায়।
এছাড়াও রয়েছে আরেকটি কারণ, সেটি হচ্ছে পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটি অপরটির সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়লে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে দেখা যায় যে দুটি প্লেটের মধ্যে একটি সংঘর্ষ হচ্ছে এবং সেই সংঘর্ষের ফলে ভূমিকম্প সংঘটিত হয়। এখন আমরা ভূমিকম্পের ফলাফল সম্পর্কে জানব। আলোচনার এই পর্যায়ে আমরা আলোচনা করব ভূমিকম্পের ফলে কি কি হয় সেটা নিয়ে। যদিও আমরা জানি যে ভূমিকম্প এখন পর্যন্ত আমাদের পুরো বিশ্বে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি সাধন করেছে, সেই সবকিছু নিয়েই আমরা একটি আলোচনা করব। এখন দেখি কি কি হয়। ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায়। এই সমস্যাটি প্রায়শই দেখা যায় যে ভূমিকম্পের ফলে নদীর গতিপথ একদিকে ছিল সেটি পরিবর্তিত হয়ে অন্যদিকে চলে গিয়েছে। আবার অনেক সময় নদীর মুখ বন্ধ হয়ে যায়, নদী মুখ বন্ধ হয়ে গিয়ে নদীর যে প্রবাহ সেটিও বন্ধ হয়ে যায়, ফলে সেই নদীটি একটি হ্রদে রূপান্তরিত হয়। আবার আমরা এটি জানি যে যখন ভূমিকম্প হয় বা সাগর তলে যখন ভূমিকম্প হয় তখন অনেক সময় সাগরের যে পানি সেটি অনেক নিচে নেমে আসে এবং তার কিছুক্ষণ পরে কিন্তু 15-20 ফুট উঁচু হয়ে আসে হচ্ছে বিশাল আকারের ঢেউ এবং সেই ঢেউটি আসছে পড়ে সমুদ্র সৈকতে। পরবর্তীতে যেটি আমরা জলোচ্ছ্বাস হিসেবে সেটিকে গণ্য করি। তবে এই ধরনের জলোচ্ছ্বাসকে আমরা সুনামি বলে ডাকি। 2004 সালে যে ভয়ঙ্কর সুনামিটি হয়েছিল তার ফলে বিভিন্ন দেশ কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর আমরা দেখতে পাই যে সমুদ্রের নিমজ্জিত হয়ে যাওয়া কোন স্থান, অনেক সময় দেখা যায় যে ভূমিকম্পের ফলে কোন স্থান একদম সমুদ্রের গর্ভে চলে যায়। আবার এরকমও হয়েছে যে সমুদ্রের গর্ভে নিমজ্জিত থাকা কোন স্থান উপরে উঠে এসেছে। এছাড়া আমরা দেখতে পাই যে যোগাযোগ ব্যবস্থায় সমস্যা হওয়া, অনেক সময় ভূমিকম্পের ফলে রাস্তার ভেতরে ফাটল ধরে যায়, আবার যে কালভার্ট বলুন ব্রিজ বলুন এগুলো ভেঙে পড়ে। এই সমস্ত সমস্যা ভূমিকম্পের ফলে প্রতিনিয়তই ঘটে থাকে। এখন আমরা দেখব ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসের যে পদক্ষেপগুলো নেওয়া যায় সে সম্পর্কে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সঠিক পূর্বাভাস ক্ষয়ক্ষতির হার কমাতে সাহায্য করে। যদি কোনো আমরা আগে থেকেই জানতে পারি যে এই ধরনের একটি প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে তাহলে আমরা আগে থেকেই সচেতন হতে পারি, সেই ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে আসবে। বিশেষ করে দুর্যোগের উৎপত্তি স্থল, সময়, স্থায়িত্বকাল এবং এর শক্তিমাত্রা ও সম্ভাব্য কবলিত এলাকা সম্পর্কে যদি পূর্বাভাস পাওয়া যায় তাহলে সেটি আরো ভালো হয়। অন্যান্য দুর্যোগের চেয়ে ভূমিকম্পের প্রকৃতিটি আলাদা। এটি অকস্মাৎ সংঘটিত হয় এবং খুবই ক্ষণস্থায়ী এবং ভূ অভ্যন্তরে গঠিত হয়ে থাকে, ফলে সরাসরি পর্যবেক্ষণের কোনো সুযোগ এখানে থাকে না। তারপরেও কিছু পদক্ষেপ নিলে ভূমিকম্প অনুমানের সহায়ক হবে এবং জানমালের ক্ষয়ক্ষতির ব্যাপকতা কিছুটা হলেও হ্রাস পাবে। বিজ্ঞানীরা অনুমান করেছেন যে যে সমস্ত অঞ্চলে গত 100 বছরে ভূমিকম্প হয়নি অথচ সাধারণভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত আছে সেখানে ভূমিকম্পের সম্ভাবনা খুবই বেশি। এগুলোর মধ্যে কিন্তু দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মধ্য জাপান, মধ্য চিলি, তাইওয়ান এবং সুমাত্রার পশ্চিম অঞ্চলও রয়েছে। এই সমস্ত অঞ্চলে আগামী কয়েক দশকের মধ্যে রিক্টার মানে উচ্চমাত্রায় ভূমিকম্পের সম্ভাবনা আছে। তাই আমাদের উচিত যে বাড়ি তৈরির সময় মাটি পরীক্ষা করে বিশেষজ্ঞ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ির ভিত মজবুত করে তৈরি করা, বাড়ি তৈরির সময় দুটি বাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, বাড়ি থেকে বের হওয়ার একাধিক পথ রাখা এবং বহুতল ভবনে জরুরি সিঁড়ি তৈরি করা, বিদ্যুৎ ও গ্যাস লাইন ত্রুটিমুক্ত রাখতে হবে, বাড়ির আসবাবপত্র যথাসম্ভব কাঠের হওয়া ভালো হয়। প্রতিটি বাড়িতে সদস্যদের জন্য হেলমেট রাখতে হবে এবং ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাসের সুইচ বন্ধ আছে কিনা সেটি খেয়াল করতে হবে। তাড়াহুড়ো না করে আমরা যদি তাড়াতাড়ি খোলা জায়গায় আশ্রয় নেই তাহলে সেটি আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। এ ধরনের পদক্ষেপ যদি আমরা নিতে পারি তাহলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতিটা অনেকাংশেই কমে আসবে। বিশ্বের সকল জায়গায় কিন্তু সমানভাবে ভূমিকম্প প্রবণ নয়। কিছু জায়গায় ভূমিকম্প হওয়ার প্রবণতা বেশি এবং কিছু জায়গায় তার সম্ভাবনা কম। ভূমিকম্প হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে আমরা পৃথিবীকে 3টি ভাগে ভাগ করতে পারি। সেটি হচ্ছে
প্রশান্ত মহাসাগরীয় অংশ, ভূমধ্য সাগরীয় হিমালয় অংশ এবং মধ্য আটলান্টিক মহাসাগরীয় শৈলশিরা অংশ। এখানে প্রশান্ত মহাসাগরীয় অংশের মধ্যে জাপান, ফিলিপাইন, চিলি হচ্ছে অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের ভূমিকম্পের কারণগুলো নিয়ে। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানার কাছে অবস্থিত। এ কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভূমিরূপ ও ভূ অভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশে ভূ আলোড়নজনিত শক্তি কার্যকর এবং এর ফলে এখানে ভূমিকম্প হয়। এখান থেকে যেটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের ভূমিরূপ ও ভূ অভ্যন্তরীণ কাঠামোর কারণে বাংলাদেশে ভূ আলোড়নজনিত শক্তিটি কার্যকর অবস্থায় রয়েছে, যার কারণে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার প্রবণতাটি বেশি। মানবসৃষ্ট প্রাকৃতিক কারণে দেশের কিছু অংশ দেবে যাচ্ছে, আবার কিছু অংশ কেঁপে উঠছে। এভাবে ভূস্ফীতির ফলে দেখা যায় যে ভূমিকম্পের সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে। পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের কারণে ফাটলের সৃষ্টি হয়। ভূমিরূপজনিত কারণেও ভূমিকম্পের সম্ভাবনা দেখা দেয়। পাহাড় কাটা সহ মানবসৃষ্ট কারণে বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে একটি বিষয় পরিষ্কার যে দেখা যাচ্ছে শুধুমাত্র প্রাকৃতিক কারণই নয়, বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বৃদ্ধির সাথে মানবসৃষ্ট কারণও রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পাহাড় কাটা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলয়ে অবস্থিত। বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে। আমি আবারও বলছি, টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে। ভূস্তরের ভূমিকম্প প্রবণ ইন্ডিয়ান প্লেট ও মিয়ানমার সাবপ্লেটের মাঝখানে বাংলাদেশ অবস্থিত। তাহলে বাংলাদেশ কোথায় অবস্থিত? বাংলাদেশ হচ্ছে ভূস্তরের ভূমিকম্প প্রবণ ইন্ডিয়ান প্লেট এবং মিয়ানমার সাবপ্লেটের মাঝখানে অবস্থিত। ভূতাত্ত্বিকদের মতে বাংলাদেশের অভ্যন্তরে ও এর পার্শ্ববর্তী বিশেষ করে উত্তর এবং পূর্ব দিকে ভূমিকম্প হওয়ার মতো যথেষ্ট ফল্ট বা চ্যুতি বিরাজ করছে। বাংলাদেশে তাহলে পূর্ব এবং উত্তর দিকে ভূমিকম্প হওয়ার মতো ফল্ট রয়েছে বা চ্যুতি রয়েছে। এই চ্যুতি আসামের ডাউকি ডেঞ্জার চ্যুতির সাথে সংযুক্ত। কোন চ্যুতির সাথে সংযুক্ত? সেটি হচ্ছে ডাউকি ডেঞ্জার চ্যুতির সাথে সংযুক্ত। এই ডেঞ্জার ফল্ট লাইনে অবস্থান করছে বাংলাদেশের সিলেট জেলা। বাংলাদেশের সিলেট জেলা বলতে গেলে তাহলে বেশ ভালো রকম ঝুঁকির মধ্যেই রয়েছে। 1989 সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলয় সংবলিত মানচিত্র তৈরি করেন। এতে তিনটি বলয় দেখানো হয়েছে। প্রথম বলয়কে প্রলয়নকারী এবং দ্বিতীয় বলয়কে বিপজ্জনক এবং তৃতীয় বলয়কে লঘু বলে বর্ণনা করা হয়েছে। এই বলয় সমূহকে বলা হয় সিসমিক রিস্ক জোন। প্রলয়নকারী বলয়ে রয়েছে বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। আমি আবারও বলছি, প্রলয়নকারী বলয়ের মধ্যে রয়েছে বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। এছাড়া বিপজ্জনক বলয়ে রয়েছে ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও রাঙামাটি। আমি আবারও বলছি, বিপজ্জনক বলয়ে রয়েছে ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও রাঙামাটি। তোমাদের জন্য এই জেলাগুলো জানা কিন্তু খুব দরকারি। এছাড়াও লঘু বলয়ে বাংলাদেশের অন্যান্য এলাকাগুলো রয়েছে। তার মানে বাংলাদেশের কোনো অঞ্চলই কিন্তু এই ভূমিকম্প হওয়ার প্রবণতার বাইরে নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি
নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের উপর চতুর্থ ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তিনটি। আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমযোজী বন্ধন, যাকে আমরা ইংরেজিতে জানি কোভ্যালেন্ট বন্ডস নামে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আমরা গত ক্লাসে আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন নিয়ে পড়াশোনা করে এসেছি এবং আজকে আমরা জানবো সমযোজী বন্ধন। তো এই আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা বলি আয়নিক যৌগ এবং সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা বলি সমযোজী যৌগ। আমরা এই আয়নিক যৌগ ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো সেটি হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধনকে আমরা ইংরেজিতে জানি মেটালিক বন্ড হিসেবে। ধাতব বন্ধন কিভাবে গঠিত হয় এবং এর কিছু বৈশিষ্ট্য নিয়েও আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি সমযোজী বন্ধন নিয়ে আলোচনা। আমরা গত ক্লাসে জেনে এসেছি ক্যাটায়ন ও অ্যানায়ন তারা পরস্পরের কাছাকাছি এসে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে এবং এই বন্ধনকেই আমরা বলি আয়নিক বন্ধন। এখন প্রশ্ন হচ্ছে, বলতো যখন দুটি অধাতব পরমাণু পরস্পরের কাছাকাছি আসবে তখন কি ঘটবে? যখন দুটি অধাতব পরমাণু পরস্পরের কাছাকাছি আসবে তখন কিন্তু কোনো দাতা পরমাণু নাই। আয়নিক বন্ধনের বেলায় কি হচ্ছে, আমার একটি ধাতব পরমাণু থাকছে এবং একটি অধাতব পরমাণু থাকছে। ধাতব পরমাণু ইলেকট্রন দান করছে, অধাতব পরমাণু ওই ইলেকট্রন গ্রহণ করছে এবং তারা পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হচ্ছে। কিন্তু সমযোজী বন্ধনের বেলায় আমরা কি বলছি, আমরা দুটি অধাতব পরমাণুর কথা বলছি। তাহলে যখন আমরা দেখব যে দুটি অধাতব পরমাণু পরস্পরের কাছাকাছি আসছে তখন তারা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম আয়নিক বন্ধনে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন হয় এবং সমযোজী বন্ধনে কি হয়, সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার হয়। আমরা কিন্তু প্রথম ক্লাসে জেনে এসেছি যে অণু গঠন কালে মৌলসমূহের পরমাণু দুই ভাবে আচরণ করে, হয় তারা ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে, অথবা তারা পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করবে। সমযোজী বন্ধন হচ্ছে সেই বন্ধন যাদেরকে আমরা বলছি তারা পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করবে। কারা? অধাতব পরমাণু। আমার দুটো অধাতব পরমাণু যখন পরস্পরের কাছাকাছি আসবে তখন তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে এবং এই রেখাগুলোকে আমরা বলি বন্ধন। এবং এই যে বন্ধন, এই ধরনের বন্ধন আমরা যেখানে দেখব আমরা বলে দিতে পারি যে ওই যৌগে সমযোজী বন্ধন উপস্থিত এবং সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগগুলোকেই আমরা বলছি সমযোজী যৌগ। তো আমরা যদি একটি উদাহরণ দেখি, আমরা দেখছি হাইড্রোজেন পরমাণুর বাইরে শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। আমি যদি আরেকটি হাইড্রোজেন পরমাণু আনি তাহলে দেখব তারও বাইরে শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। এই যে দুটি অধাতব পরমাণু যখন পরস্পরের কাছাকাছি আসে, আমরা কিন্তু জানি পর্যায় সারণীতে হাইড্রোজেন পরমাণুর কাছাকাছি কোন নিষ্ক্রিয় গ্যাসটি আছে বলতো? হিলিয়াম। তাহলে হিলিয়ামের বাইরে শক্তি স্তরে ইলেকট্রন আছে দুইটি এবং হাইড্রোজেনের বাইরে শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি। তাহলে আমরা খুব সহজেই অনুমান করতে পারছি যে হাইড্রোজেন পরমাণু তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে, মানে রিক্ত অবস্থা পেতে চাইবে, অর্থাৎ তার বাইরে শক্তি স্তরে সে দুটি ইলেকট্রন চাইবে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য। তাহলে হাইড্রোজেন পরমাণু আমরা জানি হাইড্রোজেন একটি অধাতু। আমার কাছে এখানে দুটি হাইড্রোজেন পরমাণু বা দুটি অধাতু পরমাণু আছে যারা কিন্তু দাতা পরমাণু না, যারা ইলেকট্রন দান করে না। সুতরাং এই হাইড্রোজেন পরমাণু দুটো তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করবে এবং শেয়ার করার পরে আমরা দেখব উভয় পরমাণুর বাইরে শক্তি স্তরে দুইটি ইলেকট্রন আছে। এর মানে উভয় হাইড্রোজেন পরমাণুর বাইরে শক্তি স্তরে যখন দুটি করে ইলেকট্রন থাকবে তখন কিন্তু আমরা বলতে পারবো যে সেই দুইটি হাইড্রোজেন পরমাণু তাদের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। এবং এভাবেই আমরা দেখতে পাবো যে হাইড্রোজেন এর মধ্যে যে বন্ধনটা গঠন হয়েছে ওই বন্ধনে দুইটি ইলেকট্রন আছে এবং এইভাবে গঠিত বন্ধনকে আমরা বলছি সমযোজী বন্ধন এবং এই জন্যই হাইড্রোজেনকে আমরা বলছি সমযোজী যৌগ। তাহলে আমরা কি পেলাম? সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা বলছি সমযোজী যৌগ। আমরা এই সমযোজী যৌগে যে ইলেকট্রনের শেয়ার হয় এই বাইরের শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে আমরা সাধারণত ডট বা ক্রস দিয়েও প্রকাশ করে থাকি। এবার যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, আমরা জানি পানির অণুতে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়। তাহলে আমরা দেখব অক্সিজেনের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি এবং হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি করে। দুটি হাইড্রোজেন পরমাণু যখন একটি অক্সিজেন পরমাণুর কাছাকাছি আসে তখন অক্সিজেন পরমাণুর বাইরের শক্তি স্তরের ইলেকট্রন একটি করে হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি OH বন্ধন রয়েছে এবং এভাবে গঠিত যৌগকে আমরা। এবার আমরা জানবো আয়নিক ও সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য নিয়ে।
আয়নিক যৌগ ও সমযোজী যৌগের প্রথম যে বৈশিষ্ট্য নিয়ে আমরা জানবো তা হচ্ছে গলনাঙ্ক ও স্ফুরণাঙ্ক। তো আমরা শুরুতে একটু জেনে রাখবো যে যে সকল যৌগে আয়নিক বন্ধন আছে তাদেরকেই আমরা বলছি আয়নিক যৌগ, এবং যে সকল যৌগে সমযোজী বন্ধন আছে তাদেরকে আমরা বলছি সমযোজী যৌগ। তো আমরা আরেকটা বিষয় এখানে মনে রাখবো যে সমযোজী যৌগের তুলনায় আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুরণাঙ্ক বেশি হয়। কেন? আমরা জানি আয়নিক যৌগগুলোতে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এতে করে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকে, তাই তাদেরকে পরস্পর থেকে দূরে সরাতে গেলে বা গলিয়ে ফেলতে গেলে আমাদের অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। এজন্যই আমরা দেখি যে আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক বা স্ফুরণাঙ্ক অনেক বেশি হয়। আমরা যদি একটি উদাহরণ দেখতে চাই, আমরা যদি একটি আয়নিক যৌগ নিই সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের স্ফটিকটা কিভাবে গঠিত হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য সোডিয়াম আয়ন এবং অসংখ্য ক্লোরাইড আয়ন তারা পরস্পরের কাছাকাছি থেকে ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত হয়ে এই স্ফটিক কাঠামোটি গঠন করছে। এতে করে যেটা হয় যে এদেরকে পরস্পর থেকে অনেক দূরে সরাতে গেলে বা গলিয়ে ফেলতে চাইলে অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। এই জন্যই আমরা বলি যে আয়নিক যৌগের গলনাঙ্ক বা স্ফুরণাঙ্ক বেশি হয়। অপরদিকে সমযোজী অনুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বলতে কাজ করে আসলে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, যার ফলে সমযোজী যৌগে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম হয় এবং এদেরকে খুব সামান্য তাপেই পরস্পর থেকে দূরে সরিয়ে ফেলা যায় বা তারা বলতে শুরু করে, যার ফলে আমরা বলতে পারি সমযোজী যৌগের গলনাঙ্ক কম। একইভাবে সমযোজী যৌগের স্ফুরণাঙ্ক অনেক কম হয়। আমরা সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি অন্য যে কোনো আয়নিক যৌগ নিয়ে কাজ করি, যেমন পটাশিয়াম ক্লোরাইড কিংবা কপার সালফেট, সোডিয়াম নাইট্রেট, আমরা দেখব যে প্রত্যেকটি আয়নিক যৌগই উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুরণাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। পক্ষান্তরে আমরা সমযোজী যৌগের বেলায় দেখব যেমন পানি, চিনি, এগুলোর গলনাঙ্ক বা স্ফুরণাঙ্ক অনেক কম হয়। এবার আমরা জানবো আয়নিক যৌগ সমযোজী যৌগের আরেকটি বৈশিষ্ট্য নিয়ে, সেটি হচ্ছে দ্রাব্যতা বা দ্রবণীয়তা, যাকে আমরা ইংরেজিতে সলিবিলিটি নামে চিনি। আচ্ছা, একটু চিন্তা করো তো, আমাদের বাসায় কিছু নিত্য ব্যবহার্য সামগ্রী আছে, যেমন খাবার লবণ, যেটাকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড। তোমরা কি কখনো দেখেছো যে গ্লাসের পানিতে আমরা যখন খাবার লবণ মিশাই তখন সেই খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে যায়? আবার পানিতে যদি কখনো সরিষার তেল বা কেরোসিন পড়ে তাহলে আমরা দেখবো পানিতে কিন্তু সরিষার তেল বা কেরোসিন দ্রবীভূত হয়ে যাচ্ছে না। এতে করে আমরা কি বলতে পারি? সোডিয়াম ক্লোরাইড, যে কিনা একটি আয়নিক যৌগ, সে পানিতে দ্রবীভূত হয়ে যায়, এবং কেরোসিন বা সরিষার তেল, যারা কিনা সমযোজী যৌগ, তারা পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু ব্যতিক্রম তো সবকিছুতেই থাকে, তাই না? তাহলে একটু চিন্তা করো তো, সিলভার ক্লোরাইড সেও কিন্তু একটি আয়নিক যৌগ, কিন্তু মনে রাখবে সিলভার ক্লোরাইড আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও সে কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। আবার আমরা যদি চিন্তা করি চিনি, চিনির পানি বা চিনির শরবত আমরা সবাই খেয়েছি। আমরা যদি কোনো বিকারে বা গ্লাসে পানির মধ্যে চিনি নিয়ে সেটা নাড়তে থাকি তাহলে দেখব চিনি কিন্তু পানিতে দ্রবীভূত হয়ে গেছে। তো চিনি একটি সমযোজী যৌগ, তারপরও সেটি পানিতে দ্রবীভূত হচ্ছে। সুতরাং আমরা কি বলতে পারি যে কিছু ব্যতিক্রম ছাড়া আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে এবং কিছু ব্যতিক্রম ছাড়া সমযোজী যৌগ পানিতে সাধারণত দ্রবীভূত হয় না? আমরা একটি ব্যতিক্রম এরকম উদাহরণ দেখার চেষ্টা করব। আমরা যদি পানির অণুর কথা চিন্তা করি, আমরা সবাই কিন্তু জানি যে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে পানির একটি অণু গঠন করে। আমরা জানি সমযোজী বন্ধনে কি হয়। আমরা জানি সমযোজী বন্ধনের বেলায় অক্সিজেনের একটি ইলেকট্রন হাইড্রোজেনের একটি করে ইলেকট্রনের সাথে শেয়ার করে একটি বন্ধন গঠন করে। এই যে আমরা যে রেখাটি দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু আমরা জেনে আসছি যে এটাকে আমরা বলি বন্ধন। তো এখানে আমরা কি জানলাম যে অক্সিজেনের একটি ইলেকট্রন হাইড্রোজেনের একটি ইলেকট্রনকে শেয়ার করে তার একটি বন্ধন গঠন করলো, এবং এই বন্ধনে আমরা দেখতে পাচ্ছি দুটি ইলেকট্রন আছে। এবং এইভাবে যে বন্ধনগুলো গঠন হয়, মানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনগুলো গঠন হয়, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে কিন্তু আমরা বলি সমযোজী বন্ধন। একইভাবে অক্সিজেনের আরেকটি ইলেকট্রন হাইড্রোজেনের আরেকটি ইলেকট্রনের সাথে শেয়ারের মাধ্যমে আরেকটি সমযোজী বন্ধন গঠন করে, এবং ওই বন্ধনেও কিন্তু দুটি ইলেকট্রন আছে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে একটি সমযোজী বন্ধনে দুটো করে ইলেকট্রন থাকে, এবং এই দুটো ইলেকট্রন কাদের মধ্যে শেয়ার হয়েছে? একটি অক্সিজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যে এই ইলেকট্রনগুলো শেয়ার হয়েছে। কিন্তু আমরা এখানে একটি বিষয় খেয়াল রাখবো যে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে যে দুইটি ইলেকট্রন থাকে, সেই দুইটি ইলেকট্রন যাদের মধ্যে শেয়ার হয় কোন একটি পরমাণু দ্বারা নিজের দিকে আকৃষ্ট করার ক্ষমতা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি অক্সিজেন পরমাণু এবং একটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে যে সমযোজী বন্ধন গঠন হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ইলেকট্রন শেয়ার হয়েছে, এই দুটি ইলেকট্রনকে
অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণুর মধ্যে কোন একটি নির্দিষ্ট পরমাণু নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, তাকেই আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। হাইড্রোজেনের চাইতে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে অক্সিজেন পরমাণু এই ইলেকট্রন সমূহকে তার নিজের দিকে টেনে নিবে। তাহলে আমরা বলতে পারি যে অক্সিজেন পরমাণুর দিকে আমার ইলেকট্রনের আধিক্য বা ইলেকট্রনের ঘনত্বটা বেশি হবে, যার ফলে এই অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক আধান এবং হাইড্রোজেন পরমাণু দুটো আংশিক ধনাত্মক আধান প্রাপ্ত হবে। অর্থাৎ পানির অণুতে আংশিক ঋণাত্মক প্রান্ত এবং আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হবে। এভাবে যে বিপরীত আধান বিশিষ্ট যে দুটি প্রান্ত বা দুটি মেরু পাচ্ছি বা পোল পাচ্ছি, সেখান থেকেই আমরা বলি যে পানি একটি পোলার অণু। আবার পানি যেহেতু সমযোজী যৌগ, তাই আমরা পানিকে বলি পোলার সমযোজী যৌগ। এবার আমরা জানবো আয়নিক যৌগসমূহ কিভাবে পানিতে দ্রবীভূত হয়। আমরা যদি পোলার দ্রাবক পানিতে আয়নিক যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে আমরা দেখব পানির অণুর যে আংশিক ঋণাত্মক প্রান্ত, তা সোডিয়াম ক্লোরাইডের স্ফটিকের যে ক্যাটায়নগুলি আছে বা ধনাত্মক আয়ন আছে, সোডিয়াম আয়নগুলিকে আকর্ষণ করবে। একইভাবে পানির অণুর যে আংশিক ধনাত্মক প্রান্ত ছিল, সেগুলি সোডিয়াম ক্লোরাইড স্ফটিকের যে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন বা ক্লোরাইড আয়ন আছে, সেগুলিকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান সোডিয়াম ক্লোরাইড স্ফটিকের যে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের মধ্যে যে আকর্ষণ আছে, তার থেকে বেশি হবে। ফলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির অণু দিয়ে পরিবেষ্টিত হবে। এভাবেই আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ যা কিনা পানিতে দ্রবীভূত হয়। তাহলে আমরা দেখলাম যে আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগ কি পানিতে দ্রবীভূত হয়? তোমরা নিশ্চয়ই জানো যে সমযোজী যৌগে কোনো ধনাত্মক প্রান্ত বা ঋণাত্মক প্রান্ত থাকে না। ফলে পানির অণুর যে আংশিক ধনাত্মক প্রান্ত বা আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, সেই আংশিক ধনাত্মক প্রান্ত বা আংশিক ঋণাত্মক প্রান্তের সাথে সমযোজী যৌগের কিন্তু কোনো আকর্ষণ বা বিকর্ষণ ঘটে না। কিন্তু আমি আগে যেমনটি বলেছি, ব্যতিক্রম সবকিছুতেই আছে। আমরা যদি একটি সমযোজী যৌগ দেখি, যেমন ইথানল, এটি পানিতে দ্রবীভূত হয়। এবার আমরা আলোচনা করব আয়নিক যৌগ ও সমযোজী যৌগের আরেকটি বৈশিষ্ট্য নিয়ে, এবং এই বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা, বা ইংরেজিতে আমরা যাকে জানি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি নামে। তো বিদ্যুৎ পরিবাহিতা শব্দটি শুনলেই আমরা বুঝতে পারি যে আয়নিক যৌগ বা সমযোজী যৌগের মধ্যে কারা বিদ্যুৎ পরিবহন করে, সেটা নিয়ে আলাপ আলোচনা। তাহলে আমরা যদি আর একটু গভীরভাবে চিন্তা করি, আমরা এখানে যে উদাহরণটি দেখতে পাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে আমরা দুটো ইলেকট্রোড প্রবেশ করিয়েছি। এখন এই বিদ্যুৎ পরিবহনের শর্ত কি? এই বিদ্যুৎ পরিবহনের শর্ত হচ্ছে বিচরণক্ষম বা বিচ্ছিন্ন ধনাত্মক বা ঋণাত্মক আয়ন। এখন এই বিচ্ছিন্ন ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন আমরা কিভাবে পাবো? আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো, আমরা কিন্তু বলেছি যে আয়নিক জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে। কেন এই কথাটি বললাম? আমরা বলছি যে বিচরণক্ষম পরিবহনের জন্য বা বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী। এর মানে কঠিন অবস্থায় আয়নিক যৌগসমূহ কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, কারণ কঠিন অবস্থায় আয়নিক যৌগসমূহের যে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন, তারা পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে যুক্ত থাকে। তাই যখন তাদেরকে তাপ দিয়ে গলানো হয় বা কোনো পোলার দ্রাবকে দ্রবীভূত করা হয়, তখন তারা ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়নে বিশ্লিষ্ট হয়। কিন্তু এই কঠিন আয়নিক যৌগকে যখন আমরা তাপ দিয়ে গলানোর চেষ্টা করি বা পোলার দ্রাবকে দ্রবীভূত করি, তখন আয়নিক যৌগের ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে মুক্তভাবে চলাচল করে। এই বিচ্ছিন্ন ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের চলাচলের কারণেই কিন্তু বিদ্যুৎ পরিবহন হয়ে থাকে। তাহলে এবার বলো তো, সমযোজী যৌগ কি বিদ্যুৎ পরিবহনে সক্ষম? সমযোজী যৌগ জলীয় দ্রবণে কোনো ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়নে বিশ্লিষ্ট হয় না, তাই সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এবার আমরা আলোচনা করব ধাতব বন্ধন নিয়ে। এই ধাতব বন্ধনকে আমরা ইংরেজিতে বলছি মেটালিক বন্ড। আমরা জেনে আসলাম আয়নিক বন্ধনে যখন একটি ধাতু এবং একটি অধাতু পরস্পরের কাছাকাছি আসে, তখন ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। এবং ওই ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন কিন্তু পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা সংযুক্ত থাকছে, এবং এইভাবে গঠিত যৌগকে আমরা বলছি আয়নিক যৌগ। আবার আমরা দেখলাম যখন দুটি অধাতব পরমাণু পরস্পরের কাছাকাছি আসে, তখন তারা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এই যে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠন হয়, এগুলোকে আমরা বলি সমযোজী বন্ধন। এবার একটু চিন্তা করে দেখো তো, দুটি ধাতব পরমাণু যদি পরস্পরের কাছাকাছি আসে, তখন কি হতে পারে? যখন দুটি পরমাণু পরস্পরের কাছাকাছি আসে,
তখনও এক ধরনের বন্ধন গঠন হয় এবং ওই বন্ধনকে আমরা বলি ধাতব বন্ধন। আমরা যদি আরেকটু সুন্দরভাবে বলতে চাই, একখণ্ড ধাতুর মধ্যে ধাতব পরমাণু সমূহ পরস্পরের সাথে যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা বলি ধাতব বন্ধন। এখন এই ধাতব বন্ধনের আলোচনায় আমরা খেয়াল রাখবো, পর্যায় সারণীতে আমরা যত বাম থেকে ডান দিকে যাই তত আমার কি হয়, ধাতব ধর্ম হ্রাস পায়। এবং আমরা জানি পর্যায় সারণীতে বাম দিকে যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে ধাতু এবং তাদের বাইরে শক্তি স্তরে একটি, দুইটি বা তিনটি করে ইলেকট্রন থাকে। ফলে তারা খুব সহজেই একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। ধাতব খণ্ডে যেটা হয়, ধাতব খণ্ডে ধাতব পরমাণু সমূহ তাদের বাইরে শক্তি স্তর থেকে একটি, দুইটি বা তিনটি করে ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়। কারণ আমরা কি জানি, আমরা জানি ধাতব পরমাণুর আকার বড় হয়, যার জন্য কোন একটি ধাতব পরমাণুর নিউক্লিয়াস থেকে তার বাইরে শক্তি স্তরের ইলেকট্রনের কিন্তু আকর্ষণ কম হয়, যার জন্য ধাতব পরমাণু সমূহ খুব সহজেই তার বাইরে শক্তি স্তরের ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়। এবং এই ধনাত্মক আয়নগুলোকে আমরা বলি অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস। ধাতব স্ফটিকে এই পারমাণবিক শ্বাসগুলো কিন্তু একটি সুনির্দিষ্ট ত্রিমাত্রিক ভাবে সজ্জিত থাকে। এখন এই পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে ধাতব পরমাণু কর্তৃক যে ইলেকট্রন ত্যাগ করা হয়েছে সেই ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করে, যেগুলোকে আমরা বলি সঞ্চরণশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন। এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলোর কারণেই কিন্তু ধাতব খণ্ডগুলো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখিয়ে থাকে, যেগুলি আমরা পরবর্তী অংশে আলোচনা করব। পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনগুলো কিন্তু মুক্তভাবে চলাচল করে, যেগুলোকে আমরা বলছি ডিলোকালাইজড ইলেকট্রন বা সঞ্চরণশীল ইলেকট্রন। এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলো কিন্তু তখন কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না, বরং তারা সমগ্র ধাতব খণ্ডের হয়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি ইলেকট্রনের সাগরে এই পারমাণবিক শ্বাসগুলো তখন একটি সুনির্দিষ্ট ত্রিমাত্রিক বিন্যাস ধারণ করে থাকে। ধাতব স্ফটিকে দুটো ধাতব আয়নের মধ্যবর্তী স্থানে যে সঞ্চরণশীল ইলেকট্রনগুলো থাকে তাদের প্রতি উভয় ধাতব আয়নই কিন্তু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল অনুভব করে। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল অনুভব করার কারণে তারা কিন্তু পরস্পর থেকে আর বিচ্ছিন্ন হতে পারে না। এটি কিন্তু মূলত ধাতব বন্ধনের মূল কারণ। এবং এই সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে কিন্তু আমরা ধাতুর আরো কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি, যেমন বিদ্যুৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, ঘাত সহতা, নমনীয়তা বা উজ্জ্বলতা ইত্যাদি। আমরা এখন এমনই দুটো বৈশিষ্ট্য নিয়ে জানব। প্রথমে আমরা ধাতুর যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। আমরা জানি যে সকল ধাতুই বিদ্যুৎ সুপরিবাহী। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা একটু আগে আলোচনা করেছি যে ধাতব বন্ধনে ধাতব পরমাণু সমূহ যে পারমাণবিক শ্বাস তৈরি করে সেই পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে কিন্তু আমার ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করে এবং এই সঞ্চরণশীল ইলেকট্রনের জন্যই কিন্তু ধাতু বিদ্যুৎ সুপরিবাহী হয়। আমরা যদি কোনো একটি ধাতব খণ্ডের সাথে একটি ব্যাটারির ধনাত্মক ঋণাত্মক প্রান্ত যুক্ত করি, তাহলে আমরা দেখব ইলেকট্রনগুলো ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হচ্ছে এবং আমার বিদ্যুৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে। এই সঞ্চরণশীল ইলেকট্রন না থাকলে বিদ্যুৎ পরিবহন সম্ভব হতো না বা ধাতুকে আমরা বিদ্যুৎ সুপরিবাহী বলতে পারতাম না। সুতরাং আমরা বলতে পারি এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলোই কিন্তু বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী। আমরা এবার আরেকটি বৈশিষ্ট্য জানবো, সেটা হচ্ছে ধাতুর তাপ পরিবাহিতা। আমরা কোনো একটি ধাতব খণ্ড যেমন চাকু বা ছুরি বা বটি বা দা এগুলো নিয়ে যদি এই পরীক্ষাটি করি তাহলে দেখবো আমরা চাকুর এক প্রান্তে যদি আগুন দিয়ে গরম করি তাহলে আমরা যে প্রান্ত ধরে থাকবো সেই প্রান্তেও কিন্তু গরম অনুভব করব। এর কারণ কি? এর কারণ হচ্ছে ধাতুর তাপ পরিবাহিতা। এর পেছনে কে দায়ী? এর পেছনেও কিন্তু দায়ী হচ্ছে আমাদের সঞ্চরণশীল ইলেকট্রন। আমরা একটু আগে যে সঞ্চরণশীল ইলেকট্রনের উদাহরণ দেখেছিলাম, সেই সঞ্চরণশীল ইলেকট্রন গুলো যখন ধাতুর মধ্যে তাপ পরিবহন করা হয়, তাপ প্রদানের সাথে সাথে সঞ্চরণশীল ইলেকট্রন গুলো শক্তি গ্রহণ করে, তাদের গতিবেগ বেড়ে যায় এবং তারা এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটাছুটি করে, যার কারণে আমরা কোনো একটি ধাতব খণ্ডের এক প্রান্তে আগুন জ্বালালে অপর প্রান্তেও কিছুক্ষণের মধ্যেই কিন্তু গরম অনুভব করি। সুতরাং আমরা বলতে পারি সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে ধাতু যেমন বিদ্যুৎ সুপরিবাহী হয়, একই কারণে এই সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে ধাতু তাপ পরিবহন করে থাকে। সুতরাং আজকে আমরা কি শিখলাম? আমরা জানলাম দুটি অধাতব পরমাণু যখন কাছাকাছি আসে তখন তারা পরস্পরের সাথে যুক্ত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এবং এভাবে যে বন্ধন গঠন হয় তাকে আমরা বলি সমযোজী বন্ধন এবং এই সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা বলছি সমযোজী যৌগ। আমরা একই সাথে জানলাম ধাতব বন্ধনের কথা। যখন দুটি ধাতব পরমাণু পরস্পরের সাথে আকর্ষণ দ্বারা যুক্ত হয় সেই আকর্ষণকে আমরা বলছি ধাতব বন্ধন। অর্থাৎ ধাতব খণ্ডের মধ্যে পরমাণু সমূহ যে আকর্ষণ দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আমরা বলছি ধাতব বন্ধন। এবং ধাতব খণ্ডে পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে সঞ্চরণশীল ইলেকট্রন থাকে এবং এই সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে ধাতু বিদ্যুৎ সুপরিবাহী এবং তাপ পরিবহন করে থাকে। আমরা আজকে আরো জেনেছি আয়নিক যৌগ ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য।
আমরা জেনেছি যে আয়নিক যৌগ ও সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিয়ে। আয়নিক যৌগ ও সমযোজী যৌগের মধ্যে কারা পানিতে দ্রবণীয় হয় এবং কিছু ব্যতিক্রম উদাহরণ দেখেছি। একই সাথে আমরা বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে কথা বলেছি। আমরা দেখেছি আয়নিক যৌগগুলো জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহী হয় এবং সমযোজী যৌগের বেলায় আমরা দেখেছি যে তারা সচরাচর পানিতে দ্রবীভূত হয় না। কিছু ব্যতিক্রম উদাহরণ আমরা জানার চেষ্টা করেছি এবং আমরা জেনেছি ধাতব বন্ধন সম্পর্কে। ধাতব বন্ধন কি, সঞ্চরণশীল ইলেকট্রনের ভূমিকা কি এবং সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে ধাতু কি কি বৈশিষ্ট্য দেখায় সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া থাকলো। আমি আশা করব তোমরা সকলে এই বাসায় পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে এই জিনিসগুলো চর্চা করবে এবং প্রত্যেকেই সঠিক উত্তর করতে পারবে। Hello students, hope you are all well. Today we are going to learn class 10 English paper 1, unit 9, unconventional jobs. Today's focus is lesson 1, jobs that people do. Let's quickly look at the learning objectives for today. The first objective is to learn how to participate in debates and discussions. Second is to comprehend the meanings of text to form questions and provide answers. And the third objective is to develop a deep understanding of topic to be able to answer analytical questions. Well, let's start with a quick exercise. Well, how many of us long for a good job in a big corporation or a government office? How many of us think that we need a job with a good salary to prosper in life? Well, I'm pretty sure most of us do. But is that always true? Are well-paid good jobs all we need to be happy in life? Take a good look at this picture, analyze it, and try to discuss about it with someone if possible. What do you see in this picture? Take a good look at the picture on the right. By taking a good look at the picture, we do notice some of the below points. We see a very pleasant, lush green vegetable farm. We see few people working in the farm. We also see the farmers seem to be happy and content with the work that they're doing. And then we see that the overall environment looks very healthy and pollution-free. These are some of the things that we deduced by looking at the picture carefully. Hope you have also noticed the same things. Now, let's quickly jump into another exercise. Let us watch a video and read the text about a young entrepreneur called Saeed Kamal. Unconventional jobs. Saeed Kamal. I know you will wonder if I say the best thing that ever happened to me was when I left my last job. Yes, really. I was a desk clerk in an office. But believe me, I never liked my job. Nothing can be more boring than being stuck in an office all day with computers and telephone.
So after 2 years or so, I decided to leave my job, though I had a good salary. Now I am the owner of a nursery, planting seeds, budding, grafting, taking care of saplings, cleaning the flower beds, and spending time with trees are different parts of my full-time job. I start work very early. In summer, I usually leave home at 5:30 in the morning. But in winter, not until about 7. I have a small hut in my nursery. There cannot be any more pleasure for me than when I see the moon from there or walk through the trees in the soft moonlit night. The winter is just over. So, I'm cleaning up the winter flower garden. Now, I'm busy producing more timber and medicinal plants which people will buy from July. Every season is so different and I love them all. When I compare my present days with the past, I simply can't understand how I could survive in my previous job. I love nature. I just love working outside in the open air after all those months in a stuffy office. Gadgets never attract me and perhaps never will. I'm not married. I do my own work, even cook my own food. I try not to depend on others for the work which I myself can do. Often my friends are annoyed with me. They say I should engage a maid for household chores. They are not happy to see me in this rustic life. They are professionals. They earn a lot. Maybe much more than what I do, but I think I enjoy my work more. At weekends, I often go to the countryside. Sometimes with my friends, sometimes alone. I love collecting unknown saplings. I have another hobby. I love collecting stamps. I have a Russian stamp from the period of Lenin. I don't watch TV. Almost everyone has a TV set these days, but I don't have any. How is that? The only problem I face is I do not earn enough money in all seasons. The winter and the monsoon are two busy seasons for me. But it's okay. Maybe I do not earn enough like many other people around me, but I at least earn enough for my family, employees, and myself to run a decent life. I must say, I'm very happy man. Well, by looking at the wonderful descriptive video and reading the text, we should by now know quite well about the young entrepreneur Said Kamal. Let us check our understanding by trying to answer the questions below. Question 1. What is the best thing that ever happened to this man? Question 2. Why didn't Kamal like his last job? Question 3. What are the advantages and disadvantages of his present job? Question 4. When does he earn most money? And question 5. What attitude of Kamal is reflected in the lines, "Maybe I do not earn enough like many other people around me, but I at least earn enough for my family, employees, and me to run a decent life." Read the text that you have in the book and try to answer the questions. Well, I'm sure you would have figured out the answers by reading the text and watching the video on Kamal. Let's quickly check the answers then. The first question was, what is the best thing that ever happened to this man? The answer to that is, the best thing that ever happened to Kamal was when he left his last job. The second question was, why didn't Kamal like his last job? The answer to that is, in his last job, Kamal was a desk clerk in an office. He remained stuck for the entire day at his desk with computers and telephone, which was extremely boring for him. So, question number 3 was, what are the advantages and disadvantages of his present job? The answer to that is, his present job has both its advantages and disadvantages. The advantages are, number 1, he is now the owner of a nursery and always working amidst nature with plants and flowers, being a nature lover that brings him great pleasure. Number 2, he is a master of his own job routine and manages his time by himself.
He is now able to enjoy the simple natural beauties like staring at the moon or taking an idle walk down the moonlit garden. And number 3, he leads a simple, self-dependent life and only spends time on activities he enjoys, like collecting stamps. But there is also a disadvantage. The nursery business is seasonal in nature, and he is not able to earn enough money in all the seasons. The question 4 was, when does he earn most money? The answer to that is the winter and monsoon seasons are the two most busy seasons for Kamal, and that's when he earns most of the money. Question 5 was, what attitude of Kamal is reflected in the lines, maybe I do not earn enough like many other people around me, but I at least earn enough for my family, employees, and me to run a decent life? The answer to that is the above lines reflect a very important aspect about Kamal's attitude towards life. He values a simple life instead of chasing materialistic possessions like property, money, etc. He is contented with his humble lifestyle rather than competing for high-paying and demanding corporate jobs. Well, so far we have only been answering questions based on the text. Now let us do something more interesting. We will now form the questions as well as answer them. Sounds a bit confusing? Don't worry, we will be guided by clues. So, here are the clues. You have 5 sets of fill-in-the-blanks for questions. You have to first complete the questions and then answer them. Hope you are able to complete the questions all right. Now, let us check both the questions and the answers to the questions. So the question 1 is Said Kamal happy? The answer to that is, he is a very happy man. Question 2 is, when does he leave home in summer? The answer to that is, in summer he leaves home very early at 5:30 a.m. in the morning. Question 3 is, what does he plant after winter? The answer is, he plants more medicinal plants after winter which people buy from July. Question 4 is, what does he do at the weekend? The answer is, at weekends he often goes to the countryside to collect unknown saplings. Question 5 is, what does he love to collect? The answer is, he loves collecting unknown saplings and postage stamps. Hope most of you have got the questions as well as the answers correctly. Now we'll do a different kind of exercise. We all have different types of characteristics, some good and some not so good. Some of us may be very fun-loving and outgoing in nature, while some may like to stay at home and read a book during their leisure. A thorough analysis of the central character of our text on Said Kamal reveals various aspects of his character. Though he seems to be a nice person, but like most of us, he may also have some characteristics which are less acceptable. In this exercise, we will analyze the character of Said Kamal and try to find out the various good and unacceptable aspects of his character. For that, we need to read the text thoroughly and think. The below table already has some good and unacceptable characters of Said Kamal listed in it. The good aspects listed are simple, diligent, loves nature, caring, while the less acceptable ones listed are old-fashioned, loner. Read the text, analyze, and try to add some more aspects. Here we have added some more characteristics of Kamal. In the good side, we have added hardworking, content, self-dependent,
self-actualized. But in the less acceptable part, we have added dislike for gadgets, less social. You could find many more if you read the text. These are just few of them. Now it's time for our final exercise. This exercise is a follow-up to our previous exercise where we have listed various good as well as less acceptable characteristics of Kamal. Now, let us write a paragraph on Kamal based on the points we have listed in the previous exercise. Please have the paragraph reviewed by your teacher when you get a chance. So here is a sample paragraph on Saeed Kamal for your reference. Saeed Kamal is a young entrepreneur who used to work as a clerk in an office before he left his job. He is an avid nature lover and hated being stuck within the four walls of his office for the whole day. He left his office job to start his own nursery. He is very simple, diligent, hard-working man. During the summer, he starts working as early as 5:30 a.m. in the morning and thoroughly enjoys his work all day caring for his plants. He earns enough to make his ends meet. He is not married and mostly lives by himself, taking care of his necessities. During his leisure times, he loves to travel to the countryside and collect new saplings. He is also interested in philately, but he maintains very little connection with the fast-paced world outside. He is old-fashioned and does not even own a television. But at the end of the day, he is very happy and satisfied. Notice we have used the characters we identified in the last exercise to form this paragraph. Let's quickly recap what we learned today. Firstly, we learned how to participate in debates and discussions. Secondly, we learned how to form questions and provide answers. And thirdly, we learned how to comprehend the meaning of a text by thorough reading and answer analytical questions. Now it's time for today's homework. In the text, Kamal said, "I must say I am a very happy man." Write a paragraph on whether you agree with Kamal or not on the above statement, explaining why. Get your write-up reviewed by your teacher once you get a chance. So, thank you for attending the class today. Hope we meet again in our next class. The homework given in today's class needs to be answered in the respective notebook for the subject. Once the school reopens, you must submit the same to your subject teacher for evaluation. This marks will be considered for your continuous evaluation and contribute to your final performance. Hope you stay healthy and safe. Follow the rules set out by the government, stay at home, and follow the health protocols listed out by the health department. আজ আমরা পড়ব দশম শ্রেণীর বিজ্ঞান। আজকের টপিক নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, লিভিং উইথ ডিজাস্টার চ্যাপ্টারের দুটি অংশ, 9.3.6 ভূমিকম্প এবং 9.4 মানসম্মত ও উন্নত পরিবেশের গুরুত্ব। এই অধ্যায় পাঠ শেষে আমরা ভূমিকম্প সৃষ্টির কারণ, প্রতিরোধ, মোকাবিলার কৌশল এবং তাৎক্ষণিক করণীয় ব্যাখ্যা করতে পারব।
সুস্থ জীবনযাপনে মানসম্মত ও উন্নত পরিবেশের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব, প্রকৃতি সংরক্ষণশীলতার তাৎপর্যতা বিশ্লেষণ ও বিভিন্ন কৌশল বর্ণনা করতে পারব, পরিবেশ সংরক্ষণে সমাজে সচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করতে পারব। ভূমিকম্প, আর্থকোয়েক। ভূমিকম্প কি জিনিস আমরা মোটামুটি সকলেই জানি। ভূগর্ভের ভেতরে হঠাৎ কোনো কম্পন সৃষ্টি হলে তা যখন ভূপৃষ্ঠের আন্দোলনের সৃষ্টি করে তখন তাকে ভূমিকম্প বলে। এই ভূমিকম্প কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত হতে পারে এবং একাধিকবার ঘটতে পারে। মৃদু ভূমিকম্প সহজে অনুভব করা যায় না, কিন্তু শক্তিশালী ভূমিকম্প খুবই সহজে বোঝা যায়। ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ যা কয়েক সেকেন্ডের মধ্যে এক বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস করে দিতে পারে। এই ভূমিকম্পের জন্যই আমাদের প্রধান নদী ব্রহ্মপুত্রের গতিপথ বদলে গিয়েছে। আমাদের দেশে এখনো পর্যন্ত বড় কোনো ভূমিকম্প না হলেও বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে বড়সড় ভূমিকম্প হওয়ার ঝুঁকি আছে। জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভূমিকম্প প্রবণ এলাকা বলে পরিচিত। ভূমিকম্প হওয়ার কারণ, আমাদের ভূগর্ভ কতগুলো ভাগে বিভক্ত যাদের টেকটনিক প্লেট বলে। এই টেকটনিক প্লেটগুলো চলমান। চলমান একটি প্লেট আরেকটি প্লেটে চাপ দেওয়ার কারণে সেখানে শক্তি সঞ্চিত হয়। যখন হঠাৎ করে প্লেটগুলো সরে যায় তখন সেই সঞ্চিত শক্তি বের হয়ে ভূমিকম্প সৃষ্টি করে। ভূমিকম্প পরিমাপক যন্ত্র। ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। রিক্টার স্কেলে 1 থেকে 10 মাত্রার মধ্যে ভূমিকম্প পরিমাপ করা হয়। 5 মাত্রার বেশি ভূমিকম্প আমরা অনুভব করতে পারি। ভূমিকম্প হলে কি কি করণীয়? ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। ভূমিকম্প কখন কোথায় হবে তাও আমাদের জানা নেই। ভূমিকম্পে আমাদের বাসা, অন্যান্য স্থাপনা ইত্যাদির খুব ক্ষতি হতে পারে। তাই এই সব বাসাবাড়ি, স্থাপনা ইত্যাদি নির্মাণের সময় যথার্থ ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভূমিকম্পের সময়ে ক্ষতির পরিমাণ কম হয়। তাছাড়াও ভূমিকম্পের হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার জন্য যা যা করা উচিত তা আমরা জেনে নেব। ভূমিকম্প অনুভূত হলে প্রথমেই বাসা খালি করে বাইরে বেরিয়ে আসতে হবে। উঁচু উঁচু বাড়ি থেকে বেরোনোর সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা উচিত। বাইরে বেরিয়ে এসে উঁচু উঁচু কাঠামো থেকে দূরে নিরাপদ জায়গায় থাকতে হবে। মানসম্মত ও উন্নত পরিবেশের গুরুত্ব। ইম্পর্টেন্স অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড ইমপ্রুভড এনভায়রনমেন্ট। আমরা আমাদের জীবন ধারণের যেসব অত্যাবশ্যকীয় উপাদান দরকার তার বেশিরভাগ এই পরিবেশ থেকেই পাই। তার মধ্যে অন্যতম হলো বাতাস। এই বাতাসে অক্সিজেন থাকে, যা ছাড়া আমরা বাঁচতে পারি না। এই বাতাস দূষিত হলে তা আমাদের শরীরের অনেক ক্ষতি করে। বাতাসের মতোই আরেক উপাদান হলো পানি। পানি দূষিত হলে সমস্ত প্রাণী জগৎ বিপদের মুখে পড়বে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। বাতাস এবং পানির মতন পরিবেশের অন্যান্য প্রতিটি উপাদানই খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য অপরিহার্য। তাই আমাদের সকলের স্বার্থেই এই পরিবেশকে উন্নত ও মানসম্মত করে তোলা উচিত, আর এই ব্যাপারে সকলের সচেতন হওয়া দরকার। প্রকৃতি সংরক্ষণশীলতার তাৎপর্য। সিগনিফিক্যান্স অফ কনজারভেশন অফ নেচার। আমরা এর আগেই জানলাম যে আমাদের নিজেদের স্বার্থেই প্রকৃতির প্রতিটি সম্পদকে যথাযথভাবে রক্ষা করা উচিত এবং আমাদের সকলের উচিত এই ব্যাপারে সচেতন হওয়া। সেই জন্যই আজকের দিনে প্রকৃতিকে সংরক্ষণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
প্রকৃতির সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশল, স্ট্র্যাটেজিজ ফর কনজারভেশন অফ নেচার, সম্পদের ব্যবহার কমানো এবং একই জিনিস বারবার ব্যবহার করা। প্রাকৃতিক সম্পদের ব্যবহার সীমিত করতে হবে, জিনিসপত্রের অকারণ ব্যবহার কমাতে হবে, প্লাস্টিক, কাগজ এই জাতীয় জিনিসের অপচয় কমাতে হবে, যাতে করে এই সব জিনিসের ব্যবহার কম হয়। কাগজ তৈরি হয় গাছপালা থেকে। কাগজের ব্যবহার কমানোর অর্থই হল গাছপালা কম কাটা। এর ফলে বনজ সম্পদ রক্ষা পাবে এবং প্রকৃতির সংরক্ষণ হবে। দূষণ থেকে সম্পদ রক্ষা করা। আমরা আগেই জেনেছি যে প্রকৃতি বা সম্পদ দূষিত হলে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। কাজেই প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য সবথেকে আগে জরুরি হলো দূষণ থেকে সম্পদকে রক্ষা করা। ব্যবহৃত জিনিস ফেলে না দিয়ে তা থেকে নতুন জিনিস তৈরি করা। পুরনো জিনিস ফেলে না দিয়ে তা থেকে অন্যান্য নতুন জিনিস তৈরি করেও প্রকৃতি সংরক্ষণ করা যায়। যেমন আমরা জানি যে পুরনো কাপড় বা শাড়ি ফেলে না দিয়ে সেগুলি দিয়ে কাঁথা তৈরি করা হয়। এই অধ্যায়ে আমরা বিভিন্ন প্রকার দুর্যোগ এবং এই সব দুর্যোগ কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে তা জানতে পারলাম। এই সব দুর্যোগ সৃষ্টির কারণ, প্রতিরোধ এবং মোকাবিলার কৌশল সম্বন্ধেও আমরা বিস্তারিত আলোচনা করলাম। কিন্তু এই বিভিন্ন প্রকার দুর্যোগের সম্বন্ধে শুধুমাত্র জ্ঞান সঞ্চয় করলেই হবে না। বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমাদের পারিপার্শ্বিক এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে, যার ফলে সাধারণ মানুষ এই বিষয়গুলি সম্বন্ধে আরো সচেতন হয়। ছাত্ররা এই দেশের ভবিষ্যৎ এবং তাদের এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এসো এবার আমরা দেখি কিভাবে কিছু কাজের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার দুর্যোগের সম্বন্ধে আমাদের পারিপার্শ্বিক লোকালয়ে সচেতনতা গড়ে তুলতে পারি এবং দুর্যোগ প্রতিরোধ এবং মোকাবিলায় বিভিন্ন কৌশল সম্বন্ধে জনসাধারণকে অবগত করতে পারি। আশা করি তোমরা সবাই জানো পোস্টার এবং লিফলেট কাকে বলে। ভূমিকম্প হলে আমাদের কি কি করণীয় এই সম্বন্ধে তোমরা দলগতভাবে পোস্টার এবং লিফলেট তৈরি করতে পারো। এইগুলি তোমাদের এলাকার মানুষের মধ্যে বিতরণ করে তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারো। ভূমিকম্পের সময় যদি সাধারণ মানুষরা হঠকারিতা না করে এই মোকাবিলার কৌশলগুলি মেনে চলে, তাহলে দুর্যোগের ফলে আহত ও নিহতের সংখ্যা অনেকটাই কমানো সম্ভব। এসো এবার আমরা দেখে নেব কিভাবে এই পোস্টার এবং লিফলেট তৈরি করা যায় এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। লিফলেট, যেমন আমরা এই ছবিতে দেখছি, লিফলেট হলো একটি কাগজের টুকরো যা সহজেই হাতে হাতে বিলিয়ে দেওয়া যায়। লিফলেট মূলত তথ্য কেন্দ্রিক হয়, তবে এটি আকর্ষণীয় করার জন্য কিছু ছবি দেওয়া যেতে পারে। এবার আমরা দেখে নেব ভূমিকম্প মোকাবিলার কৌশল সম্বন্ধে লিফলেটে আমাদের কি কি লেখা উচিত। আশা করি এতক্ষণে তোমরা সবাই তা বলতে পারবে। ভূমিকম্পের আগে করণীয়: অগ্নি নির্বাপক ও প্রাথমিক চিকিৎসা কিটের ব্যবস্থা রাখা, টর্চ লাইট ও শুকনো খাবারের ব্যবস্থা রাখা, বাসায় গ্যাস, কারেন্ট ও পানির সরবরাহ কিভাবে বন্ধ করতে হয় তা জেনে রাখা, ভূমিকম্পের সময় কিভাবে নিরাপদ স্থানে পৌঁছবেন তা জেনে রাখা, স্কুল, কলেজ এবং বিভিন্ন কর্মপ্রতিষ্ঠানে ড্রিল এর মাধ্যমে এগুলো সম্বন্ধে সচেতনতা বাড়ানো। তারপর আমরা লিখতে পারি ভূমিকম্পের সময় কি কি করণীয়। সবার আগে মাথা ঠান্ডা রাখতে হবে, আতঙ্কিত হলে চলবে না। তাড়াহুড়ো করে ঘর থেকে বেরোবার চেষ্টা করা যাবে না। শক্ত কিছুর নিচে আশ্রয় নিতে হবে, যেমন টেবিল। ঘরের বাইরে থাকলে বড় বিল্ডিং বা ইলেকট্রিক পোল থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। কোনো ক্ষেত্রেই আগুন জ্বালানো যাবে না।
তারপর আমরা লিখতে পারি ভূমিকম্পর পরে কি কি করণীয়। যেমন আহতদের গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ক্ষতিগ্রস্ত গ্যাস, ইলেকট্রিক, পানির লাইন বন্ধ করতে হবে, সংশ্লিষ্ট কর্তৃত্বকে জানাতে হবে ও তাদের নির্দেশ মেনে চলতে হবে, সমুদ্র উপকূলের থেকে দূরে থাকতে হবে, ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করতে হবে এবং যতটা সম্ভব শক্তি বাঁচিয়ে রাখতে হবে। এবার আমরা দেখব পোস্টার কি এবং তা কিভাবে বানাতে হয়। পোস্টার সাধারণত লিফলেটের থেকে বড় মাপের হয় এবং হাতে হাতে না বিলিয়ে এগুলো দেয়ালে লাগানো হয়। পোস্টারে লেখার তুলনায় ছবির প্রাধান্যই বেশি থাকে। ভূমিকম্প মোকাবিলা সম্বন্ধে সচেতনতা গড়ে তোলার জন্য কিরকম পোস্টার বানানো যায় তার কিছু উদাহরণ বা নমুনা আমরা এবার দেখে নেব। নিচে দেখা যাচ্ছে দুটি পোস্টার। ভূমিকম্প মোকাবিলার সম্বন্ধে সচেতনতা গড়ে তোলার জন্য এই রকম পোস্টার ব্যবহার করা যেতে পারে। এবার আমরা দূষণ সম্বন্ধিত একটি এক্সারসাইজ করব। রোজ স্কুলে যাতায়াত করার সময় তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে কিভাবে বিভিন্ন মাধ্যমে স্কুলের চারপাশ দূষিত হচ্ছে। দূষণের এই বিভিন্ন মাধ্যমগুলিকে চিহ্নিত করো এবং তা সম্বন্ধে একটি প্রতিবেদন লেখো। স্কুলের মাধ্যমে সেটি যথাযথ কর্তৃপক্ষের মাঝে পাঠিয়ে দেখো পরিবেশ দূষণ বন্ধ করা যায় কিনা। দূষণের কোন কোন উৎস বা মাধ্যমগুলির দিকে খেয়াল রাখতে পারো সেই সম্বন্ধে কিছু ইঙ্গিত এখানে দেওয়া থাকলো। যেমন বায়ু দূষণের কোন উৎস আছে কিনা সেটা দেখা যেতে পারে, অপরিষ্কার পানির কোনো উৎস আছে কিনা বা কোথাও জমা হচ্ছে কিনা সেটাও দেখা যেতে পারে। এছাড়া দেখা যেতে পারে কোথাও রাসায়নিক বা অন্য প্রকার বর্জ্য পদার্থ জমা হচ্ছে কিনা, বা খুব জোরে নিয়মিত আশেপাশে কোথাও শব্দ হচ্ছে কিনা। এবার আজকের বাড়ির কাজ লিখে নাও। যে কোনো সমস্যার বিরুদ্ধে আমরা যদি দলগতভাবে প্রতিরোধ গড়ে তুলি বা সমাধান করার চেষ্টা করি তাহলে তার প্রভাব স্বাভাবিকভাবেই অনেক বেশি হয়। দূষণ প্রতিরোধের ক্ষেত্রে এটি খুবই প্রযোজ্য। এই দলগত কাজটি তোমাদের এর গুরুত্ব বুঝতে আরো সাহায্য করবে। তোমার এলাকায় একটি উন্নত পরিবেশ সৃষ্টি করার জন্য কি কি বাধা হয়ে দাঁড়াতে পারে এবং তার সমাধান কি হতে পারে তা নিয়ে এই কাজটি। 4 থেকে 5 জন বন্ধু বা সহপাঠী মিলে একটি দল তৈরি করো, নিজের এলাকার পরিবেশগত সমস্যাগুলি চিহ্নিত করো, এগুলি সম্বন্ধে জনসচেতনতা বাড়ানোর জন্য লিফলেট ও পোস্টার বানিয়ে এলাকায় বিলি করো, পত্রপত্রিকায় চিঠি লেখো, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে ও আরো বিভিন্ন উপায়ে এই সমস্যা সম্বন্ধে দৃষ্টি আকর্ষণ করো। এই সম্পূর্ণ কাজটি সম্বন্ধে একটি প্রতিবেদন লেখো এবং সুযোগ পেলে সেটি স্কুলের সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দাও। এছাড়া ঘরের কাজ হিসেবে আরো কিছু প্রশ্ন বলছি যেগুলোর উত্তর তোমাদের দিতে হবে। প্রশ্ন 1, ভূমিকম্প কি করে হয়? প্রশ্ন 2, বাংলাদেশে শেষ কত সালে ভূমিকম্প হয়েছিল এবং কোন অঞ্চলে হয়েছিল? প্রশ্ন 3, ভূমিকম্পের আগে কি কি করণীয়? প্রশ্ন 4, ভূমিকম্পের সময় কি কি করণীয়? প্রশ্ন 5, ভূমিকম্পের পরে কি কি করণীয়? প্রশ্ন 6, প্রকৃতি সংরক্ষণ
করা আমাদের দায়িত্ব কেন? প্রশ্ন 7, কি কি কৌশলের মাধ্যমে আমরা প্রকৃতি সংরক্ষণ করতে পারি? প্রশ্ন 8, আমরা সম্পদের ব্যবহার কি করে কমাতে পারি? প্রশ্ন 9, ব্যবহৃত জিনিস থেকে নতুন জিনিস উৎপন্ন করলে কি লাভ হবে? এবং প্রশ্ন 10, আমরা দূষণ থেকে সম্পদ রক্ষা কি করে করব? তোমাদের আজকের এই ক্লাসে যে সমস্ত বাড়ির কাজ দেওয়া হলো সেগুলো অবশ্যই সংশ্লিষ্ট সাবজেক্টের খাতায় লিখে রাখবে। বিদ্যালয় খুললে খাতাটি বিষয় শিক্ষকের কাছে জমা দিতে হবে মূল্যায়নের জন্য। এই মার্কস ধারাবাহিক মূল্যায়নে যোগ হবে। সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ আজকের এই ক্লাস দেখার জন্য। আশা করি তোমাদের সকলের এই ক্লাস ভালো লেগেছে। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ বিষয়ের বিজ্ঞাপন টপিকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। বিজ্ঞাপনের ধারণা বর্ণনা করতে পারবো আমরা, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম সম্পর্কে বর্ণনা করতে পারবো, বিজ্ঞাপনের গুরুত্ব কি, অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে বিজ্ঞাপনের গুরুত্ব কতটুকু এ সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। তারপর আমরা দেখব বিক্রয়িকতা কি এবং বিক্রয়িকতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো আমরা। বিক্রয়িকতা কাকে বলে, বিক্রয়িকতা কেন প্রয়োজন। ফাইনালি আমরা আলোচনা করব একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকলে একজন বিক্রয়কর্মীকে আদর্শ বিক্রয়কর্মী বলা যাবে। তাহলে চলো শুরুতেই আলোচনা করা যাক বিজ্ঞাপনের ধারণা নিয়ে। কথায় আছে প্রচারই প্রসার, অর্থাৎ যে পণ্য বা যে সেবার যত বেশি প্রচার, যে পণ্য বা যে সেবা সম্পর্কে মানুষ যত বেশি জানবে, সে পণ্যের বা সে সেবার তত বেশি প্রসার হবে, ওই পণ্য বা ওই সেবা সম্পর্কে মানুষের ধারণা বেশি সৃষ্টি হবে, মানুষের আগ্রহ বেশি সৃষ্টি হবে, মানুষ ওই পার্টিকুলার পণ্যটা বা ওই সেবাটাই নিতে চায়। এতে করে কি হবে, মানুষ ওই পণ্যটাই বা ওই পার্টিকুলার সেবাটাই কিনতে চাইবে। এতে করে কি হবে, ব্যবসায় বিক্রি বৃদ্ধি হবে, অর্থাৎ সেলস বাড়বে। আবার সেলস যদি বাড়ে বা বিক্রয় যদি বাড়ে, এটাকে সাপোর্ট করার জন্য উৎপাদনও বাড়বে, অর্থাৎ প্রোডাকশনও বাড়বে। আলটিমেটলি ব্যবসার প্রফিটেবিলিটি বাড়বে, বিজনেস অনেক বড় হবে। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানেরই মূল লক্ষ্য থাকে তার বিক্রয় বৃদ্ধি করা, তার কাস্টমার বেস, অর্থাৎ যারা তার পণ্য বা সেবা কিনবে, এই বেসটা অনেক বড় করা। আর এটা করার অন্যতম মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন। যত বেশি বিজ্ঞাপন তত বেশি প্রচার, তত বেশি প্রসার। তাহলে বিজ্ঞাপনের ধারণাটা বেসিক্যালি কি, বা বিজ্ঞাপনের ধারণা বলতে কি বোঝায়? বিজ্ঞাপন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে বিক্রেতা তার বিক্রয়যোগ্য পণ্য বা বিক্রয়যোগ্য সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য ক্রেতাকে দিয়ে থাকে বা ক্রেতার কাছে সরবরাহ করে। এখন এটা যে কোনো মাধ্যমে হতে পারে। এক একটা পণ্য বা এক একটা সেবার জন্য, এক এক ধরনের পণ্য বা এক এক ধরনের সেবার জন্য বিজ্ঞাপনের মাধ্যমও এক এক রকমের হয়ে থাকে, অর্থাৎ ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। কোন বিক্রেতা বিজ্ঞাপন দেওয়ার আগে চিন্তা করে যে আমার এই পণ্যের বা এই সেবার টার্গেট কাস্টমার কারা, বা আমার এই পণ্যটা বা এই সেবাটা কারা কিনবে, তাদেরকে টার্গেট করি বা তাদেরকে ফোকাস করি সাধারণত
বিক্রেতা ওই বিজ্ঞাপনটি দিয়ে থাকে। যেমন আমরা টেলিভিশন খুললেই তো দেখি সাবানের বিজ্ঞাপন, গাড়ির বিজ্ঞাপন, ফ্রিজের বিজ্ঞাপন, ইভেন টেলিভিশনের বিজ্ঞাপন। তার মানে টেলিভিশনের বিজ্ঞাপনে ওই সমস্ত বিজ্ঞাপনে দেওয়া হয় যেগুলো মানুষ টিভিতে দেখতে চায়, বা বিক্রেতারা জানে যে আমার এই ক্রেতারা টিভি দেখে এবং এই টিভিতে বিজ্ঞাপনটা দিলে তারা আমার এই পণ্যটা সম্পর্কে বা সেবা সম্পর্কে জানতে পারবে। একইভাবে রেডিওতে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, বিক্রেতারা ঠিকই জানে যে আমার এই টার্গেট সেগমেন্ট বা আমার এই কাস্টমার যাদের কাছে আমি আমার পণ্যটা বা সেবাটা বিক্রি করতে চাচ্ছি তারা রেডিও শোনে। আমি যদি রেডিওতে আমার পণ্য বা সেবা সম্পর্কে কিছু বলতে চাই, তারা এটা শুনবে এবং শুনে তারা আকৃষ্ট হবে আমার পণ্য বা আমার সেবাটি ক্রয় করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই চ্যাপ্টারে ইরফানের একটা ছোট্ট কাহিনী দেওয়া আছে। দেখো, একটা ছোট্ট গল্পের মতো বলা আছে যে ছুটির পরে ইরফান স্কুল থেকে বাড়ি ফিরতে লাগলো। হঠাৎ করে সে দেখলো তার কিছু লোক হচ্ছে কাগজ বিক্রি করছে। তখন সে জানতো না যে কাগজটাকে লিফলেট বলে। দেখলো কিছু লোক কাগজ বিক্রি করছে সবার হাতে, তো ইরফানের হাতে একটা কাগজ আসলো। সে দেখলো কাগজের মধ্যে একটা স্টেশনারি দোকান সম্পর্কে বিস্তারিত লেখা আছে, যে এই দোকানে কি কি পাওয়া যাবে, স্টেশনারি দোকানটা কবে খুলবে, মানে এটা নতুন চালু হচ্ছে আর কি। তো ইরফান কাগজটা নিয়ে বাসায় আসলো, সে বড়দের দেখালো এবং জানতে পারলো এই কাগজটার নাম হচ্ছে একটা লিফলেট। তাহলে দেখো, এটাও কিন্তু বিজ্ঞাপনের একটা মাধ্যম। আমরাও রাস্তা ঘাটে, পথে ঘাটে বা যে কোনো মার্কেটে ঘুরলে তোমরা বিভিন্ন সময় হয়তো এরকম কাগজ তোমাদের হাতেও পেয়েছো, যেখানে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন পণ্যের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত লেখা থাকে। এটা আমরা পড়ে ওই কোম্পানি, ওই পণ্য বা ওই সেবা সম্পর্কে জানতে পারি। তাহলে এটাই হচ্ছে বিজ্ঞাপনের একটা ধারণা, বা এটাই বিজ্ঞাপন। এই লিফলেটটা হচ্ছে বিজ্ঞাপন দেওয়ার একটা উপায়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো এখন আমরা আরো কি কি মাধ্যমে, আরো কি কি ইফেক্টিভ ওয়েতে বিজ্ঞাপন দেওয়া যায় ওই সম্পর্কে বিস্তারিত জেনে আসি। সুপ্রিয় শিক্ষার্থী, বিজ্ঞাপনের অনেক বেশি পুরনো একটা মাধ্যম বা উপায় হচ্ছে সংবাদপত্র বা নিউজ পেপার। এই সংবাদপত্রের মাঝে মাঝে নির্ধারিত একটা পেজ বা পৃষ্ঠায় থাকে বিজ্ঞাপন দেওয়ার জন্য। মাঝে মাঝে সংবাদপত্রের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পৃষ্ঠায়, উপরে নিচে বা পাশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্য বা সেবা সম্পর্কে বিজ্ঞাপন দেওয়া থাকে। বিক্রেতারা এই বিজ্ঞাপন দিয়ে আশা করে যে ক্রেতারা সংবাদপত্রের পার্টিকুলার ওই বা নির্দিষ্ট বিজ্ঞাপনটা পড়ে তার পণ্য বা সেবা সম্পর্কে আগ্রহী হবে আরো জানার জন্য বা কেনার জন্য। আর যারা অলরেডি বা এক্সিস্টিং যারা বায়ার আছে বা ক্রেতা আছে, তাদেরকে ধরে রাখার জন্য বিক্রেতারা বিজ্ঞাপন দেয়। তাহলে দেখো, বিজ্ঞাপনের কিন্তু দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে নতুন ক্রেতাদেরকে আকৃষ্ট করা, আর একটা হচ্ছে যারা এক্সিস্টিং বায়ার বা যারা অলরেডি ওই পণ্যের কাস্টমার বা ওই সেবার কাস্টমার, তাদেরকে ওই পণ্য বা সেবা সম্পর্কে নতুন নতুন ধারণা বা নতুন নতুন কোন সুযোগ সুবিধা যদি যুক্ত হয়, ওগুলো সম্পর্কে তাদের অবগত করা। সুপ্রিয় শিক্ষার্থী, বিজ্ঞাপনের আরেকটা জনপ্রিয় মাধ্যম হচ্ছে সাময়িকী বা পিরিয়ডিক্যালস। এই সাময়িকী গুলো সাপ্তাহিক হতে পারে, প্রত্যেক মাসের হতে পারে, কিংবা 6 মাস পর পর হতে পারে, বা ইয়ারলিও হতে পারে। এই সাময়িকীগুলো রিডার বা যারা সাময়িকী পড়ে, ক্রেতারা পড়ে ওই পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে। নিউজ পেপার বা পেপার যেমন আমরা প্রতিদিন পড়ি, সাময়িকী হচ্ছে সাপ্তাহিক বা ওই নির্দিষ্ট সময় শেষে মানুষ পড়ে এবং ওই পণ্য বা ওই সেবা সম্পর্কে ধারণা লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি প্রচারপত্র। প্রচারপত্র অনেকটা লিফলেটের মতোই, যেখানে একটা কোম্পানির নির্দিষ্ট পণ্য বা সেবা বা যা তারা বিক্রি করতে চায় ওটা সম্পর্কে ডিটেলস লেখা থাকে। এই লিফলেট বা প্রচারপত্র মানুষের কাছে বিলি করে ওই পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে অবহিত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখবো বিজ্ঞাপনী ফলক। বড় আকারের সাইনবোর্ড মাঝে মাঝে আমরা রাস্তায় দেখতে পাই। কোনো কোম্পানির বিজ্ঞাপন বা কোনো বড় বড় সেলিব্রিটির একটা প্রোডাক্ট নিয়ে ধরে আছে বা একটা সার্ভিস নিয়ে কথা বলছে, বিভিন্ন লাইন তাদের লেখা থাকে, তাতে বিভিন্ন কোটেশন লেখা থাকে। এগুলো হচ্ছে বিজ্ঞাপনী ফলক। হ্যাঁ, শহরের বিভিন্ন রাস্তায় দেখা যায় বিজ্ঞাপনী ফলকগুলোতে বিভিন্ন নিয়ন আলো বা নিয়ন বাতি দেওয়া, ঝকমকে বিভিন্ন বাতি দেওয়া, যাতে ওই লাইট গুলো দেখে মানুষ আকৃষ্ট হয়। আবার যখন তোমরা হাইওয়েতে যাবে, দেখবে বিশাল বিশাল সাইনবোর্ড দেওয়া আছে, এটাও বিজ্ঞাপনী ফলক। ওই নির্দিষ্ট পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে ধারণা দেয়। এটাও একটা পুরনো মাধ্যম বিজ্ঞাপন দেওয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, বিজ্ঞাপন দেওয়ার আর একটা জনপ্রিয় মাধ্যম হচ্ছে প্রাচীরপত্র বা যেটাকে আমরা পোস্টার বলি। পোস্টার হিসেবে বেশি চিনি আমরা। পোস্টারে আমরা দেখি যে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেওয়া থাকে, বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য দেয়ালে আমরা পোস্টার দেখে থাকি। এটাও বিজ্ঞাপনের একটা অন্যতম জনপ্রিয় মাধ্যম। সুপ্রিয় শিক্ষার্থী, যেটা আমরা শুরুতে বলছিলাম, টেলিভিশন। হ্যাঁ, টেলিভিশন বিজ্ঞাপনের জন্য খুবই জনপ্রিয় এবং অনেক ব্যয়বহুল বটে। হ্যাঁ, টেলিভিশনে সাধারণত বড় বড় কোম্পানিগুলো তাদের পণ্য নিয়ে বিজ্ঞাপন দেয় বা সেবা নিয়ে বিজ্ঞাপন দেয়, এবং টেলিভিশনের বিজ্ঞাপনটা
অন্য বিজ্ঞাপনগুলোর চেয়ে এতক্ষণ আমরা যা নিয়ে আলোচনা করলাম, প্রচারপত্র, লিফলেট, তারপর হচ্ছে পোস্টার কিংবা রেডিও, এতে যে টেলিভিশনের বিজ্ঞাপনের ব্যয়টা সাধারণত বেশি হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগে রেডিওর কথা বলেছি। রেডিও হচ্ছে অডিও বার্তার মাধ্যমে বা ছবি দেখা যাবে না, শুধু শব্দ শুনে মানুষ কোন একটা পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারবে। এখনো আমরা যখন রেডিও শুনি, বিভিন্ন রেডিও চ্যানেলে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন কিন্তু একটু পরে পরে দেখা যায়। তুমি যে কোনো অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে দেখবে হচ্ছে বিজ্ঞাপন থাকে। এটাও হচ্ছে পণ্য বা সেবা সম্পর্কে বিস্তারিত জানানোর একটা উপায়। সুপ্রিয় শিক্ষার্থী, চলচ্চিত্র বা সিনেমা, টিভিতে সিনেমা দেখতে গেলে বা চলচ্চিত্র দেখতে গেলে আমরা চলচ্চিত্রের একটু পরপরই বা কিছুক্ষণ পরপর বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পাই। এমনকি সিনেমা হলেও চলচ্চিত্র শুরু হওয়ার আগে, পরে বা মাঝখানে দেখা যায় বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি বিশেষ করে, তাদের পণ্য বা সেবা সম্পর্কে বিজ্ঞাপন দেওয়া হয়। তাহলে এটাও হচ্ছে ওই পার্টিকুলার অডিয়েন্সকে বা নির্দিষ্ট যারা দর্শক আছে তাদের কাছে ওই কোম্পানির পণ্য বা সেবা সম্পর্কে তথ্য প্রদানের একটা জনপ্রিয় মাধ্যম। সুপ্রিয় শিক্ষার্থী, বড় বড় শপিং মল গুলোতে বিশেষ করে দেখা যায় তারা বিভিন্ন আকারে পণ্য সুন্দর ডেস্কে সাজিয়ে রেখেছে, ডিসপ্লেতে সাজিয়ে রেখেছে। এটাকে বলে পণ্য সজ্জা। বিশেষ করে শপিং মল গুলোতে যখন তোমরা কাপড় চোপড় কিনতে যাও, দেখবে বিভিন্ন দামির উপরে কাপড় চোপড় পরানো আছে, ডিসপ্লে করা আছে। এটা হচ্ছে পণ্য সজ্জা। ওগুলো দেখে মানুষ আকৃষ্ট হয় ওই কাপড়টা কিনতে, ওই পার্টিকুলার ড্রেসটা কিনতে। তাহলে এটাও হচ্ছে বিজ্ঞাপনের একটা মাধ্যম। সুপ্রিয় শিক্ষার্থী, মেলা বা প্রদর্শনী বিজ্ঞাপনের একটা অনেক পুরনো একটা মাধ্যম। মেলাতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে যেমন জানা যায়, তেমনি ভাবে নতুন নতুন যারা পণ্য নিয়ে বাজারে আসে তাদের পণ্যের সুবিধা অসুবিধা গুণাগুণও মেলাতে জানা যায়। আবার এই বিভিন্ন মেলাতে দেখা যায় বিভিন্ন পণ্যের উপর বিশাল আকারে ছাড় দিয়ে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে। তাহলে এই মেলার উদ্দেশ্যও কিন্তু মূলত ওই পণ্যটা সম্পর্কে মানুষকে ধারণা দেয়া। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি কখনো দেখেছো তোমাদের স্কুলে মাঝে মাঝে দু একটা কোম্পানি যাচ্ছে, তারা ফ্রি কোনো কিছু দিচ্ছে, অথবা কোনো স্বল্প আকারে বা সীমিত পরিসরে কোনো গেমস বা খেলাধুলার আয়োজন করে তার মধ্যে পুরস্কার বিতরণ করছে, অথবা নামমাত্র কোনো স্পোর্টস এর আয়োজন করে তোমাদের মধ্যে ফ্রি গুডস দিচ্ছে, অথবা কোনো স্পোর্টস ছাড়াই জাস্ট ডেকে ডেকে ফ্রি গুডস দিচ্ছে। এগুলোর কিন্তু একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটি হচ্ছে তোমাদেরকে ওই পার্টিকুলার পণ্যটা সম্পর্কে পরিচিত করানো। আর এই বিজ্ঞাপনের মাধ্যমটাকে বলে নমুনা সরবরাহ বা স্যাম্পল ডেলিভারি। অর্থাৎ ফ্রি স্যাম্পল দেওয়ার মাধ্যমে তারা মানুষকে ওই নির্দিষ্ট পণ্য সম্পর্কে সজাগ করতে চাচ্ছে বা অবহিত করতে চাচ্ছে। তারা জানতে চাচ্ছে এই পণ্যটা কত ভালো, যাতে পরবর্তীতে সে ওই পণ্যটা ব্যবহার করতে গেলে অবশ্যই কিনে ব্যবহার করে। এটাও কিন্তু বিজ্ঞাপনের একটা জনপ্রিয় মাধ্যম। সুপ্রিয় শিক্ষার্থী, নিয়ন আলো বা বাতি, লাইটিং এর কথা আমরা আগেও বলেছিলাম যে বিভিন্ন কোম্পানিগুলো তাদের বিলবোর্ডকে বিশেষ করে আকর্ষণ করার জন্য নিয়ন আলো দিয়ে থাকে। অনেকে বা নিয়ন আলো দিয়ে তাদের পণ্য বা সেবা সম্পর্কে লিখেও থাকে, যাতে মানুষের চোখ বা আকর্ষণ ওইদিকে বেশি করে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, পরিবহন বিজ্ঞাপন সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। অনেক বাস বা ট্রাক বা বিভিন্ন ট্রান্সপোর্টেশন, যেগুলো লঞ্চ, স্টিমার, বিশেষ করে বাস ট্রাকে বেশি দেখা যায়। বা গাড়ির পেছনের যে গ্লাসে আছে বা গাড়ির বডিতে বিভিন্ন কোম্পানির নাম লেখা থাকে বা সৌজন্য লেখা থাকে। তাহলে এইগুলো কেন? এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে ওই নির্দিষ্ট কোম্পানি সম্পর্কে বা ওই নির্দিষ্ট কোম্পানির পণ্য সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া। এটাও একটা জনপ্রিয় উপায় বিজ্ঞাপন দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো ছাড়াও অন্যান্য আরো মাধ্যম আছে যার মাধ্যমে বিভিন্ন কোম্পানিগুলো বিজ্ঞাপন দিয়ে থাকে। যেমন হচ্ছে গ্যাস বেলুন বা আকাশে বিজ্ঞাপন দেওয়া, অর্থাৎ আকাশে বিভিন্ন কোম্পানির ফেস্টুন বেলুনের মাধ্যমে উড়িয়ে দিচ্ছে, অথবা হচ্ছে পোস্টার লাগানো, আর লিফলেটের কথা তো আমরা আগেই বললাম। এরকম বিভিন্ন উপায়ে বিভিন্ন কোম্পানিগুলো বিজ্ঞাপন দিয়ে থাকে, বাট তাদের উদ্দেশ্য সাধারণত একই থাকে। উদ্দেশ্যটা হচ্ছে ওই নির্দিষ্ট কোম্পানির পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে জানানো, যাতে তারা আরো বেশি করে আকৃষ্ট হয়, আরো বেশি করে ওই পণ্য বা সেবাটা কিনতে আসে। সুপ্রিয় শিক্ষার্থী, বিজ্ঞাপন নিয়ে অনেক কথা হলো, বিজ্ঞাপন দেওয়ার বিভিন্ন মাধ্যম নিয়ে কথা হলো। চলো এবার জানা যাক বিজ্ঞাপনের গুরুত্বটা কোথায়, কেন মানুষ বিজ্ঞাপন দিতে চায়, বা কেন বিক্রেতারা এত বিজ্ঞাপনে আগ্রহী হয়, আর কেন ক্রেতারা বিজ্ঞাপন দেখে পণ্য কিনতে আকৃষ্ট হয়। তো শুরুতেই আমরা যেটা বলেছিলাম যে প্রচারই প্রসার। যার প্রচার যত বেশি, তার প্রসারও তত বেশি। তার আগ্রহ ওই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বা পণ্য বা সেবা সম্পর্কে মানুষের আগ্রহ তত বেশি। তাহলে চলো দেখা যাক বিজ্ঞাপনের কিছু গুরুত্ব। প্রথমত, বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ একটা নতুন পণ্য বা সেবা সম্পর্কে, তার মান, তার মূল্য, তা থেকে কি কি সুবিধা সে পাবে, এগুলো জানতে পারে। অর্থাৎ বিজ্ঞাপন মানুষকে নতুন পণ্য বা সেবা সম্পর্কে জানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসায় সুনাম বৃদ্ধি পায়।
যে কোম্পানি যত ভালো বিজ্ঞাপন দিতে পারে তার পণ্যই যে খুব বেশি বিক্রি হয় ব্যাপারটা শুধু তাই না, তার সুনামও তত বেশি বৃদ্ধি পায়। বিজ্ঞাপন দেওয়ার উপায় বা কে কিভাবে মেসেজটা মানুষকে দিচ্ছে বা বিজ্ঞাপনটা মানুষকে দিচ্ছে, এটা দ্বারা কিন্তু ওই কোম্পানির রুচিশীলতা প্রকাশ পায়, ওই কোম্পানির সুনামও প্রকাশ পায়। আর সুনাম একটা ব্যবসার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর বিজ্ঞাপন হচ্ছে ওই সুনাম বাড়ানোর একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, বিজ্ঞাপন আগে বলেছি আমরা এটা প্রচারে গতিশীলতা আনে। যত বেশি বিজ্ঞাপন, যত বেশি একটা নির্দিষ্ট পণ্য বা সেবা সম্পর্কে মানুষ শুনতে থাকবে বা তার সামনে মানুষ দেখতে থাকবে, তত মানুষ ওই পণ্য বা সেবা সম্পর্কে একটা আলাদা ভিজুয়ালাইজেশন করতে থাকবে, যে তার মনের মধ্যে সেট হয়ে থাকবে ওই পণ্য বা সেবা সম্পর্কে। সে তখন নিজের অজান্তেও যখন বাজারে যাবে কোনো কিছু কেনাকাটা করতে, ওই বিজ্ঞাপনটা তার মাথায় থাকবে, সে ওটাই কিনতে চাইবে বা দেখতে চাইবে, দেখে ভালো লাগবে সে ওটাই কিনবে। এ কারণে বলা যায় যে বিজ্ঞাপন প্রচারে গতিশীলতা আনে, বিক্রয় গতিশীলতা আনে। সুপ্রিয় শিক্ষার্থী, সর্বোপরি হচ্ছে বিজ্ঞাপন একটা পণ্যের বা সেবা সম্পর্কে আরো বেশি চাহিদা সৃষ্টি করে, এটা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে, ব্যবসার প্রফিটেবিলিটি বা মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে, এবং প্রতিযোগীদেরকে হারাতে বিজ্ঞাপন অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ একই পণ্যের বিভিন্ন প্রতিযোগী কে কিভাবে বিজ্ঞাপন দিচ্ছে তার উপর ভিত্তি করে কোন প্রতিযোগীর পণ্য বেশি বিক্রি হবে বা কম বিক্রি হবে এটাও নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ একটা ব্যবসায় সফলভাবে চলবে নাকি ব্যর্থভাবে চলবে, নাকি ব্যবসাটা অনেক ভালো করবে, এই পুরোপুরিটা অনেকাংশে নির্ভর করে বিজ্ঞাপনের উপরে। ওই ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে বিজ্ঞাপন দিচ্ছে, তাদের টার্গেট কাস্টমারের কাছে ওই বিজ্ঞাপনটা ঠিক মতো পৌঁছচ্ছে কিনা, কিংবা তারা মানুষকে যে বার্তাটা দিতে যাচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে আসলে তারা আদৌ সেই বার্তাটা দিতে পারছে কিনা, এগুলোর উপরই আসলে ব্যবসায় সফলতা নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ব্যবসায় সফলভাবে টিকে থাকার জন্য কিংবা এই প্রতিযোগিতামূলক বাজারে একটা ব্যবসায় সুনামের সাথে ব্যবসা করার জন্য বিজ্ঞাপনের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখান থেকে আমরা খুব সহজ এবং ছোট্ট একটা বাড়ির কাজ করতে পারি। অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে বিজ্ঞাপনগুলো দেখি, তোমরা চাইলে তাকে তালিকা করতে পারো আনুমানিক কিছু পণ্যের, যে আমি আজকে এই 1 ঘন্টায় এই এই বিজ্ঞাপনগুলো দেখেছি বা সারাদিনে এই এই বিজ্ঞাপনগুলো দেখেছি। এবং তোমরা সাথে সাথে এটাও দেখতে পারো যে কোন বিজ্ঞাপন থেকে তুমি কি মেসেজটা নিয়েছো বা কি বার্তাটা নিয়েছো। কেউ কি তোমার শুধু প্রোডাক্টটা কিনতেই বলছে, নাকি কেউ তোমাকে বিজ্ঞাপনের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করছে, নাকি কেউ শুধুমাত্র তোমাকে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দিচ্ছে। তুমি একটু মনোযোগ দিয়ে যদি কয়েকটা বিজ্ঞাপন দেখো, তাহলে তোমাদের এই পড়াশোনাটাকে বিজ্ঞাপনের সাথে রিলেট করতে পারবে এবং মুখস্থ ছাড়াই খুব ভালোভাবে তোমরা ব্যাপারটা আয়ত্ত করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, ইংরেজিতে একটা টার্ম আছে, নাম হচ্ছে সেলসম্যানশিপ, বাংলায় বলে বিক্রয়িকতা। বিক্রয়িকতা হচ্ছে বিক্রয় কর্মীর একটা নির্দিষ্ট দক্ষতা বা গুণ, যাতে করে সে তার সম্ভাব্য ক্রেতাদের আকর্ষণ করতে পারে। চীনে একটা কথা প্রচলিত আছে যে বিক্রেতাদের উদ্দেশ্যে কথাটা প্রচলিত হবে যে তুমি যদি সকালবেলা খুব সুন্দর করে হাসি দিয়ে তোমার নিজের দোকান বা ব্যবসার দোকানটা খুলতে না পারো, তাহলে ওই দিন তুমি ব্যবসার দোকান খুলো না। অর্থাৎ কি বোঝাতে চেয়েছে, যে তোমাকে হাসি মুখে থাকতে হবে, হাস্যোজ্জ্বল মুখে তোমাকে মানুষকে ওয়েলকাম করতে হবে তোমার ব্যবসায় আসার জন্য, তোমার ব্যবসার প্রোডাক্ট কেনার জন্য বা তোমার সার্ভিসেস নেওয়ার জন্য। এই ব্যাপারটা দ্বারা আসলে কি বোঝায়, এই ব্যাপারটা দ্বারা অ্যাটাচমেন্ট বোঝায়। অর্থাৎ একজন বিক্রয় কর্মী সে যে পণ্যটা বিক্রি করছে বা যে সার্ভিসটা সে বিক্রি করছে, এটা কতটুকু সে নিজে ওন করছে বা কতটুকু সে নিজে এটা সম্পর্কে জানে বা কতটুকু আন্তরিক সে। হ্যাঁ, তাহলে বিক্রয়িকতা জিনিসটা কি? বিক্রয়িকতা বা সেলসম্যানশিপ হচ্ছে একটা পণ্য বা সেবা সম্পর্কে ওই পণ্য বা সেবার বিক্রয়কারীর আন্তরিকতা, তার দক্ষতা, তার ওই পণ্যটা বা ওই পণ্য বা সেবা বিক্রয় করার সত্যিকারের আগ্রহ, এবং ওই পণ্য বা সেবার সম্ভাব্য ক্রয়কারীদেরকে প্রভাবিত করার ক্ষমতা। তাহলে সেলসম্যানশিপ বা বিক্রয়িকতা বলতে আমরা কি বুঝলাম? আমরা যদি সিম্পলি বলতে চাই, বিক্রয়িকতা হচ্ছে বিক্রেতার এমন একটা গুণ বা এমন একটা দক্ষতা, যার মাধ্যমে সে তার সম্ভাব্য ক্রেতাদেরকে আকর্ষণ করে এবং তার ওই নির্দিষ্ট পণ্য বা সেবা সম্পর্কে তাদেরকে অবহিত করে এবং পণ্য বা সেবাটি বিক্রয় করতে সমর্থ হয়। তাহলে বিক্রয়িকতা কিন্তু অনেক বড় একটি গুণ। কিছুক্ষণ পরে আমরা পড়বো আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। আদর্শ বিক্রয় কর্মী আসলে ওই ব্যক্তি হতে পারে যার মধ্যে বিক্রয়িকতা আছে বা যার মধ্যে রয়েছে সেলসম্যানশিপ, অর্থাৎ যে তার নিজের কাজটাকে ওন করে আন্তরিকতার সাথে এবং ওই প্রোডাক্টটাই বা ওই সার্ভিসটাকে সে বিক্রি করে যেটাকে সে আন্তরিকভাবেই ভালোবাসে এবং যেটাকে সে বিশ্বাস করে যে এই প্রোডাক্টটা বা সার্ভিসটা আসলেই মানুষের কোনো উপকারে আসবে। তাহলেই একজন বিক্রেতা সেলসম্যানশিপ নিজের মধ্যে গ্রো করতে পারে বা বিক্রয়িকতাকে নিজের মধ্যে জাগাতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো এখন আমরা দেখবো আদর্শ বিক্রয় কর্মীর কি কি গুণাবলী সাধারণভাবে থাকা উচিত। সুপ্রিয় শিক্ষার্থী,
একজন আদর্শ বিক্রয়কারীর মধ্যে যে গুণগুলো থাকা উচিত সেগুলোকে ব্রডলি বা বড় আকারে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওই বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলী, আর একটা হচ্ছে তার মানসিক বা মানবিক গুণাবলী, আর একটা হচ্ছে তার নৈতিক গুণাবলী। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা একটা চমৎকার হোমওয়ার্ক বা বাড়ির কাজ করবো। তা হচ্ছে এই বিক্রয়কর্মীর গুণাবলী গুলো পড়ে বা এই কথাগুলো শুনে তোমাদের নিশ্চয়ই মনে হয়েছে যে আশ্চর্য, এই ব্যাপারগুলো তো আমার মধ্যেও আছে, আমিও তো হেসে হেসে কথা বলি, আমিও তো সৎ, আমিও তো আত্মবিশ্বাসী, আমিও তো কোনো কিছু বলার আগে ভালো করে চিন্তা করি। তাহলে খেয়াল করো, তোমার মধ্যেও কিন্তু এই অনেক গুণাবলী রয়ে গেছে আদর্শ বিক্রয়কর্মী। তাহলে তোমরা আর দেরি না করে খাতা কলম নাও, চট করে লিখে ফেলো আদর্শ বিক্রয়কর্মীর কোন কোন গুণাবলী গুলো তোমার মধ্যে রয়েছে এবং আর কোন কোন গুণাবলী তোমার মধ্যে নেই, এবং ওগুলো অর্জন করার জন্য তুমি আর কি কি করতে চাও। তাহলে দেখবে তোমার পড়াশোনাটা, বিশেষ করে এই চ্যাপ্টারটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। এবং যেটা সবসময় বলি, মুখস্থ না করে এই পড়াটাকে আত্মস্থ করো, তুমি আরো ভালো করে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে।